আসসালামু আলাইকুম প্রিয় সবাই। সবাইকে আমার একটা স্পেশাল রিডিং ক্লাসে স্বাগতম। রিডিং নিয়ে অসংখ্য ডিফিকাল্টি আমরা ফেস করি। বিশেষ করে বাংলাদেশী ছাত্রীরা। তার প্রধান কিছু রিজন আছে। তার মধ্যে অন্যতম একটা রিজন হচ্ছে রিডিং আমরা প্র্যাকটিস করি কম। রিডিং আমরা পড়ি কম। আপনাকে যদি আমি বলি লাস্ট কোনদিন আপনি কি বাংলা নিউজপেপার রিডিং পড়ছেন? তখন আপনি হা হয়ে তাকিয়ে থাকবেন। আপনি বলবেন আমি তো বাংলা নিউজপেপার কিনিই নাই। আর ইংলিশ তো পরের কথা। ঠিক আছে না? তো দেখা যাচ্ছে যে আমি IELTS পড়ার জন্য আমি রিডিং করি বা রিডিং পড়ি। তো এই কম সময়ের ভিতরে আমার রিডিং স্কিলটা হতে একটু লেট হয়। কারণ এখানে vocabulary খেলা আছে। এখানে সিনোনিম নিয়ে খেলা আছে। এখানে অ্যান্টোনিম বুঝতে হবে। এখানে মেইন আইডিয়া কি সেই জিনিসটা হৃদয় দিয়ে গিয়ে সঙ্গম করতে হবে। ঠিক আছে? তো আপনি সবসময় টিপস নিয়ে বিজি থাকলেন। সবসময় YouTube এ বসে ভিডিও দেখলেন। দেখেন, সারাদিন দেখেন, সারা রাত দেখেন, কোনো লাভ হবে না যদি আপনি ইংলিশ পড়ে না বুঝতে পারেন। তো আমি আসলে সেইভাবেই আমার অনলাইন ক্লাস প্ল্যান আর অফলাইন ক্লাস প্ল্যান প্রত্যেকটা ক্লাসে আমি তাদেরকে বলি। অনেক সুন্দর টিপ আমি দিয়ে থাকবো। আপনারা দেখেন আমার যদি কোনো একটা ক্লাস দেন অনেক সুন্দর টিপস। কিন্তু আপনি যদি ইংলিশ পড়ে না বুঝতে পারেন তাহলে কোনো টিপসে কি কোনো কাজ হবে? বলেন আমাকে? কোনো কাজ হবে না, কখনো না। এটা আমার ২০১০ সাল থেকে আমি IELTS করে আসছি। এখন হচ্ছে ২০২৪ সাল। এই ১৪ বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাকে বলছি কথাটা। ওকে? তাহলে আমাদের যেভাবে আমরা শিখবো ঠিক ওইভাবে বেশি প্র্যাকটিস করব। কেমব্রিজ বই আছে, বাজারে অনেক বই আছে। প্লাস আপনি যদি লাইব্রেরিতে যান অনেক IELTS এর বইগুলা পাবেন। তো আপনি সুন্দর একটা নিয়ম জেনে ওই অনুযায়ী আপনি কাজ করে যান। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আপনার IELTS রিডিং এর প্র্যাকটিসটা বাড়বে। প্লাস IELTS রিডিং সম্বন্ধে যে আপনার যে ভয়-ভীতিগুলো আছে সেগুলা কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে? তাহলে আমরা শুরু করছি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? এরকমভাবে আমি প্রত্যেকটা ক্লাসে আমাদের স্টুডেন্টদের আমরা শিখাই। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করছি দেখেন যে কোন ক্লাসটা অ্যাকচুয়ালি। তো আমরা একটা ফুল টেস্ট কেমনে দিব? একটা ফুল টেস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এবং আমি আপনাদের সলিউশন করে দেব এবং আমি নিজে কিভাবে করি সেই জিনিসটাও দেখায় দেব। ইভেন আপনারা বাসায় এইভাবেই করবেন, এইভাবেই আপনারা মক টেস্ট দিবেন, এইভাবেই আপনারা মেইন পরীক্ষায় দিবেন। যখন বাসায় প্র্যাকটিস করবেন এই নিয়ম অনুযায়ী আপনারা দিবেন। তাহলে দেখুন যে কোনো ধরনের কোনো যে ডিফিকাল্টি আছে সেই জিনিসটা আপনারা কখনো ফেস করবেন না ইনশাআল্লাহ। তাহলে আসুন যে আমরা জানি যে আমাদের IELTS এর রিডিং এর কতটা জিনিস আছে। IELTS রিডিং এর বলতে পারেন যে অনেকগুলা মানি আমাদের টাইপস গুলা আছে। তো সেখান থেকে আমি ১ম এ আপনাদের ইন অর্ডার টাইপ গুলা নিয়ে আলোচনা করব। ইন অর্ডার মানেটা কি অ্যাকচুয়ালি? বলেন তো কেউ ইন অর্ডার মানেটা কি? ইন অর্ডার মানে আপনি কি বুঝেন? আচ্ছা, ইন অর্ডার মানেটা কি বুঝেন? ইয়েস, আ হ্যাঁ, ওকে। ইন অর্ডার মানেটা হচ্ছে গিয়ে মানে একটা যদি প্রশ্ন খুঁজে পান প্যাসেজে গিয়ে, তারপর থেকে বাকিগুলোর আনসার কি আসে? এরকমভাবে চলে আসে। সেটার নাম হচ্ছে গিয়ে কি? ইন অর্ডার। তো এখানে লক্ষ্য করো ইন অর্ডার টাইপ গুলা কি? ট্রু, ফলস, নট গিভেন, ইয়েস, নো, নট গিভেন। এগুলা 99% ইন অর্ডার আসে। ফিল ইন দ্য গ্যাপস মোস্টলি অল টাইপস। যেমন কিছু একটা টাইপস আছে সামারি কমপ্লিশন। তো সামারি কমপ্লিশন, তারপর হচ্ছে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন। ওকে? আরেকটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ বক্স। ফিল ইন দ্য গ্যাপস উইথ বক্স এবং এই সামারি কমপ্লিশন এই ২ টা টাইপ। আমি যত কেমব্রিজ বই আছে সবগুলো আমি প্র্যাকটিস করছি। তারপর অনলাইন থেকে অসংখ্য প্র্যাকটিস করছি। আমি অনেক পেইড কোর্স প্র্যাকটিস করছি। তো পেইড কোর্স করে প্র্যাকটিস করে আমি দেখছি সামারি কমপ্লিশন এবং ওই যে ফিল ইন দ্য গ্যাপস উইথ বক্স, বক্সের ভিতরে আরকি ওয়ার্ডগুলা থাকে এখান থেকে চুজ করতে হয়। আজকে আমি করাবো আপনাদের দেখাবো। ওই ২ টা জিনিস একটু কোনো সময় আউট অফ অর্ডার এ চলে আসে। তবে আউট অফ অর্ডার এ যদিও চলে আসে আপনি বিচলিত হবেন না। তারা আপনাকে এমন একটা নাউন দিবে অথবা ইয়ার দিবে যে যাতে আপনি লোকেট করতে পারেন। এই লোকেট করলেই আপনি বাকিগুলা তারপর থেকে আপনি আনসার পেয়ে যাবেন। ওকে? তারপর হচ্ছে মাল্টিপল চয়েস, তারপর হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চন, তারপর হচ্ছে গিয়ে কি সেন্টেন্স এন্ডিং। তো তারপরে দেখি যে আমরা আউট অফ অর্ডার গুলা কোনগুলা আছে। আউট অফ অর্ডার গুলা দেখেন যে এখানে আছে লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ কন্টেইনস, ম্যাচ ফিচার্স, ম্যাচ ইনফরমেশন আর মাল্টিপল লিস্ট সামটাইমস ইন অর্ডার আসে, আবার সামটাইমস আউট অফ অর্ডারে আসে। তো এখানে কিছু প্রশ্ন আছে খুবই চ্যালেঞ্জিং টাইপের। যেমন এই যে মাল্টিপল লিস্ট এটা চ্যালেঞ্জিং টাইপের। আর প্যারাগ্রাফ কনটেইনস এটাও চ্যালেঞ্জিং টাইপের। মানে এটা অনেক সময় আপনাকে একটু বেশি পড়তে হয় বা খোঁজাখুঁজি বেশি করতে হয় সেজন্য আরকি, হ্যাঁ? ওকে, যাই হোক ডিয়ার অল স্টুডেন্টস, এখন আমি আপনাদের কিছু টিপ
টিপস দিব যে ইন অর্ডার গুলো আসলে কেমনে কখন করবেন প্যাসেজের, আর আউট অফ অর্ডার গুলো আসলে আমরা কিভাবে করব সেই জিনিসটা। দেখো এখানে দুইটা ইম্পর্টেন্ট টিপ দিছি আমরা। প্রথমে ইন অর্ডার, দেখো এখানে কি বলছি আমরা, এরকম সব কয়টি টাইপ পেলে আগে এখানে আগ হয়ে গেছে, আগে প্রশ্ন বুঝে 2 থেকে 3টা আমরা কি নিব, কিওয়ার্ডস নিব। কিওয়ার্ডস নিয়ে তারপর প্যাসেজে উত্তর বের করতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ বাকিগুলোর উত্তর কি করব আমরা বের করব। যেমন ইন অর্ডার, যেমন প্রথম ফার্স্ট পেজে আসলো ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস। তো আমরা আগে ট্রু ফলস নট গিভেন গুলা শেষ করব স্টেপ বাই স্টেপ, তারপর আমরা ধরবো কোনটা ফিল ইন দ্য গ্যাপস গুলা। এভাবে আমরা শেষ করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আউট অফ অর্ডার গুলা দেখেন যে এরকম, এখানে ইম্পর্টেন্ট টিপটা আমি কি বলছি, এরকম সব কয়টি টাইপ পেলে অথবা যে কোনো একটি টাইপ পেলে, সব কয়টি টাইপ প্লাস অথবা যে কোনো একটি টাইপ পেলে আগে ইন অর্ডার টাইপগুলা করে নিতে হবে। পরবর্তীতে ওই প্যাসেজের সবার শেষে এই টাইপগুলা করে নিবেন। ফলে আমাদের মেমোরি হতে অনেক সঠিক উত্তর আমরা কি করতে পারবো, দিতে পারবো। ওকে, বুঝতে পারছেন? তার মানে ধরেন এখানে ট্রু ফলস নট গিভেন আসছে, আর মাল্টিপল চয়েস আসছে একটা রিডিং প্যাসেজে, আর একটা লিস্ট অফ হেডিংস আসছে। তো আপনি কি করবেন, আগে ট্রু ফলস এবং মাল্টিপল চয়েস করে নিবেন। তারপর ওই লাস্টের যে ধরেন ফার্স্টটা আসলো, ফার্স্টটার জন্য 8 মিনিট আপনি সময় নিলেন, এই 8 মিনিটে আপনি কোনটা করবেন, ওই রিডিং প্যারাগ্রাফের লিস্ট, ওই রিডিং প্যাসেজের লিস্ট অফ হেডিংসটা আপনারা করবেন। ওকে, ক্লিয়ার হইছেন? এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টেকনিক। এই নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ আপনারা করবেন। আমি আমার প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টদেরকে এভাবেই শিখাই। তো যাতে তাদের স্কিলটা খুব কম সময়ে বাড়ে, যাতে রিডিং নিয়ে তাদের কোনো কি না থাকে, ডিফিকাল্টি ফেস না থাকে। ওকে? তাহলে আসুন এখন আমরা চলে যাব আমাদের মেইন জায়গায়। যেখানে গিয়ে আমরা দেখব যে কমপ্লিটলি আপনাদের, এখন আমি দেখাবো যে কমপ্লিটলি কেমনে আমরা ওয়েট হুম। এখন আমরা প্র্যাকটিক্যালি এগুলা দেখব। এই যে আগে আপনারা যে জিনিসগুলা দেখছেন সেই জিনিসগুলা সেগুলো হচ্ছে গিয়ে এখন আমরা একটা কমপ্লিট টেস্ট দিব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। সো এই কমপ্লিট টেস্ট আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। অনলাইন স্টুডেন্ট যারা আজকে আমাদের এখানে পাবলিকলি জয়েন হয়েছেন তাদেরকে আমি ওই ইয়েটাও দিয়ে দিব, রিডিং প্যাসেজটাও দিয়ে দিব। আর বাকিরা আপনারা এখানে স্ক্রিনে দেখেন যে কিভাবে আমি আনসার করি, কিভাবে আনসার বের করতে হয় সঠিক সময়ে খুব ইজিলি ভাবে। তো কোন নিয়মে করতে হয় সেইটাও আপনাদের জন্য খুবই খুবই জরুরি। তাহলে আসেন আমি আপনাদের দেখাই। ওয়েট এ মিনিট, আমাকে একটু সময় দিতে হবে। সো দেখুন যে আমরা এইখানে রিডিং প্যাসেজ 1 আছে, একটা ফুল রিডিং টেস্ট আমরা দিব। কেমনে দিতে চাচ্ছি সেই জিনিসটা একটা একটু দেখেন আপনারা সবাই। রেডি? ওকে। সো এটা রিডিং প্যাসেজ 1। তো পরীক্ষার হলে গিয়ে আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে এইটা আগে গিয়েই আপনারা ফুল পড়বেন না। এই যে আছে রিডিং প্যাসেজটা আপনারা ফুল পড়বেন না প্লিজ। এটা করবেন না কখনো। কারণ অযথা আপনার 5 থেকে 7 মিনিট সময় চলে যাবে। অনেক লম্বা দেখতে পাচ্ছেন না? আগে গিয়ে দেখুন যে কোন, কোন টাইপ গুলা আসছে। তো কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 8 পর্যন্ত দেখেন যে এখানে ইয়েস নো নট গিভেন আসছে 1 থেকে 8 পর্যন্ত। ওকে, তারপরে কোন টাইপ গুলো আসছে? এটা হচ্ছে কমপ্লিট দ্য সামারি। এটা সামারি কমপ্লিশন। দেখেন যে এখানে কত 9 থেকে 12, 9 to 12। আচ্ছা, এরপরে কি আসছে কোয়েশ্চেন নাম্বার 13। এটা হচ্ছে একটা সিঙ্গেল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসছে। হোয়াটস দ্য রাইটার্স পারপোজ ইন রিডিং প্যাসেজ 1? সারাটা প্যারাগ্রাফ জুড়ে, তাই না? ওকে, তাহলে এখানে দেখেন যে তাহলে এই টাইপটা, এইটা তো আর এইটাকে আর ধরবো না। কারণ এটা হচ্ছে সারাটা রিডিং প্যাসেজ পড়ে তার মেইন আইডিয়াটা কি সেটা আমাদের চুজ করতে হবে। কিন্তু দেখেন যে এইটা হচ্ছে সামারি কমপ্লিশন। উই নো ফ্রম সামারি কমপ্লিশন এটা ইন অর্ডার আসে। মানে সিকোয়েন্স মেইনটেইন করে আনসার গুলো আসে। তারপরে দেখেন যে আমরা জানি যে ইয়েস নো নট গিভেন গুলা 99% কি আসে, ইন অর্ডার আসে। তাহলে আসুন যে আমরা প্রথমে ইয়েস নো নট গিভেন করব। এগুলা শেষ করে আমরা তারপরে কোনটা করব, 9 থেকে 12 করব এবং সবার শেষে আমরা 13 নম্বর করব এবং 20 মিনিটের ভিতরেই আমাদের কি করতে হবে, শেষ করতে হবে। ক্লিয়ার হইছেন? তাহলে আসেন আমি আমার পেনটা নেই একটু, যাতে আপনাদের আরো সুন্দর করে বুঝাতে পারি সেজন্য। তো ওকে, সবাই রেডি? তাহলে আসুন যে আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমাকে কি আমি যেটা শেয়ার করছি আপনাদের সাথে সবাই কি সুন্দর করে দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে বলেন তো আপনারা প্লিজ দয়া করে। একটু কমেন্টে বলেন। হুম, দেখি আমি কমেন্টটা একটু দেখি আপনাদের। একটু বলেন যে আপনি স্ক্রিন আমার সুন্দর করে দেখতে পাচ্ছেন। যদি কেউ সুন্দর করে দেখতে না পারো তাহলে YouTube এ যারা আছো তারা অ্যাডভান্সড এ গিয়ে পিক্সেল সিলেক্ট করবেন। 720 অথবা 1080 পিক্সেল দিবেন। ওকে? দেখা যার স্যার। হ্যাঁ, প্রিয়াস ভাই ও বলছে কি? দেখা যার স্যার। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। নুসরাতুল ইয়াসমিন বলছে ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করছি, হ্যাঁ? আসুন আমরা আমাদের মেইন থিমে চলে যাচ্ছি।
তো ওয়েট করেন, আমি আমার পেনটা রেডি করি। ওকে। তো রেডি সবাই? ওকে, আগে আমরা কোনগুলা করব দেখেন। আগে আমরা করব কোয়েশ্চেন নাম্বার ইয়েস নো নট গিভেন গুলো আগে করব। তাহলে এই প্রথম কোয়েশ্চেনটা একটু পড়ি আমরা, নাম্বার 1। দেয়ার আর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস ওয়াই আর্গুমেন্টস অকার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো আগে প্রশ্নটা পড়বেন, পড়ে তারপর কি নিব আমরা, কিওয়ার্ডস নিব। আর প্রথম অবস্থায় দুইটা দুইটা করে কিওয়ার্ডস নিব, একসাথে সবগুলান না কিন্তু, কারণ একসাথে যদি আপনি সবগুলা নেন তাহলে কোনোটা আপনার মাথায় থাকবে না, কোনো কিওয়ার্ডস আপনার মাথায় থাকবে না, তখন পড়বেন আর ভুলে যাবেন, অত্যন্ত টাইম ওয়েস্ট করবেন। তো সবচেয়ে ভালো দুইটা করে নেওয়া। কেন দুইটা করে আমরা নিব? কারণ একটা করে নিব না কেন? কারণ একটা করে নেওয়া রিস্কি হয়ে যায়। ধরেন এই অ্যান্সারটা যদি আপনি খুঁজে না পান, যদি নট গিভেন হয়, তাহলে তো আপনি অনেক পড়বেন। তাহলে তো সমস্যা। তো সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে দুইটা দুইটা করে কিওয়ার্ডস নেওয়া। তো দেখো যে দেয়ার আর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস হোয়াই আর্গুমেন্টস অকার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। এখানে বলছে যে আন্ডারস্ট্যান্ডেবল অনেক রিজন গুলা আছে এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে বিতর্ক হবার, মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে বিতর্ক হবার অনেকগুলা রিজন আছে। তো অনেকগুলা রিজন আছে কিনা সেটা আমরা দেখে নিব। যদি অনেকগুলা রিজন থেকে থাকে তাহলে আনসার হবে ইয়েস। আর যদি বলে না কম রিজন অথবা রিজন নাই, তখন আনসার কি দিব আমরা, নো। আর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস, এই এই কথার উপর মেইনলি এই জিনিসটা দাঁড়িয়ে আছে, কিসের উপর, আন্ডারস্ট্যান্ডেবল রিজনস, এই কথার উপর। তো এই কথা যদি মিসিং থাকে তাহলে আমরা আনসার কি দিব, নট গিভেন। দেখুন এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি ল্যাঙ্গুয়েজ। তো যেটা প্রধান কিওয়ার্ড হিসেবে নিবেন সেটাকে কি করবেন, সার্কেল করবেন। তারপরে আমরা নিতে পারি আর্গুমেন্টস, এটা নিচে দাগ দিবেন এভাবে। তারপরে আন্ডারস্ট্যান্ডেবল রিজনস, এই শেষ। এখন আসলে নাম্বার 2 টা আমরা পড়ি। এখানে কি বলছে, পিপল ফিল মোর স্ট্রংলি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এডুকেশন দেন অ্যাবাউট স্মল ডিফারেন্স ইন ল্যাঙ্গুয়েজ ইউসেজ। এখানে বলছে পিপল, যে স্মল যে ডিফারেন্সটা আছে ল্যাঙ্গুয়েজের ব্যবহারের, সেটার চাইতে তারা খুব বেশি ল্যাঙ্গুয়েজ যে এডুকেশনটা আছে সেইটার প্রতি তার ফিলিংস বেশি কাজ করে, মানে ল্যাঙ্গুয়েজ এডুকেশনের উপর। তো ল্যাঙ্গুয়েজ এডুকেশনের উপর যদি তাদের বেশি ফিলিংস ফিল করে তারা স্মল ডিফারেন্সের চাইতে, আর আমরা যদি এরকম পাই তাহলে আনসার কি দিব, ইয়েস দিব। আর যদি কম হয় তাহলে আমরা কি দিব, নো দিব। আর যদি এইরকম, যেমন এখানে একটা কম্পারিজন আছে, কি আছে দেখো, এই যে কম্পারিজন, যদি এই কম্পারিজনটা আমরা না খুঁজে পাই, বা ওখানে গিয়ে দেখবো আগে কম্পারিজন আছে কিনা, যদি কম্পারিজন না পাই তাহলে সরাসরি এসেই কি দিব, এখানে নট গিভেন, নট গিভেন দিব। আর যদি কম্পারিজন পেয়ে যাই তখন ইয়েস অথবা নোর মধ্যে আমরা কনভার্ট করব, কম্পেয়ার করব, যেটা হবে সেটাই অ্যান্সার দিব। তবে দেখেন যে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কোয়ালিফায়ার্স মানে মডিফায়ার্স, আই মিন একটা কি আছে, অ্যাডভার্ব আছে, সেটা কোনটা দেখো যে এখানে স্ট্রংলি, কোনটা আছে, স্ট্রংলি। এই স্ট্রংলির উপর কিন্তু সব জিনিস চলে আসছে। এই স্ট্রংলি যদি আমরা হুবহু পাই তাহলে আনসার কি দিব, মানে হুবহু বলতে এটার সিনোনিম, হুবহু তো থাকবে না, কারণ রিডিং এর এবং লিসেনিং এর মেইন টিমটাই হচ্ছে তারা আপনাকে প্যারাফ্রাইজ বা সিনোনিম দিবেই। তো স্ট্রংলি কথাটা যদি আমরা খুঁজে পাই হুবহু, তাহলে বা ওটার সিনোনিম, তাহলে ইয়েস দিব। আর যদি এটার কি বলে অ্যান্টোনিম মানে বিপরীত কথা বলে, তাহলে আনসার কি দিব, ন দিব। আর এইসব কথাবার্তা যদি না থাকে বা এই কম্পারিজন না থাকে তাহলে আনসার কি দিব আমরা, বলেন নট গিভেন। এইভাবে প্রশ্ন বুঝবেন সব সময়। তাহলে এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি ল্যাঙ্গুয়েজ এডুকেশন আর স্মল ডিফারেন্সেস, এটা নিচেও দাগ দিতে পারি। দ্যাটস অল, আর কিছুই না। তাহলে আসো এই দুইটা জিনিস আমরা আগে খুঁজে গিয়ে বের করি। তাহলে আমরা এই দুইটা জিনিস মাথায় রাখবো, আন্ডারস্ট্যান্ড রিজনস, আর্গুমেন্টস, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে আসো আমরা সবাই এখানে যাই। একদম ফার্স্ট থেকে পড়বো, যেহেতু ফার্স্টের কোয়েশ্চেনের আনসার একদম ফার্স্ট থেকে আসে, এটা মনে রাখবেন। অনেক সময় লাস্ট থেকেও আসতে পারে, কিন্তু আইএলটিএস এর একটা ট্রেডিশন নিয়ম অনুযায়ী ফার্স্টের কোয়েশ্চেনের আনসার কোন জায়গা থেকে আসে, ফার্স্টে থেকে আসে। তাইলে এটা আমরা পড়ি, এটার নামটা কি, অ্যাটিটিউডস টু ল্যাঙ্গুয়েজ। এটার নাম কি, অ্যাটিটিউডস টু ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা মানে ল্যাঙ্গুয়েজের আচার ব্যবহার আর কি। তো ল্যাঙ্গুয়েজ নিয়ে এই কমপ্লিট প্যারাগ্রাফটা হচ্ছে কাকে নিয়ে, এই রিডিং পেজেসটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো ল্যাঙ্গুয়েজের কথা থাকুক আর না থাকুক, প্রত্যেকটা প্যারাগ্রাফে কার কথা আছে, ল্যাঙ্গুয়েজের আচরণের কথা বলা আছে। বুঝতে পারছেন? তো কোন একটা জায়গায় ল্যাঙ্গুয়েজের কথা থাকলো না তার মানে আপনি নট গিভেন ধরবেন সেটা না, কারণ ল্যাঙ্গুয়েজ এখানে উপস্থিত আছেই, থাকুক আর না থাকুক। ক্লিয়ার হইছেন? এটাই হেডিংস এর নামকরণ বোঝায়, এজন্যই এটা হেডিংস। আচ্ছা, তাহলে আমরা পড়ে যাই। It is not easy to be systematic and objective about language study. Okay, popular linguistic debate. Debate মানে কি? এই যে ডিবেট, ডিবেট মানে কি, আর্গুমেন্ট। ওই যে একটা কথা পেয়ে গেছি অলরেডি। রেগুলারলি deteriorates into invective and polemic. আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বিলংস টু এভরিওয়ান, মানে ল্যাঙ্গুয়েজ সবার অধিকারেই আছে। সো মোস্ট পিপল ফিল দে হ্যাভ এ রাইট টু হোল্ড অ্যান অপিনিয়ন অ্যাবাউট ইট।
তাই বেশিরভাগ লোক মনে করে এটার উপর আমরা কি রাখি, একটা অপিনিয়ন রাখি। তাহলে দ্যাট মিনস এই যে আমি এই জায়গা থেকে তারপর দেখেন যে এই জায়গায় যে পড়লাম, মানে ১ম এ লিঙ্গুইস্টিক মানে ভাষাবিদরা এটার উপর ডিবেট করতেছে। তারপর মানুষ বলছে যে এটা বিলংস টু এভরিওয়ান মানে সবার আছে। আর কেউ বলছে এটা এককেন্দ্রিক, কেউ বলছে এটা বহুকেন্দ্রিক। তাহলে দ্যাট মিনস এখানে অবশ্যই কি আছে? আন্ডারস্ট্যান্ডেবল রিজন আছে। কারণ বেশিরভাগ মানুষ এখানে কি রাখে? তার অপিনিয়নটা রাখে। তাহলে দ্যাট মিনস আমরা এই যে ইনভেক্টিভ, পোলমিক, তারপরে হচ্ছে অপিনিয়ন, তারপর হচ্ছে বিলংস টু এভরিওয়ান, এটার দ্বারা কি বোঝায়? অবশ্যই অনেকগুলা রিজন বোঝায়, তাই না? ইনভেক্টিভ, পোলমিক, তারপরে হচ্ছে বিলংস টু এভরিওয়ান, অপিনিয়ন। তাহলে দ্যাট মিনস আমাদের প্রশ্নের সাথে কি হয়ে গেছে? জিনিসটা খাপ খেয়ে গেছে, মানে মিলিয়ে গেছে। মানে আন্ডারস্ট্যান্ডেবল রিজন গুলো আমরা পাইছি, তারপর আর্গুমেন্টস মানে ডিবেট, আর ল্যাঙ্গুয়েজের কথা তো আছেই। তাহলে যখন আমরা পেয়ে যাব হুবহু, তখন আনসার আমরা কি দিব? এটার আনসার আমরা কি দিতে পারি বলেন তো? ইয়েস, ইয়েস দিতে পারি। পরের আনসারটা আমরা দেখব যে এরপরের আনসার স্ট্রংলি, ল্যাঙ্গুয়েজ এডুকেশন, দেন স্মল ডিফারেন্স। আসেন যে এইটার আনসার আমরা কেমনে খুঁজে পাবো এরপর থেকে, কারণ আমরা জানি যে এই কত নম্বর পাইলাম এখানে আমরা? ১ নাম্বার। তাহলে ১ পাশে লিখলাম। আমরা জানি যে এইটার যেখান থেকে আমরা পাইছি এরপর থেকে আমরা কি করব? পড়া শুরু করব। তাহলে এরপর থেকে যদি আমরা পড়ি, and when opinions differ, emotions can run high, arguments can start as easily over minor points. Minor point মানে হচ্ছে কি small of usage as over major policies of linguistic education. এই যে দেখেন linguistic education এর কথা আমরা পাইছি, তাই না? তাহলে মাইনর পয়েন্টস, স্মল ডিফারেন্স, লিঙ্গুইস্ট এডুকেশন আমরা হুবহু পাইছি। তাহলে এই জায়গায় আমরা একটু পড়ব। তখন যে আর্গুমেন্টস ক্যান স্টার্ট অ্যাজ ইজিলি। ইজিলি মানে কি? খুব সহজভাবে। আর এই যে একটা কথা বলছে অ্যাজ, অ্যাজ, অ্যাজ। অ্যাজ মানে কি? আমার মতো দেখতে। মানে একই রকম। মানে এই তুলনাটা করছে তারা একই রকম। তার মানে দ্যাট মিনস এখানে যে আর্গুমেন্টটা হয় সেটা যে স্মল ডিফারেন্স যেটা আছে এবং ল্যাঙ্গুয়েজ এডুকেশন যেটা আছে এটা একই রকম হয়। মানে আমরা বলি না, "শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মি" বলে না অনেকে? অথবা "হি ইজ অ্যাজ নাইস অ্যাজ মি" সে আমার মতো দেখতে কি সুন্দর। তাহলে এখানে এই অ্যাজ দ্বারা কি বুঝাইছে? মতো আর কি, একই রকম। কি বুঝাইছে? একই রকম। মানে একই রকম বলতে ইজিলি বুঝাচ্ছে। মানে মাইনর পয়েন্টসও তারা ইজিলি নেয়। লিঙ্গুইস্টিক এডুকেশন যেটা সেটাও তারা ইজিলি নেয়। তাহলে আসো, তাহলে আমাদের এখানে বলছে কি? একটা চাইতে আরেকটা ইজিলি নেয়। মানে স্ট্রংলি নেয়। এখানে বলছে কি? স্ট্রংলি। স্ট্রংলি মানে এটা কি? মানে খুব শক্তভাবে নেয়। খুব জোরালোভাবে। আর আমরা ওখানে পাইছি কি? ইজিলি। এবং ওইখানে পাইছি ২ টাই ইজিলি হয়। কিন্তু এখানে পাইছি যে একটা চাইতে আরেকটা ইজিলি নেয়। তাহলে স্টেটমেন্টটা কি হয়ে গেছে? দেখেন যে বিপরীত হয়ে গেছে। মানে উল্টা হয়ে গেছে। তাহলে আমরা কি দিব এখানে বলেন তো আনসারটা? ইয়েস, নো দিব। কারণ তারা এখানে মানে আমরা প্যাসেজে পাইছি ইজিলি নেয়, আর এখানে পাইছি কি? স্ট্রংলি নেয়। তাহলে কি হয়ে গেছে? বিপরীত হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? ওকে, এরপরে আসেন আমরা নাম্বার 3 তে যাই একটু। নাম্বার 3 এবং নাম্বার 4 টা পড়ব দেখেন। Our assessment of person's intelligence is affected by the way he or she uses language. Assessment of person intelligence মানে আমাদের assessment of person intelligence এটা হচ্ছে প্রধান keywords নিলাম আমরা। তারপরে is affected by the way he or she affected করে। হ্যাঁ, he or she uses language মানে ল্যাঙ্গুয়েজ তারা কেমনে ব্যবহার করবে সেটার উপর। এরপরে দেখেন যে নাম্বার 4 টা আমরা নেই। Perspective grammar books cost a lot of money to buy in the 18th century. তো আমরা এখানে প্রধান কিওয়ার্ড হিসাবে আমরা এখানে বলছি কি পারসেপটিভ যে গ্রামার বুকসটা আছে সেটা মানে 18th সেঞ্চুরি কিনতে প্রচুর টাকা যাইতো, প্রচুর টাকা যাইতো। তো আমি আপনাদের যখন ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস এর ক্লাসগুলো করাইছিলাম তখন আমি আপনাদের অনেকগুলা কোয়ালিফায়ার দিছিলাম। প্লাস আমি কি দিছিলাম আপনাদের মনে আছে? অনেকগুলা এক্সট্রিম ওয়ার্ড দিছিলাম। মনে আছে কি সবার? তো এখানে এক্সট্রিম ওয়ার্ড কোনটা আছে? এ লট অফ। কোনটা আছে এখানে? এ লট অফ। এইটার উপর কিন্তু সকল আলো চলে আসছে। এরপরে আমরা প্রধান কিওয়ার্ড হিসেবে নিতে পারি আরেকটা জিনিস 18th কি সেঞ্চুরি নিতে পারি। আর হ্যাঁ, প্রেসক্রিপটিভ গ্রামার বুকস এটা নিচে দাগ দিলাম। তো এখানে প্রেসক্রিপটিভ গ্রামার বুকসটা 18th সেঞ্চুরি কিনতে যদি প্রচুর টাকা ব্যয় হয়, এই কথাগুলো যদি এক্সাক্টলি থাকে তাহলে আমরা ইয়েস দিব। আর যদি বলে না খুব কম পরিমাণে টাকা ব্যয় হতো তাহলে আমরা কি দিব? নো দিব। আর যদি এ লট অফ মানি এই কথাবার্তা যদি না থাকে তাহলে অ্যান্সার কি দিব আমরা? সরাসরি নট গিভেন দিব। ক্লিয়ার হইছে?
ঠিক এভাবেই আপনারা কি করবেন পড়বেন। তাহলে আসেন আমরা 3 নাম্বার কি বলছে অ্যাসেসমেন্ট অফ পারসনস ইন্টেলিজেন্স আর এফেক্টেড এই জিনিসগুলো আমরা একটু খুঁজে বের করি। দেখি এরপরে পরেরটা খুঁজে বের করব। আগেরগুলো এখানে শেষ করলাম। তো এখান থেকে আমরা কত নম্বর কোয়েশ্চেন পেয়েছি? 2 নম্বর। এভাবে আপনারা কি দিবেন? এই যে যেটা যেখান থেকে পাবেন সেটা বইতে দাগ দিবেন। দেখেন যে এটা থেকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফ থেকে পড়ে যাই। ল্যাঙ্গুয়েজ moreover is a very public behavior, so it is easy for different usages to be noted and criticized. No part of society or social behavior is exempt. Linguistic factors influence how we judge personality. পার্সোনালিটি মিলে যাচ্ছে। লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস দেখেন যে এই জায়গা থেকে আপনারা পড়েন ইনফ্লুয়েন্স মানে কি করে প্রভাবিত করে তাহলে এফেক্টেড হচ্ছে তাই না হাউ ই জাজ পার্সোনালিটি জাজ মানে হচ্ছে অ্যাসেসমেন্ট আর পার্সোনালিটি তো আমাদের ব্যক্তিত্ব তারপর আর কোন কোন জিনিসের উপরে ইন্টেলিজেন্স সোশ্যাল স্ট্যাটাস এডুকেশনাল স্ট্যান্ডার্ডস জব অ্যাপটিটিউড অ্যান্ড মেনি আদার এরিয়াস অফ আইডেন্টিফাই অ্যান্ড সোশ্যাল সার্ভাইভাল তাহলে এই জিনিসগুলোর উপর সাথে আমাদের জাজ পার্সোনালিটি এই জিনিসগুলোর উপরই নেওয়া হয় তাহলে এই জিনিসগুলোর উপরে কি হয় ওটা প্রভাব খাটায় তাহলে এই কথাটার সাথে আমাদের কথাটা ওভারঅল মিলে গেছে কি করে গেছে মিলে গেছে তার মানে অ্যাসেসমেন্ট পার্সন ইন্টেলিজেন্স এফেক্টেড হয় আমরা কেমনে ব্যবহার করি সেটার উপর তাই না তাহলে দ্যাট মিনস এই অ্যান্সারটা আমরা কি দিব বলেন ইয়েস দেব কি দিব ইয়েস এরপরে আসেন আমরা পারসেপ্টিভ গ্রামার বুকস এ লট অফ মানি 18th সেঞ্চুরি এই জিনিসটা কি আমরা খুঁজে পাবো তাহলে আগে যেখানে পাইছিলাম তার ঠিক পর থেকে আমরা খুঁজে আরম্ভ করব আগে তো এই পর্যন্ত পড়ছিলাম যে ওই যে তাদের পার্সোনালিটি মানুষের যে কিভাবে মানুষ জিনিসটা ইউজ করে এই যে আইডেন্টিফাই এন্ড সোশ্যাল সার্ভাইভাল এই জিনিসগুলোর উপর যে নির্ভর করে তাদের মানে ব্যবহারের উপর জাজ পার্সোনালিটি সেটা আমরা ইয়েস পাইছিলাম এই জায়গা থেকে তাহলে এটা হচ্ছে কত নম্বর কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেন আর 4 নম্বর এরপর থেকে আমরা পড়ে যাই অ্যাজ এ রিজাল্ট it is easy to hurt and to be hurt when language use is unfeelingly attacked নাই তাহলে আমরা এরপর থেকে পড়ে যাই এই প্যারাগ্রাফ থেকে তো এই প্যারাগ্রাফটা একটু উপরে দেই আপনাদের তো আগের যেগুলা পাইছিলাম যেখান থেকে in its most general sense prescriptivism এই যে prescriptivism is the view that one variety of language has an inherently higher value than others and that is ought to be imposed on the whole of the speech community the view is propounded specially in relation to grammar দেখেন আপনারাও পড়েন সাথে সাথে vocabulary and frequently with reference to pronunciation the variety which is favored in its account is usually a person of the standard তাহলে আমরা যেটায় আসি সেটা একটু পড়বো দেখেন যে 18th সেঞ্চুরি এখান থেকে একটু আমরা খুঁজে যাচ্ছি 18th সেঞ্চুরি কোথাও আছে নাই কারণ আমাদের কি খুঁজে পেতে হবে দেখো 18th সেঞ্চুরি আর এ লট অফ মানি প্রেসক্রিপটিভ গ্রামার ঠিক আছে তাহলে আসেন আমরা খুঁজে যাই তাহলে আমরা স্ক্যানিং করি 18th সেঞ্চুরি কোথায় আছে এই জায়গার কোথাও 18th সেঞ্চুরি আমরা পাইছি না কিন্তু এমনি প্রেসক্রিপটিভিজম একটা ভিউ পাইছি এই যে এইটা বাট কোথাও পাইছি না হ্যাঁ তো এরপরে আমরা পড়ে যাই এরপরে এখানে আমি এটা মানে অযথা একটা দিয়ে দিছি ওকে আসুন এরপরে আমরা যাই এরপরেরটা যাই হ্যাঁ এখানে যদি আমরা পড়ি তাহলে দেখো এই প্যারাগ্রাফের এই জায়গায় কার কথা আছে 18th সেঞ্চুরির কথা আছে তাহলে এখন আসো প্রেসক্রিপটিভ গ্রামার বুক এ লট অফ মানি মানে প্রচুর পরিমাণ টাকা ব্যয় হইতো এই কথাটা আছে কি পড়ে যাও সবাই পড়ে যাও রাইটিং অফ গ্রামার্স এন্ড ডিকশনারিজ তাড়াতাড়ি পড়তে হবে কারণ তাড়াতাড়ি না পড়লে আপনি সঠিক সময়ের ভিতরে শেষ করতে পারবেন না কারণ 20 মিনিটের ভিতরে শেষ করতে হবে হ্যাঁ তো এরকম তাড়াতাড়ি পড়ার আপনাদের অভ্যাস করতে হবে দেখেন আমি পড়ে যাচ্ছি আমার এই যে কলমের পেনটা যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে কিন্তু কোথাও আমরা খুঁজে পাচ্ছি না এ লট অফ মানি যাচ্ছে এ লট অফ মানি যাচ্ছে এমনি 18th সেঞ্চুরির কোথাও আমরা পাইছি আর এটা যে প্রেসক্রিপটিভিজম নিয়ে লেখা সেটার কোথাও পাইছি আমরা বাট কোথাও আমরা খুঁজে পাচ্ছি না এ লট অফ মানি ওয়াও পাইলাম না তারপরে এটাও পড়ে যাই যেহেতু পাইছি না আমাকে পড়তে হবে পড়া চালিয়ে যেতে হবে কারণ নট গিভেন যদি হয় তাহলে একটু বেশি পড়া লাগে দিস attitudes are still with us and the motivate a widespread concern that linguistic standards should be maintained nevertheless there is an alternative point of view তে চলে গেছে সো এটা আর পড়বো না এটা অন্য জায়গায় চলে গেছে এখানে আর নাই তাহলে দেখো যে এমনি 18th সেঞ্চুরির কথা আমরা পাইছি প্রেসক্রিপটিভিজম নিয়ে যে কথাটা সেটাও আমরা পাইছি কিন্তু এই যে 1800 থেকে এটা কিনতে প্রচুর পরিমাণে টাকা ব্যয় হতো সেই জিনিসটা এখানে কোথাও নাই তো এই এ লট অফ জিনিসটা বা এ লট অফ মানি কথাটা না পাওয়ার কারণে দেখেন যে আমার অ্যান্সারটা কি হয়েছে এখানে নট গিভেন হয়েছে এটা অ্যান্সারটা কি দিতে হবে আমাকে এখন নট গিভেন দিব ওকে গুড তো এবার আসো আমরা প্রেসক্রিপটিভিজম স্টিল এক্সিস্ট টুডে তাহলে ফার্স্ট এবং 6 আমরা করে ফেলি
প্রেক্সিটিভিজম স্টিল এক্সিস্ট টুডে, মানে এখনো আছে। দেখো এখানে এক্সট্রিম ওয়ার্ড হিসাবে কোনটা আছে, আপনাদের আমি সেদিন পড়াইছি এক্সট্রিম ওয়ার্ড কোনগুলা, অলওয়েজ, এভরি, নেভার, স্টিল ছিল না? ইয়েস, এভরি এগুলো হচ্ছে গিয়ে কি, অনলি এগুলো হচ্ছে গিয়ে কি, হ্যাঁ এক্সট্রিম ওয়ার্ড। তাহলে এখানে প্রথমে আইসাই এটাকে সার্কেল করবেন, কারণ স্টিল এটার উপর মানে এখন আনসার নির্ভর হয়ে গেছে, সবকিছু ছেড়ে এটাই নির্ভর হয়ে গেছে। প্রেক্সিটিভিজম স্টিল এক্সিস্ট টুডে, মানে প্রেক্সিটিভিজম এখনো কি আছে, এক্সিস্ট আছে এখনো। তাহলে দেখবো যদি এখনো থেকে থাকে আনসার দিব ইয়েস, আর যদি বলে এখন আর অকেজো হয়ে গেছে বা ইউজলেস হয়ে গেছে তখন আনসার দিব কি নো, আর যদি তাদের কথাবার্তা না খুঁজে পাই তাহলে আমরা আনসার দিব কি নট গিভেন। ক্লিয়ার হয়েছেন? গ্রেট। তারপরে নাম্বার 6 দেখেন যে অ্যাকর্ডিং টু ডিসক্রিপটিভিস্ট ইট ইজ পয়েন্টলেস টু ট্রাই টু স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। অ্যাকর্ডিং টু মানে ডিসক্রিপটিভিস্টস, তো ডিসক্রিপটিভিস্টের মানে মতে এটা হচ্ছে খুবই উদ্দেশ্যহীন, মানে পয়েন্টলেস, মানে লাভ নাই। ট্রাই টু স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, মানে ল্যাঙ্গুয়েজের চেঞ্জটা স্টপ করতে, মানে বন্ধ করতে। তাহলে আমরা দেখবো যে আসলে কি এটা পয়েন্টলেস বা স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ তারা যেটা বলছে এটা কি আসলেই উদ্দেশ্যহীন, আসলে কি এটার কোনো দাম নাই? তো এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে আমরা ডিসক্রিপটিভিস্ট নিব, তারপর পয়েন্টলেসের নিচে দাগ দিব, আর স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এই কথাটা হুবহু পেতে পারি। হ্যাঁ, তো আসেন আমরা আগে কোনটা খুঁজে বের করবো, 5 স্টিল এক্সিস্ট টুডে প্রেসক্রিপটিভিজম এখনো আছে কি। তো আপনারা যদি লক্ষ্য করেন এখান থেকে আমরা এই যে দেখেন যে নট গিভেন আনসার এখান থেকে, তো এখান থেকে আমরা পাই নাই, বাট এখান থেকে হওয়ার কথা ছিল। কত নম্বর কোয়েশ্চন এটা, মনে হয় 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর, পাই নাই। তো নট গিভেন এর কোয়েশ্চন আনসার আপনি কিন্তু আবার পড়া লাগবে, যে প্যারাগ্রাফে ছিলেন ওই প্যারাগ্রাফটা আবার পড়া লাগবে। তো আবার পড়েন তো এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফ। দেখেন যে এই প্যারাগ্রাফটা কি, দ্য অথরিটিয়ান নেচার অফ অ্যাপ্রোচ ইজ দ্য বেস্ট ক্যারেক্টারাইজড বাই ইটস রিলায়েন্স অন রুলস অফ গ্রামার, মানে গ্রামার আর রুলস নিয়ে কথা বলছে। তারপর ইট ইজ দ্য টাস্ক অফ দ্য গ্রামার আর নট সিম্পলি টু রেকর্ড অল্টারনেটিভস বাট টু প্রনাউন্স জাজমেন্ট। দেখেন যে এখানে শুধু গ্রামারের জিনিসগুলাই নিয়ে বলছে। আচ্ছা, মানে প্রেসক্রিপটিভিজম নিয়েই বলছে বাট গ্রামারের উপর জোর দিছে। এরপরে কি বলছে, দিস অ্যাটিটিউডস আর স্টিল উইথ আস এন্ড দে মোটিভেট এ ওয়াইড স্পিড কনসার্ট দ্যাট লিঙ্গুইস্টিক স্ট্যান্ডার্ড শুড বি মেইনটেইনড। ও দ্যাটস গ্রেট, মানে এই অ্যাটিটিউডটা, মানে এই আগের দেইজ মানে কি বলছে, দেইজ মানে কি বলছে, এই যে আগের। মনে রাখবেন কিছু কিছু জিনিস তারা আগের জিনিসগুলো বা আগের সেন্টেন্সটা বোঝায়। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কি দিস, তারপরে হচ্ছে দিস, তারপরে হচ্ছে দুজ, তারপরে হচ্ছে কি দেইজ, তারপরে হচ্ছে প্রিপিয়াস, হ্যাঁ মাইন্ডে রাখবেন। তারপর হচ্ছে ফরমার, এই যে 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 কথাগুলো আমি দেখছি ফরমার, এই কথাগুলা কিন্তু সবসময় তার আগের আগের সেন্টেন্সটাকে, ধরো দিস যদি এখানে থাকে, এখানে যদি দিস থাকে তাহলে তার আগের সেন্টেন্সটাকে বুঝাইছে। আর দিস যেহেতু এখানে মানে একটা প্যারাগ্রাফের ঠিক সম্মুখে দাঁড়ানো, তাহলে সে আগের যে টোটাল যে প্যারাগ্রাফটা যে কথাগুলা বলছে ওই কথাগুলা সে ইন্ডিকেট করছে, যেহেতু প্রথম লাইনেই। তাহলে প্রথম প্যারাগ্রাফটা, এই যে তার উপরের প্যারাগ্রাফটা কি নিয়েছিল, প্রেসক্রিপটিভিজম নিয়েছিল, তাই না? তাইলে এখানে বলছে যে প্রেসক্রিপটিভিজম অ্যাটিটিউডস আর স্টিল উইথ আস, মানে এখনো আমাদের সাথে আছে। কথাটা একদম মানে হুবহু বলে ফেলছে, এটা সবচেয়ে ইজি। তাহলে আনসারটা কি হয়ে গেছে, দেখেন যে ইয়েস, ইয়েস হয়ে গেছে। তাহলে 5 নম্বর আনসার আমরা কি দিতে পারি, ইয়েস। ওকে গ্রেট। আর তারপর হচ্ছে ডিসক্রিপটিভিস্ট আর পয়েন্টলেস স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এই কথাটা কোথায় আছে সেটা খুঁজে বের করি। তাহলে এই জায়গা থেকে এই জায়গা, এখান থেকে এই পর্যন্ত আমরা কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইলাম বলেন তো, 5 নাম্বার। এরকম বইতে আপনি 5 নাম্বার দাগ দিবেন, বা যখন আপনি প্র্যাকটিস করবেন ঠিক তখন এভাবে দেওয়া ভালো, কারণ আমি নিজে এভাবে করি। আর আমি নিজে যেভাবে করি ঠিক তোমাদেরকেও সেভাবে করার জন্য সব সময় বলি, এবং আমি নিজে যেভাবে করি সেই টিপসটাই আমি আপনাদের ক্লাসে শিখাই, এবং থ্রু আউট কোর্সে এটাই শিখিয়েই আসছি। হ্যাঁ, তো আসেন যে আমরা এরপর থেকে পড়ি, নেভারদালেস থেকে পড়ি। এই যে there is an alternative point of view that is concerned less with standards than with the facts of linguistic usage. This approach is summarized in the statement that is the task of the grammarian to describe, not prescribe, to record the facts. এখনো পাইলাম না, তাহলে পড়ে যাই আমরা, পড়ে যাই। To record the facts of linguistic diversity and not to attempt the impossible task of evaluating language variation or halting, এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ পড়ছি, ল্যাঙ্গুয়েজ কি বলছে, চেঞ্জ, তার মানে এই লাইনটা আবার পড়তে হবে। আমি আবার যদি পড়ি, টু রেকর্ড দ্য ফ্যাক্টস অফ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, মানে লিঙ্গুইস্টিক যে ভাষাবিদের যে ডাইভার্সিটি জিনিসগুলো আছে, বৈচিত্র্যটা, অ্যান্ড নট টু অ্যাটেম্পট, নট টু অ্যাটেম্পট মানে চেষ্টা করা যাবে না, নট টু অ্যাটেম্পট,
দ্য ইম্পসিবল টাস্ক অফ দ্য ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন, হল্টিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। এখন আসো হল্টিং। হল্টিং মানেটা কি? হল্টিং মানেটা হচ্ছে স্টপ করা। কি করা? স্টপ করা। তাহলে এখানে স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কথাটা হুবহু পেয়ে গেছি। আর নট টু অ্যাটেম্প্ট মানেটা কি বুঝায়? মানে চেষ্টা করা ঠিক না। তাইলে এটা পয়েন্টলেস। এটা কি হইছে? ইয়েস, পয়েন্টলেস। তাহলে কথাটা হুবহু মিলে গেছে। আর যদি হুবহু কোনটা মিলে যায় পয়েন্টলেস, এটা দ্বারা লেখা বড় কষ্টের। ওকে? তো পয়েন্টলেস যেহেতু মিলে গেছে আমাদের কথাটা, তাইলে আমরা আনসার কি দিতে পারি? ইয়েস, ইয়েস দিতে পারি। এখন আসো লাস্ট ২ টা রইছে ৭ এবং ৮। তো ৭ এবং ৮ আপনারা পড়ি তো, আমরা পড়ি। ৭ কি বলছে? ডিসক্রিটিভিজম অনলি অ্যাপিয়ার্ড আফটার দ্য 18th সেঞ্চুরি। তো মানে ডিসক্রিটিভিজম জিনিসটা আসছে 18th সেঞ্চুরির পরে। তো 18th সেঞ্চুরির পরে যদি আমরা হুবহু গিয়ে পাই তাহলে আনসার কি দিব? ইয়েস দিব। আর 18th সেঞ্চুরির যদি আগে চলে আসে তাহলে আনসার কি দিব আমরা? ফলস দিব। আর 18th সেঞ্চুরি আফটার এগুলার কথাবার্তা যদি না বলে তখন আনসার কি দিব? নট গিভেন। এইভাবে প্রশ্ন বুঝবেন। তো প্রশ্ন বুঝে আপনি প্রধান কিওয়ার্ড হিসেবে কোনটা নিতে পারেন এখানে? 18th সেঞ্চুরি। এইটা প্রধান কিওয়ার্ডস। কারণ কোন ইয়ার বা নাম্বার থাকলে এগুলো আমরা প্রধান নিব, যেকোনো নাউন। আর আফটার কেও বলতে পারি। কি বলতে পারি আমরা? আফটার। এটাও গেম চেঞ্জার, তাই না? এটাও কি একটা অ্যাডভার্ব, আফটার, বিফোর, হ্যাঁ? তো অ্যাডভার্ব গুলো অবশ্যই খেয়ালে রাখবেন। কারণ ওইগুলা থাকলে কিন্তু ওইগুলোর উপর সকল আলো চলে যায়। আমি বারবার ওই ক্লাসেও বলছি তোমাদের যেদিন বুঝাই। প্রচুর লম্বা ক্লাস নিছিলাম তোমাদের। মনে আছে কি সবার? ওকে। তারপরে দেখেন যে নাম্বার ৮ পড়ে ফেলি। both descriptivist and prescriptivist have been misrepresented. misrepresent মানে হচ্ছে ভুলভাবে উপস্থাপন হইছে। তাহলে উভয়টা descriptivist এবং prescriptivist যদি উভয়টা misrepresented হয়ে থাকে তাহলে আনসারটা কি দিব আমরা? বলেন তো? আনসারটা আমরা ফলস দিব, মানে ইয়েস দিব, সরি। আর যদি বলে না এটা শুদ্ধভাবে ছিল তাহলে আনসার কি দিব? নো দিব। আর যদি বলে মিসরিপ্রেজেন্টেড এইসব কথাবার্তা যদি আমরা না পাই এই কথাটা, তাহলে আনসার কি দিতে পারি আমরা? নট গিভেন দিব। এইভাবে প্রশ্ন বুঝবেন। আসো এখন আমরা নাম্বার ৭ ওইটা খুঁজে বের করি। 18th সেঞ্চুরি আফটার ডিসক্রিপটিভিজম। তাহলে এখানে কি বলছে আমরা একটু দেখে নেই। হুম। এই আগে তো এই পর্যন্ত পড়ছি। তাহলে এখান থেকে পড়া যায় এরপর থেকে। কারণ আমরা জানি এগুলা ইন অর্ডার আসে, বারবার বলছি। In the second half of the 18th century, we already find advocates of this view, such as Joseph Priestley, whose Rudiments of English Grammar 1761 insists that the custom of speaking is the original and only just standard of any language. এখানে একটা নাম আছে দেখো যে, কি নাম? ওই যে জোসেফ প্রিস্টলি। কোন নাম থাকলে এগুলার নিচে পড়ার সময় এরকম কি দিবেন? আন্ডারলাইন করবেন অথবা সার্কেল করবেন, হ্যাঁ? আ তো পড়ে যাই 18th সেঞ্চুরি আর কোথায় আছে? 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি। আচ্ছা পড়ে গেলাম। এখানে 18th সেঞ্চুরি আমাদের চোখে লাগতেছে না। তাইলে এই প্যারাগ্রাফটা পড়ি। In our own time, the opposition between descriptivists and prescriptivists has often become extreme. Both আচ্ছা এখানে আমরা 18th সেঞ্চুরির কথাটা কি এখানে পাইছি? ও আবার পড়ে যায়। আমি এখানে মিসিং করছি হয়তো। এই যে এই জায়গা। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। এই যে 18th সেঞ্চুরি কথাটা আছে। আমি কিন্তু ওই যে কম্পিউটারে এটা তো ছোট দেখা যায়। সো আমার চাইতে অনেক লম্বা, অনেক দূরে তো। সেজন্য চোখে হয়তো ধরতে পারি নাই। এই যে এখানে 18th সেঞ্চুরির কথা তো আছেই। আপনারা বললেন না কেন? আচ্ছা ওকে। তো 18th সেঞ্চুরির কথাটা পাইছি। কিন্তু এখানে বলছে ইন দ্য সেকেন্ড হাফ। সেকেন্ড হাফ। কি বলছে এখানে? সেকেন্ড হাফ। তাহলে এখান থেকে আমরা মোটামুটি আনসারটা ধরতে পারি কি হইছে এটা। We already find advocates of this view. This view বলতে এই যে ভিউটা আমরা পড়ে আসছি এটা হচ্ছে descriptivist এর ভিউ। ওকে? তো এই descriptive ভিউ কেমনে আমরা বুঝবো? এই যে এখানে একটা কথা বলছে grammar and to describe, not prescribe. তাহলে এই ভিউটা হচ্ছে describe এর ভিউ। কার ভিউ? describe এর ভিউ। তো descriptivist কি বলছে তারা? সেকেন্ড হাফ। কি বলছে? সেকেন্ড হাফ 18th সেঞ্চুরি। তাহলে 18th সেঞ্চুরির সেকেন্ড হাফ বলতে কোন হাফটা বোঝায়? ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ আমরা বলি না একটা খেলার? তো 18th সেঞ্চুরি মানে কত বছর? 18th সেঞ্চুরি মানে কোন সাল থেকে কোন সাল? 18th সেঞ্চুরি। তো এটা শুরু হয় হচ্ছে ধরো তোমার ১৭০০ সাল থেকে। সবসময় আগ বাড়িয়ে থাকে। আর শেষ হইছে ১৭০০ কত পর্যন্ত? ৯৯। তো এটার ফার্স্ট হাফ হচ্ছে ১৭০০ কত? ১৭০০ থেকে ১৭৫০ পর্যন্ত ফার্স্ট হাফ। আর সেকেন্ড হাফ হচ্ছে ১৭৫১ সাল থেকে শুরু, তাই না? ১৭০০ কত? ৯৯। তাহলে তো এখানে সেকেন্ড হাফে শুরু হইছে। কোন সময় হইছে এখানে? সেকেন্ড হাফ। সেকেন্ড হাফ বলতে ধরেন ১৭০০ কত? ৫১ সাল। তাহলে দেখো এখানে বলছে ১৭৫১ সালে। কিন্তু এখানে কি বলছে?
এখানে বলছে হচ্ছে গিয়ে আফটার 18th সেঞ্চুরি মানে 18th সেঞ্চুরির পর তো 19th সেঞ্চুরি চলে আসে, তাই না? 19 শতক চলে আসে। তাহলে আফটার মানে কি পরে? আর আমরা এখানে গিয়ে পাইছি কি? মানে মিডল। মিডল বলতে পারেন অথবা সেকেন্ড হাফ বলতে পারেন। তাহলে কথাটা কি হয়ে গেছে? ইয়েস, অপোজিট মানে কন্ট্রাডিক্ট করে ফেলছে, মানে বিপরীত বলে ফেলছে। তাহলে আনসার কি দিব বলেন? নো। গ্রেট। তারপরেরটা আমরা খুঁজে দেখি যে উভয়টা কি মিসরিপ্রেজেন্টেড মানে ভুলভাবে তুলে ধরা হইছে? তাহলে ভুলভাবে তুলে ধরা হলে দেখি। আগের আমি একবার পড়তে এখানে চলে গেছিলাম। দেখেন যে এই লাস্টের প্যারাগ্রাফটা একটু পড়ে ফেলি। ইন আওয়ার ওন টাইম দ্য অপোজিশন বিটুইন ডিসক্রিটিভিস্ট অ্যান্ড প্রেসিভিস্ট। ইয়েস, এই যে হুবহু পাইছি নামগুলা। তো এটা কত নম্বর কোয়েশ্চেন আমরা যেটা পাইছি, এটা কত নম্বর কোয়েশ্চেন ছিল? নাম্বার 7 নাম্বার কত নম্বর কোয়েশ্চেন ছিল এটা? এই যে এটা নাম্বার 7 কোয়েশ্চেন ছিল, হ্যাঁ? আর তারপর দেখেন যে আপনারা এটা খুঁজে যাই আমরা ডিসক্রিটিভিস্ট অ্যান্ড প্রেসিভিস্ট হ্যাজ অফেন বিকাম এক্সট্রিম, ওকে? উইথ বোথ সাইডস তাহলে বোথ কথাটাও হুবহু দেখতে পাচ্ছি। পেইন্টিং আনরিয়াল পিকচার্স অফ দ্য আদার। ইয়েস, আনরিয়াল। আনরিয়াল জিনিসটা কি? অসম্পূর্ণ। তার মানে পজিটিভ না নেগেটিভ বুঝায়? অবশ্যই নেগেটিভ। আর আনরিয়াল পিকচার অফ দ্য আদার মানে হচ্ছে অসত্য। জিনিসটা কি ছিল? অসত্য। তাহলে দেখো যে মিসরিপ্রেজেন্টেড ইকুয়াল টু কি? অসত্য মানে ভুলভাবে উপস্থাপন। তাহলে জিনিসটা মিলে গেছে। তাহলে মিলে গেলে আমাদের আনসার কি হবে? ইয়েস। গ্রেট। শেষ আমাদের কি? কি শেষ করছি আমরা? ইয়েস, নো, নট গিভেন শেষ করছি। তাহলে এইটা আসছে কোন জায়গা থেকে? একদম লাস্টের প্যারাগ্রাফ থেকে আসছে, এইখান থেকে আসছে। তো এখানে আমরা কি দিলাম? 8 নাম্বার। তো দেখো 7 আসছে, 8 আছে। দেখো আমি তোমাদের একটু দেখাই। 1 এই যে 2 নাম্বার পাইছি, এটা হচ্ছে 3 নাম্বার। আর এখানে তো আমরা নট গিভেন ছিল, সো 4 নাম্বার ধরে ফেললাম। কারণ নট গিভেন এর জন্য কোনো নির্দিষ্ট কোনো ওয়ে নাই আরকি, হ্যাঁ? তো এখানে পাইছি নাম্বার 5 আর 6 কোথায় পাইছি রে? 6 6 কি ছিল দেখি ওটা? 6 ছিল পয়েন্টলেস টু ট্রাই। হ্যাঁ, ওটা ছিল 6 পয়েন্টলেস টু ট্রাই। 6, 6, 6 পয়েন্টলেস টু ট্রাই। ওটা হচ্ছে 6। ও সরি আমার 6 এটা হচ্ছে 6। এই যে এটা 6, এটা 7 দেওয়া ঠিক আছে। কারণ একটু পরেই পেয়ে গেছিলাম আমরা। আর এটা হচ্ছে 8। এইভাবে আপনারা কি করবেন? সবাই প্র্যাকটিস করবেন। এই যে আমি যেভাবে দেখাই দিলাম। তো বইতে এভাবে প্র্যাকটিস করবেন। এখন আসেন আমাদের কোনটা শেষ করলাম? ইয়েস, নো, নট গিভেন। তো আমি একটু দেখি আপনাদের আপনারা কি আমার সাথে আছেন? আচ্ছা তাহলে এবার আমি একটু নিজেকে দেখাই। হ্যালো, সবাই কি আছো? আমার সাথে আছো? ১ম দে স্যার আমার বাই এক্সাম রিডিং কিছু টিপস দিয়েন। আচ্ছা, প্রিয়াস দত্ত, ফরিদা খানম, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অবস্থা আপনাদের? সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু ইয়ে বলেন। আ আমাকে বলেন। এটা হচ্ছে ইয়াসমিন, জি স্যার আমরা আছি। ওকে, থ্যাংক ইউ ডিয়ার অল স্টুডেন্টস। দীপা আক্তার, জি স্যার। এইচ এম মুমিন, ইয়েস স্যার। আপনারা যেটাই বলবেন আমি কিন্তু এভাবে আপনার নাম ধরে ডাকবো। হুসেন আহমেদ বলছে, "আসি স্যার আসি। আসি রে ভাই আসি।" হ্যাঁ? রিপা আক্তার বলছে, "ইয়েস স্যার।" হ্যাঁ, হুসেন আহমেদ, জি স্যার। কি বলছে? জি স্যার বুঝা যায়। গ্রেট, গ্রেট। আজকে কিন্তু থাকতে হবে। বুঝতে হলে থাকতে হবে মন লাগাইয়া। আজকে সব শেষ করব। যত ঘন্টা হোক। ঠিক আছে? বুঝতে হবে। মানে বুঝা ছাড়া কিছু নাই। আর এইভাবে প্র্যাকটিস করবা যেভাবে শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ? তারিন তাসনিম, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর পড়ব না। আমি যখন আবার ডাকবো তখন আপনারা কমেন্ট করবেন। তখন আপনাদের কমেন্টটা আমরা পড়ব। ওকে? তো আসুন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। যেখানে যাচ্ছি সেখানে চলে যাই। হ্যাঁ। তো আমরা যে পর্যায়ে ছিলাম সেই পর্যায় থেকে আমরা আবার পরেরটা একটু আলোচনা করব। দেখেন যে এরপরে হচ্ছে আমাদের এইটা কি? কোয়েশ্চেন নাম্বার ৯ থেকে ১২ কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস A to I below. রাইট দ্য কারেক্ট লেটার A to I in boxes 9 to 12 on your answer sheet. ইয়েস। দেখেন যে এখানে লেটার লিখতে হবে। আনসারে কি লিখতে হবে? লেটার। আর এটা হচ্ছে একটা সামারি কমপ্লিশন। তো এটাকে কিন্তু এটা বক্স দিয়ে দিছে। কি দিয়ে দিছে? এই যে দেখো বক্স, বক্সের ভিতর। এইসব প্রশ্ন কিন্তু পাইলে এটা একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। কারণ এখানে হচ্ছে গিয়ে যে আগে এইগুলার আনসার খুঁজে পেতে হবে কোথা থেকে? আপনার এই যে প্যাসেজ হতে। কোথা থেকে খুঁজে পেতে হবে? প্যাসেজ হতে। তারপর প্যাসেজে যে আনসারটা পাইছেন, ওই আনসারের এখানে হুবহু থাকতে পারে অথবা চেঞ্জ থাকতে পারে অথবা তার কি থাকতে পারে? ভোকাবুলারি মানে সিনোনিমও থাকতে পারে। ওকে? সো একটু চ্যালেঞ্জিং আছে। তো এটার নাম হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ডিবেট। তাহলে ল্যাঙ্গুয়েজ ডিবেট ওই যে আমরা
সর্বপ্রথম যেটা পড়ছিলাম না ল্যাঙ্গুয়েজ ডিবেট সেই কথাটা। আর এখানে বলছে অ্যাকর্ডিং টু ড্যাশ দেয়ার আর অনলি ওয়ান কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, ওয়ান কারেক্ট ফর্ম। তাহলে এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে কি নিব আমরা? ওয়ান কারেক্ট ফর্ম। লিঙ্গুইস্টিক হু টেক দিস অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ প্লেস গ্রেট ইম্পর্টেন্স অন গ্রামাটিক্যাল ড্যাশ। তাহলে প্রধান কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি গ্রেট ইম্পর্টেন্স, মানে এটার উপর খুব থাকে, ইম্পর্টেন্স দিতে হবে। আর পরেরটা হচ্ছে গিয়ে কি গ্রামাটিক্যাল, এই জিনিসের উপর, তাই না? তাহলে দ্যাট মিনস এই জিনিসের উপর আমাদের দেখতে হবে। এই দুইটা আমি সবসময় দুইটা করে কিওয়ার্ডস ধরি, আমি সব একসাথে ধরি না। আরেকটা কথা আছে, কনভার্সি দ্য ভিউ অফ ড্যাশ সাচ এস জোসেফ প্রিসলি। কি আসছে? জোসেফ প্রিসলি। এই নামটা একটু দেখবেন, একটু আগে পাইছিলাম এই নামটা, তাই না? মনে আছে কি? জোসেফ প্রিসলি, দ্যাট গ্রামার শুড বি বেসড অন ড্যাশ। দেখেন যে আপনার যদি কোনো সময় সমস্যা হয়, ধরেন আপনি এইটা নাম্বার 9 খুঁজে পাচ্ছেন না, বা 10 ও খুঁজতে আপনার সমস্যা হচ্ছে, তো হঠাৎ করে দেখলেন এরকম একটা নাম দিছে বা এমন একটা নাউন দিছে যেটা আপনার চোখে আগে বাজছিল। তো আপনি কি করবেন? যেমন আগে কোনটা করে ফেলবেন? এই যে 11 টা আগে বের করে ফেলবেন। তো 11 এর উপরে কিন্তু অবশ্যই 10 এর আনসার থাকবে, এবং কতর আনসার থাকবে? 9 এর আনসার। আর সবার শেষে এসে আপনি কোনটা করলেন? 12 এর আনসার। যদি কারো খুঁজে পেতে সমস্যা হয়, এই নিয়মে আপনি করতে পারেন। ওকে? ক্লিয়ার হইছেন? তাহলে আসেন এটা আমি সবসময় এভাবেই যাই। আমি সবসময় এভাবেই খুঁজে পেতে মানে ভালো লাগে। স্টেপ বাই স্টেপ। তো আমি অল্টারনেটিভ ওয়েটাও বলে দিলাম। আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করে নিবেন। হ্যাঁ? ওকে, তাহলে আসেন যে আমরা ১ম এ নাম্বার 9 এবং 10 খুঁজি। 1 কারেক্ট ফর্মটা কোথায় আছে? গ্রেট ইম্পোর্টেন্স গ্রামাটিক্যাল। এই জিনিসগুলো আমরা একটু আগেও পড়ে আসছি। দেখেন যে 1 গ্রামাটিক্যাল, 1 কারেক্ট ফর্ম, 1 রিলেটেড কোন কথা আছে এখানে? 1, 1, 1, 1, 1 না, এটা তো আমরা সম্পূর্ণ পড়ছিলাম, বাট 1 রিলেটেড কথা পাই নাই। দেখো যে 2nd নাম্বার প্যারাগ্রাফ, এইটাও আমরা সম্পূর্ণ পড়ছিলাম। ল্যাঙ্গুয়েজ মোরওভার এই কথাটা পাই নাই। তাই না? হুম। তারপরে এইটা কিন্তু আমরা সারা পড়ি নাই। এমনি আমরা কি করছিলাম? ওই যে জাস্ট কি করছিলাম? ওই যে আ স্ক্যানিং করছিলাম। তো একটু পড়ে যাই। ইন ইটস মোস্ট জেনারেল সেন্স, প্র্যাক্সিটিভিজম ইস দ্য ভিউ দ্যাট ওয়ান ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে দেখেন যে ওয়ান ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ। পায়া গেছি গা। ওয়ান ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ মানে ওয়ান কারেক্ট ফর্ম। মানে একটা কারেক্ট ফর্ম ওয়ান ভ্যারাইটির ফর্মের মধ্যে। তাহলে ওইটার জিনিসটা কি? প্র্যাক্সিটিভিজম ইস দ্য ভিউ। ইয়েস। তাহলে এই ভিউটা কাদের? এই ভিউটা হচ্ছে গিয়ে কি কাদের? প্রেসক্রিপটিভিজমের ভিউ। এটা কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইছি? নাম্বার 9। তাইলে এখানে পাইলাম কি? প্রেসক্রিপটিভিজম। হুম, তাহলে আসো। যারা আলোচনা করে আরকি, প্রেসক্রিপটিভিজম মানে হচ্ছে আলোচনাকারী। তো এখানে অ্যাকর্ডিং টু ড্যাশ প্রেসক্রিপটিভিজম কথাটা কোথায় আছে? দেখো যে এ থেকে দেখো প্রেসক্রিপটিভিজম এখানে মিলাও। বক্সের সাথে মিলাও। কোন কথার সাথে যাচ্ছে? রুলস, মডার্ন ল্যাঙ্গুয়েজ। এই যে এইচ। কি বলছে এখানে? প্রেসক্রিপটিভিস্ট। তাহলে এখানে আপনি কি ওয়ার্ড তুলবেন না লেটার তুলবেন? এখানে আপনাকে বলছে রাইট দ্য কারেক্ট লেটার, মানে লেটার লিখতে হবে। এখন পরীক্ষায় আছে না, অনেকে আছে যে তারা খেয়াল করে না। ওই যে ইনস্ট্রাকশন কি বলছে সেটা খেয়াল করে না। যেমন ইনস্ট্রাকশন বলছে আপনি আনসার লিখবেন ইয়েস, নো, নট গিভেন, একটু আগে করে আসছি। তাই না? তো সে কি করে? সে এখানে ট্রু, ফলস, নট গিভেন তুলে ফেলে। তো শুধু নট গিভেন আনসারটা হবে। বাকিগুলা তার শুদ্ধ হওয়া সত্ত্বেও কি যাবে? কাটা যাবে। আর এখানে বলছে আপনাকে লেটার আনসারে তুলবেন। তো আপনি যদি এখানে প্রেসক্রিপটিভিজ তুলে দেন, প্রেসক্রিপটিভিজ সারাটা লিখে তুলে দেন, তাহলে কি হবে? এটা শুদ্ধ হওয়া সত্ত্বেও আপনার ইনস্ট্রাকশন মানেন নাই বলে আপনারটা কি যাবে? ইনস্ট্রাকশন মানেন নাই বলে আপনারটা কাটা যাবে। তাহলে এখানে লেটার যেহেতু বলছে, সো লেটারটাই উঠাতে হবে এইচ। তাহলে আমরা এখানে কি তুলবো? এইচ লিখব। শেষ। একটা শেষ করলাম। তারপরেরটা দেন যে linguistic who take this approach to language place great importance on grammatical dash। মানে গ্রেট গ্রামাটিক্যাল কথাটা আমরা কোন প্যারাগ্রাফে পাইছিলাম? দেখো গ্রামারের অনেক জিনিসগুলা, প্রেসক্রিপটিভিজমের একটা প্যারাগ্রাফ ছিল না, অনেক গ্রামার নিয়ে আলোচনা করছে। হুম। এই যে তাহলে এখান থেকে আমরা নাম্বার 9 পাইলাম। তাইলে এখানে গ্রামার নিয়ে আর কোথায় বেশি? এই প্যারাগ্রাফে আলোচনা করছে। কি নিয়ে? গ্রামার নিয়ে। তো এখানে গ্রামারের অনেক জিনিসগুলা, তারা অনেক জিনিস গ্রামার নিয়ে আলোচনা করছে। যেমন এখানে একটা কথা আছে, এই জায়গা থেকে যদি আমরা পড়ি, "The authoritarian nature of the approach is best characterized by its reliance on rules of grammar"। সরাসরি গ্রামার কথাটা বলা। তাহলে গ্রামারের কোনটার উপর ইম্পোর্টেন্ট দিতে হবে তাদের? রিলায়েন্স মানে গ্রেট ইম্পোর্টেন্স মানে নির্ভরতা কিসের উপর? রুলস এর উপর। তাহলে আসো রুলস হচ্ছে আমাদের মেইন। তাহলে আসো এখানে কি হবে? কি হতে পারে অ্যানসারটা? রুলস আমরা নিয়ে মিলাই বক্সের সাথে, দেখো হুবহু পেতে পারি, আবার তার সিনোনিমও পেতে পারি।
তো দেখো এখানে রুলস কোথায় আছে? রুলস। এই যে এফ। এফ নাম্বারে পাইছি রুলস। তাহলে আমরা আনসার কি দিতে পারি এখানে? 10 এর আনসার এফ। এখন আসো নাম্বার 11 এবং নাম্বার 12। কনভার্সলি বলছে এখানে প্রধান কি শুরুই হয়েছে কনভার্সলি। কনভার্সলি মানে কি? অপরপক্ষে, অন দ্য আদার হ্যান্ড, নেভারদালেস আছে না? তারপর হ্যাভিং সেইড দ্যাট, তারপর বাই কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, এগুলো সব কি কনভার্সলির সিনোনিম। দ্য ভিউ অফ ড্যাশ, তার মানে আরেকটা ভিউ আছে, এই যে উপরের নাম্বার 9 এর মতো আরেকটা ভিউ আছে, এখানে কোন ভিউ সেটা আমাদের বের করতে হবে। আর জোসেফ প্রিসলি দ্যাট গ্রামার শুড বি বেসড অন, জোসেফ প্রিসলি বলছে গ্রামার বেসড করে কিসের উপর? শুড বি বেসড অন। শুড বি মানে কি? হওয়া উচিত, বা থাকা উচিত। কিসের উপর থাকা উচিত? তো আসো আমরা একটু খুঁজে বের করি। যাই আমরা এখানে যাই। আগের যেখানে পড়ছিলাম তারপর থেকে আমরা খোঁজাখুঁজি আরম্ভ করি। তার মানে কনভার্সলি কথাটার অবশ্যই কি থাকবে? সিনোনিম। হয় হাউএভার থাকবে অথবা অন্য কিছু। এখানে পাইলাম না কোনো জিনিস। তাইলে এখানে আমরা খুঁজি শুড বি মেইনটেইনস। ইয়েস, এই যে দেখো আমি কেটে ফেলছি আর নেভারদিলেস। আমার চোখেই বাঁচতো না, আল্লাহ বাঁচাইছে। এখানে কি বলছি? নেভারদালেস। তাহলে নেভারদালেস মানে হচ্ছে গিয়ে কি? কনভার্সলি। আচ্ছা, আগের যে আনসারটা আমরা 10 নম্বর পাইছিলাম, এখানে আমি 10 লিখে রাখলাম, হ্যাঁ? নাম্বার 10 আরকি। আর নেভারদালেস মানেটা কি? কনভার্সলি। তো এটা কার ভিউ সেটা আমরা একটু পড়ে নেই। There is an alternative point of view that is concerned less with standards with the facts of linguistic usage. This approach is summarized in the statement that it is the task of the grammarian to describe, not prescribe. মানে এটা হচ্ছে কার টাস্ক? ডিসক্রাইব যারা করে তাদের টাস্ক, তাই না? তাহলে আসো এখানে ডিসক্রাইব যারা করে, ডিসক্রাইব রিলেটেড কি কথাবার্তা বলছে এখানে? বক্সের সাথে একটু মিলাই তো আমরা। ডিসক্রাইব রিলেটেড কার কথাবার্তা আসছে? ডিসক্রাইব। ডিসক্রাইব। এই যে এ চুকে পড়ছে। ডিসক্রিপটিভিস্ট বলছে। তাহলে ডিসক্রাইব ইকুয়াল টু ডিসক্রিপটিভিস্ট। তাহলে এখানে আনসার কি দিব আমরা? এই দিব। এখন আসো আমরা পরেরটা খুঁজে বের করি। গ্রামার শুড বি বেসড অন ড্যাশ। কিসের উপরে বেসড করে সেই জিনিসটা আমরা একটু খুঁজি। তাহলে বেসড অন জোসেফ প্রিসলি, ওই ব্যক্তিটার কথা কোথায়? আমরা লাস্টে গিয়ে একবার পাইছিলাম না? এই যে দেখো জোসেফ প্রিসলি whose rudiments of English grammar 1761 insist that the custom of speaking is the original and only just standard of any language. Linguistic issue, it is argued, can't be solved by logic and legislation. আহ, এই কথাটা তার পড়তে হবে। এই জোসেফ প্রিসলি একটু পরে কি বলছে? হুজ রুডিমেন্টস অফ ইংলিশ গ্রামার 1761 ইনসিস্ট দ্যাট, মানে জোর প্রদান করছে দ্য কাস্টম অফ স্পিকিং দ্য অরিজিনাল এন্ড অনলি জাস্ট স্ট্যান্ডার্ড। তাহলে কাস্টম অফ স্পিকিং, কাস্টম অফ স্পিকিং মানে হচ্ছে জনপ্রিয় কথা। তাহলে কাস্টম অফ স্পিকিং, এই জনপ্রিয় কথাটা আমরা একটু মিলাই তো দেখি কার সাথে মিলে যাচ্ছে। কাস্টম অফ স্পিকিং মানে জনপ্রিয় কথা। তাহলে দেখো জায়গা এখানে মিলাও। এই যে সির সাথে আছে পপুলার স্পিচ। পপুলার স্পিচ মানে কি? কাস্টম অফ স্পিকিং। তাহলে সি হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে কত নম্বর? 12 নম্বর। তাহলে এই জায়গা থেকে আমরা কত নম্বর কোয়েশ্চেন পাইছি রে? 12 নম্বর কোয়েশ্চেন পাইছি। কোন জায়গা থেকে? এই যে এখান থেকে কত নম্বর কোয়েশ্চেন পেয়েছি আমরা? 12 পাইছি। আর আগেরটা আমরা কোন জায়গা থেকে পাইছি? এই জায়গা থেকে আমরা 11 নম্বর কোয়েশ্চেনের আনসার পাইছি। শেষ। তো এখন আর মাত্র আমাদের একটাই রইছে। আর এই যে দেখেন যে আপনারা আমরা এই সারাটা প্যারাগ্রাফ কি করে ফেলছি? মানে সারাটা রিডিং প্যাসেজ কি করে ফেলছি? পড়ে ফেলছি। সারাটাই শেষ। তো সারাটা শেষ করার পরে আমরা এখানেই তো 9 থেকে 11-12 পর্যন্ত করলাম। তাহলে আসেন যে কোয়েশ্চেন নাম্বার 13 আমরা দেখি যে রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্স 13 অন ইউর অ্যান্সার শিট। হোয়াট ইজ দ্য রাইটার পারপোজ ইন রিডিং প্যাসেজ 1? ওয়াও, এই যে সারাটা রিডিং প্যাসেজে 1 এর রাইটারের কি উদ্দেশ্যটা ছিল? তো এইগুলো প্রশ্ন বেশিরভাগ আমাদের ইজি থাকে, কারণ সারাটা তো আমরা পড়ে ফেলছি। তো সারাটা পড়ে দেখেন যে আপনি একটু মিলান, দেখেন যে আপনি নিজেও পারবেন। এ নাম্বার যদি মিলান, টু আর্গু ইন ফেভার অফ এ পার্টিকুলার অ্যাপ্রোচ টু রাইটিং ডিকশনারিজ এন্ড গ্রামার বুকস। আচ্ছা, কোন ডিকশনারি রাইটিং করবে তারা এরকম কথাবার্তা বলছিল? বা গ্রামার বুক তারা লিখবে? গ্রামার নিয়ে আলোচনা করছে, বাট গ্রামার বুক নিয়ে বুক লিখবে বা এরকম কোনো ফেভার তারা বলে নাই। তাহলে এটা শেষ। এটা কি দিব? কাটা দিলাম। টু প্রেজেন্ট এ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ ডিফারিং ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ। ইয়েস, ওই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা অনেক সময় কি করছে? অনেক বিতর্ক করছে, তাই না? তো এইটা আমরা কাটা দিলাম না, মানে পসিবল হিসেবে রেখে দিলাম।
সি নাম্বারটা একটু পড়ি। টু ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। না, স্পোকেন নিয়ে কোনো কথাবার্তাই তারা বলে নাই। রিটেন ল্যাঙ্গুয়েজ বা রিটেন আপনাকে করতে হবে, লিখতে হবে, এরকম কথাবার্তাও শুনি নাই। সি বাদ। দেখো ডি, টু শো হাউ এ সার্টেন ভিউ অফ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ডিসক্রেডিটেড। ডিসক্রেডিটেড মানে কি? একটা সার্টেন ভিউ তারা ডিসক্রেডিটেড করছে। না, আমরা দেখছি যে লাস্টে এসে একটা কথা বলছিল যে বোথটাই, উভয়টাই কি ছিল? মিস রিপ্রেজেন্টেড হিসাবে তুলছিল, মানে ভুলভাবে তুলছিল। কিন্তু এখানে বলছে একটা সার্টেন ভিউ, তাহলে এটা ফলস হয়ে গেছে। সো এটা ডি নাম্বার। যদি বোথ ভিউ বলতো তখন এটা আনসার হয়ে যাইতো, তাই না? তাহলে দ্যাট মিনস আমাদের বাকি রয়েছে কোনটা? বি। তাহলে বি হচ্ছে গিয়ে কি কারেক্ট আনসার। তাহলে একটার আনসার কি? আমাদের কোয়েশ্চেন 13 এর আনসার কি দিব আমরা? বি লিখবো। ওকে, তো ডাইরেক্ট আনসার শিটে আপনারা আনসার তুলে নেবেন। এই যে আনসারগুলো আমরা যেগুলো হইছে না, এখানে তো আমি করাই দিলাম আপনাদের এখানে, তো আপনারা এখানে তুলবেন না, প্রশ্নে কোনো আনসার তুলবেন না। রিডিং এর সব আনসার ডাইরেক্ট আনসার শিট যেটা আছে না ওইটাতে তুলবেন। কারণ লিসেনিং এ লাস্টে 10 মিনিট টাইম দেওয়া হয় আনসার ট্রান্সফার করার জন্য, কিন্তু রিডিং এ 1 ঘন্টা সময়ের ভিতরে কোনো টাইম দেওয়া হয় না। তো কোয়েশ্চেন পেপারে আপনি কোনো প্রশ্নের আনসার লিখবেন না, আপনি সব আনসার সাথে সাথে কোথায় তুলে নেবেন আপনি? ইয়েস, আপনারা তুলে নেবেন কোথায়? আনসার শিটে। ওকে, তাহলে এই আমরা কি শেষ করলাম? 1 থেকে 13 পর্যন্ত কত সুন্দর ওয়েতে শেষ করলাম। তো এইভাবে আপনারা এরকম এগুলা সব কি আসছে? ইন অর্ডার আসছে। সবগুলা কি আসছে? ইন অর্ডার। এই যে 13 পর্যন্ত। তো এই ইন অর্ডার টাইপগুলা আপনারা কি করবেন? আগে ইন অর্ডার পেলে আগে কি করবেন? সবগুলা ইন অর্ডার হতে হবে কিন্তু। মনে রাখবেন সবগুলা কি হতে হবে? ইন অর্ডার। তাহলে আগে আপনি ইয়েস নো নট গিভেন গুলা বা যেটা আগে আছে ওইটা শেষ করবেন। পরে শেষ করবেন যেটা আছে এরপরেরটা। এরপরে আমরা সবার শেষে এইটা হাত দিয়েছি। কারণ এটা হচ্ছে ওভারঅল বুঝতে হবে পারপোজটা কি। ওকে? তো আসুন ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চলে যাব কোথায়? রিডিং প্যাসেজ 2 তে। রিডিং প্যাসেজ 2 তে গিয়ে আচ্ছা, রিডিং প্যাসেজ 2 তে যাওয়ার আগে আপনারা দেখি যে আপনাদের সাথে একটু আমি দেখি সংযোগ রক্ষা করি। আ সবাই কি আছো রে? হ্যাঁ? না ঘুম চলে আসছে কোনটারে? আমাকে একটু বলো। হুম, তাড়াতাড়ি বলে ফেলো। ওকে। আ আচ্ছা, এটা কে? অলিদুজ্জামান লাভ রিয়েক্ট দিছে। ওকে, জুয়েল রানা ঋষি বলছে জি স্যার। ওকে, গ্রেট। আর কেডা আছো রে? হ্যাঁ, রিপা আক্তার বলছে কি ইয়েস স্যার আছি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন আমরা কি শেষ করলাম? নুসরাতুল ইয়াসমিন বলছে ইয়েস হিয়ার। ওকে, আদিবা বেগম ইয়েস স্যার। তারিন তাসনিম আসি স্যার। ওকে, মুমিন জি স্যার আসি টু। ওকে, তারপর জাহেন আক্তার আসি স্যার। গ্রেট, থ্যাংক ইউ। ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি কি শেষ করলাম বলো তো? এবার আমরা শেষ করলাম হচ্ছে রিডিং প্যাসেজ 1। এখন আমরা চলে যাচ্ছি কোথায়? রিডিং প্যাসেজ 2 তে। আসো, এরকম ভাল লাগবে দেখবেন। সো রেডি সবাই? ওকে, তাহলে আমি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি রিডিং প্যাসেজ কোথায় আমরা চলে যাচ্ছি বলেন তো? ইয়েস, 2 তে। তো রিডিং প্যাসেজ 2 তে গিয়ে আগে যে জিনিসটা করা লাগবে, এই হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 2 টা। হ্যাঁ, দেখেন আপনারা রিডিং প্যাসেজ 2 টা এই হচ্ছে টাইডাল পাওয়ার নিয়ে। তো এইটার আগে গিয়ে আমরা কোয়েশ্চেন আমরা কি করব? আগে কখনো কি করব না? প্যাসেজ পড়ব না। কারণ প্যাসেজ পড়লে অযথা সময় নষ্ট। আপনি অযথাই পড়লেন। কারণ কোন জিনিস বুঝবেনও না এই টাইমের ভিতরে, অনেক লম্বা, তাই না? এই দেখো যে অনেক লম্বা জিনিসটা, অনেক লম্বা না? তারপরে আগে গিয়ে দেখবো যে আমাদের ওই কোন জিনিসগুলো আসছে। মানে কোন টাইপ গুলো আসছে। তো এখানে দেখো যে টাইপের উপর পড়লেই আপনি বুঝতে পারবেন। উপর পড়লেই আপনি বুঝতে পারবেন এটা কোন টাইপ। তো সবসময় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বেন। প্যারাগ্রাফ কন্টেইনস। তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফ কন্টেইনস, এটা হচ্ছে আউট অফ অর্ডার। তো এটা সবার শেষে করব আমরা ওই রিডিং প্যাসেজের। ওকে, মনে থাকে যেন। তারপরে এটা কি 5 লেটার্স। রাইট দ্য কারেক্ট লেটার্স ইন বক্সেস। এটার নাম হচ্ছে গিয়ে কিন্তু মাল্টিপল লিস্ট। কয়টা আনসার খুঁজে পেতে হবে আপনাকে? 5 টা। এটা কিন্তু মাল্টিপল লিস্ট। এইরকম কিন্তু আমাদের কোথায় থাকে বলেন তো? এইরকম কিন্তু আমাদের লিসেনিং এ থাকে। 2 থিংস, 3 থিংস, 4 থিংস এরকম বলে থাকতে পারে। 2 থিংস এবং 3 থিংস ভেরি কমন। তো তারপরে কোনটা আছে? 23 থেকে 26 পর্যন্ত, 23 থেকে 24। হ্যাঁ, লেভেল দ্য ডায়াগ্রাম। তার মানে আসো এখন আপনাদের সাথে আমি ম্যাজিক করি। রেডি সবাই? 3 টা টাইপ আসছে। এরপরে আমাদের চলে গেছে এটা কোথায়? রিডিং পেজেস 3 তে শেষ। তাহলে আসো এই 3 টা টাইপের মধ্যে ডায়াগ্রাম বিলো কি আসে? ইন অর্ডার না আউট অফ অর্ডার? বলেন তো আপনারা? এই যে ডায়াগ্রাম লেভেল ইন অর্ডার আসে না আউট অফ অর্ডারে আনসার আসে? ইয়েস, ইন অর্ডারে আসে। গুড।
আর এটা এই যে এই মাল্টিপল লিস্টের অনেক সময় ইন অর্ডার আসে আবার আউট অফ অর্ডারে আসে। এটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আগেই বলছি। আর এইটা, এটা তো ডাইরেক্ট আউট অফ অর্ডার। এই যে এইটা হচ্ছে ডাইরেক্ট কি আউট অফ অর্ডার। যেকোনো জায়গা থেকে আসতে পারে। ট্রু ফলস এর মতো মানে ট্রুর মতো আরকি। যেখানে মিলে যাবে এক্সাক্টলি সব মিলে যাবে। মানে প্যারাগ্রাফ কনটেন্টসটা হচ্ছে প্যারাগ্রাফের যেকোনো ১ লাইন বা ২ লাইন থেকে ফুল আনসারটা আসবে। আর ট্রুর মতো আরকি। ট্রুর যেভাবে সবকিছু মিলে যায়, মানে সিনোনিম টু সিনোনিম, তো তারও এরকম মানে সবকিছু মানে সব কিওয়ার্ডস মিলে যায়। দেখাবো আমি আপনাদের একটু পরে। তো আগে আমরা একটা কাজ করি। এখানে আগে আমরা যেটা করব, আগে এইটা শেষ করব আমরা। এই যে মাল্টিপল লিস্টটা। আর তারপর শেষ করব আমরা এই যে লেভেল ডায়াগ্রামটা। শেষ করে এই ২ টা শেষ করে তারপর আমরা চলে যাব কোথায়? এই যে এখানে চলে যাব। কেন চলে যাব? কারণ ওই যে আগে অনেকগুলা প্যারাগ্রাফ আমরা পড়া হয়ে যাবে। এই যে এগুলা করার ফলে অনেকগুলা প্যারাগ্রাফ এগুলা পড়া হয়ে যাবে না? তো পড়া হয়ে গেলে আপনি খুব ইজিলি কি করতে পারবেন? এখান থেকে আপনার মেমোরি থেকে ২-১ টার আনসার দিতে পারেন। আর বাকিগুলো একটু পড়েই আপনি আনসার দিতে পারবেন। ক্লিয়ার হইছেন? দ্যাটস অল, আর কিছুই না। দেখো যে এখান থেকে আমি আগে একটু কিওয়ার্ডস নিয়ে নেই। এই যে প্যারাগ্রাফ কনটেন্টস থেকে এভাবে আপনারাও নিতে পারেন। এখানে বলছে রাইট দ্য কারেক্ট লেটার A to F, মানে আনসারে কি তোলা লাগবে? লেটার। ১৪ থেকে ১৭ পর্যন্ত। আর আরেকটা কথা বলছে NB দিয়ে, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। আপনি চাইলে একটা লেটার মানি কি করতে পারবেন? ২ বার ব্যবহার করতে পারবেন, ১ এর অধিক। এই কথাটা বলার সাথে, সাথে মনে রাখবেন যে এই কথাটা যদি বলে ফেলে তাহলে একটা লেটারের ২ টা আনসার হয়ে যায় কিন্তু। এটা অনেক বই আমি প্র্যাকটিস করে দেখছি। তো এই সময় আপনি একটু সতর্কতা বেশি অবলম্বন করবেন। আর যদি এই কথাটা লিখে দেওয়া না থাকে, এই কথাটা অনেক সময় লিখে দেওয়া থাকে অথবা লিখে না দেওয়াও থাকে। তো লিখা দেওয়া থাকলে একটা লেটারের ২ টা আনসার হয়ে যায়, মনে রাখবেন। আর না লেখা দেওয়া থাকলে তো আপনি বাঁচলেন। একটার জন্য কয়টা আনসার হইল? একটাই। তো আমি 14 নাম্বার একটু কি করব? কিওয়ার্ডস গুলা নিয়ে নিব। দ্য লোকেশন অফ দ্য ফাস্টেস্ট সাইট। তাহলে এখানে প্রধান কিওয়ার্ড হিসেবে আছে লোকেশন আর ফাস্টেস্ট সাইটের নিচে দাগ দিব। A way of bringing the power produced on one side back into Britain. তো এখানে হচ্ছে যে পাওয়ারটা প্রডিউস করছে আবার কোথায় ফিরিয়ে নিয়ে আসছে? ব্রিটেনে। তাহলে সাইড ব্যাক টু ব্রিটেন এটা হচ্ছে প্রধান কিওয়ার্ডস, মানে ব্রিটেনে আবার চলে আসছে পাওয়ারটা। এই যে পাওয়ারটা তারা উৎপাদন করছিল আবার কোথায় নিয়ে আসছে? ব্রিটেনে চলে নিয়ে আসছে। এইসব কথাবার্তা যে লাইনে গিয়ে পাবো ওই প্যারাগ্রাফ থেকে এটা আসবে, হ্যাঁ? মানে এইসব কথাবার্তা যে প্যারাগ্রাফে বলবে সেই প্যারাগ্রাফটা হচ্ছে এটার আনসার হবে। নাম্বার 16 পড়ো। A reference to a previous attempt by Britain to find an alternative source of energy. মানে রেফারেন্স বলছে প্রিভিয়াস অ্যাটেম্পট, মানে প্রিভিয়াস মানে আগে তারা কি করছিল? এটা চেষ্টা করছিল। কারা করছিল? ব্রিটেন আরকি, মানে ইংল্যান্ড। ফাইন্ড অ্যান অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি, মানে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি খোঁজার জন্য আগে তারা চেষ্টা করছিল আরকি, হ্যাঁ? তো এটা যে প্যারাগ্রাফ কথা বলবে সেই প্যারাগ্রাফ থেকে এটার কি আসবে? আনসার আসবে। 17 দেখেন যে মেনশন অফ দ্য পসিবিলিটি অফ অ্যাপ্লাইং টেকনোলজি ফ্রম অ্যানাদার ইন্ডাস্ট্রি। তো এখানে টেকনোলজি বলছে, অ্যাপ্লাইং টেকনোলজি বলছে, হ্যাঁ? তো টেকনোলজি বা অ্যাপ্লাইং টেকনোলজি হচ্ছে মেইন। পসিবিলিটি মানে সম্ভাবনা। আর অ্যানাদার ইন্ডাস্ট্রির নিচে কি করলাম? দাগ দিলাম। এটা জাস্ট আমি এই যে আমি সম্পূর্ণটার দাগ দিছি, এটা হচ্ছে জাস্ট আমার একটা কনসেপ্ট নেওয়ার জন্য। কোন জিনিস কিন্তু এখানে মনে রাখার জন্য না। কারণ আপনি কয়টা মনে রাখবেন, ঠিক আছে? মানে এইগুলা নিছি জাস্ট আমি দেখার পরে আমার যাতে মানে এইটা কোনো একটা জিনিস এইসব দেখার পরে যাতে আমার একটু কি হয়, আইডিয়াটা হয় না এই প্যারাগ্রাফ থেকে আমি এটা মোটামুটি পড়ে আসছি। ঠিক আছে? এজন্যই। আসো আমাদের মেইনলি যে জিনিস থেকে শুরু করব 18 to 22 আগে পড়ি আমরা। এখানে বলছে which 5 of the following claims about tidal power are made by the writer, মানে রাইটার বানাইছে কাদের উপর? টাইডাল পাওয়ার এর উপর। তো এটা পাইতে আমাদের ভালো লাগবে। কারণ এখানে সাবজেক্টটা দিয়ে দিছি কি? টাইডাল পাওয়ার। তো টাইডাল পাওয়ার আগে আমরা খুঁজে বের করব। টাইডাল পাওয়ার মানে হচ্ছে গিয়ে ওই যে জোয়ার ভাটা হয় না? ওইটা থেকে যে কারেন্ট উৎপাদন হয় সেটা আরকি। তো টাইডাল পাওয়ার হতে পারে, টাইডাল এনার্জিও বলতে পারে, টাইডাল কারেন্টও বলতে পারে। এই রিলেটেড যে জিনিস পাবো ওই জায়গাগুলো একটু পড়লেই আমি এইগুলার সব আনসার কি আমরা খুঁজে পেতে পারি। কয়টা জিনিস? 5 টা। আর কে বলছে? রাইটার। আসো আগে আমরা টাইডাল পাওয়ারটা খুঁজে বের করি। তো এরকম এগুলো আসলে যে সাবজেক্টটা দিব ওই সাবজেক্টটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করলেই দেখবেন যে আপনি খুব ইজিলি আনসার গুলা মিলাতে পারছেন। তো আসেন আমরা একটু গিয়ে পড়া আরম্ভ করি। রেডি সবাই? দেখো এখানে কি বলছে? টাইডাল পাওয়ার। কি বলছে এখানে? টাইডাল পাওয়ার। এই যে জোয়ার ভাটা আসে না সাগরে যে উঠে জোয়ার উঠে সেইটা আরকি। তো এইটা হচ্ছে তার সাব হেডিং। এইটা পড়লেও যা না পড়লেও তা। এটা পড়ার কোনো দরকার নেই। কারণ এইসব থেকে কোনো আনসার আসে না। মনে রাখবেন যে আমাদের হেডিং প্লাস সাব হেডিং থেকে কোনো ধরনের আনসার আসে না। আনসার শুরু হয় এই যে প্যারাগ্রাফ গুলা থেকে।
তাহলে আসো আমরা প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করি। টাইডাল কারেন্ট, টাইডাল পাওয়ার, টাইডাল ইলেকট্রিসিটি এরকম কোনো কথাবার্তা পাই কিনা। তো এই নাম্বার আমরা পড়লাম অপারেটিং অন দ্য সেম প্রিন্সিপাল এজ উইন্ড টারবাইনস। উইন্ড টারবাইনস মানে হচ্ছে বায়ু শক্তি আর কি, বায়ু যে ঘুরে ঘুরে যে বিদ্যুৎ আবিষ্কার করে সেটা আর কি। দ্য পাওয়ার ইন সি টারবাইনস কামস ফ্রম টাইডাল কারেন্টস হুইচ টার্নস ব্লেডস সিমিলার টু শিপস প্রপেলার্স। এই যে দেখো এখানে কি বলছে, টাইডাল কারেন্টস বলছে কি, তাহলে টাইডাল কারেন্টস মানে কি, টাইডাল পাওয়ার বলতে পারি। তার মানে এই জায়গাটা আমাদের খুব সুন্দর করে পড়তে হবে, সতর্কতার সহিত পড়তে হবে। হুইচ টার্ন ব্লেডস সিমিলার টু শিপস প্রপেলার্স বাট আনলাইক ওয়াইন, মানে ওয়াইন থাকা সত্ত্বেও দ্য টাইডস আর প্রেডিক্টেবল এন্ড দ্য পাওয়ার ইনপুট ইজ কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে জোয়ার ভাটাটা হচ্ছে কি, এই যে দেখেন যে জোয়ার ভাটাটা হচ্ছে কি প্রেডিক্টেবল, মানে ভবিষ্যৎবাণী করা যায় কোন সময় আসবে না আসবে। আর এটার যে পাওয়ার আছে খুব বেশি অসীম, মানে খুব বেশি পাওয়ার। আচ্ছা, কোন একটা জিনিস যদি প্রেডিক্টেবল হয় আর তার পাওয়ারটা যদি খুব বেশি হয়, তাহলে তার উপর আমরা কি আস্থা ধরে রাখতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই তার উপর আমরা আস্থা ধরে রাখবো। এবং সে কোন সময় আসবে কোন সময় যাবে এটার কিন্তু টাইম টেবল আছে। আপনারা যারা কক্সবাজারে গেছেন তারা কিন্তু দেখছেন যে জোয়ার ভাটা কোন সময় আসবে, 12টার সময় না 2টার সময় না সন্ধ্যার সময় না ফজরের সময়, সেটা কিন্তু টাইম টেবল আছে, আবার নেমে যায় সকালে, ঠিক আছে? তো আসো এই জিনিসটাকে উদ্দেশ্য করে এটার মেইন আইডিয়া দ্বারা দেখি তো আমরা এখানে কোনটার সাথে যাচ্ছে, মেইন আইডিয়ার দ্বারা এটা কোনটার সাথে যাচ্ছে। এই নাম্বারটা একটু মিলাই। ইট ইজ এ মোর রিলায়েবল সোর্স অফ এনার্জি দেন ওয়াইন্ড পাওয়ার। ইয়েস, দেন ওয়াইন্ড পাওয়ার মানেটা কি, আনলাইক উইন্ড পাওয়ার। আর রিলায়েবল সোর্স মানেটা কি, রিলায়েবল সোর্স মানেটা হচ্ছে তার উপর কি করা যায়, নির্ভরযোগ্য শক্তি আর কি। আচ্ছা দেখো যে কোনো একটা জিনিস যদি প্রেডিক্টেবল হয় তাহলে অবশ্যই সেটা রিলায়েবল হবে। তো এ নাম্বার যাচ্ছে, কিন্তু এ নাম্বার যাচ্ছে। এর পরবর্তীতে দেখেন যে কোনোটা যাচ্ছে কিনা। রিপ্লেস, দেখো সি নাম্বার পড়ো। পাবলিক প্রেশার না, কাট ডাউন এয়ার পলিউশন না, কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ মেনি এক্সিস্টিং পাওয়ার না, ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম না, রেজিস্ট্যান্স ফ্রম আদার ফুয়েল ইন্ডাস্ট্রিজ না, এনি আদার টাইপ অফ না, শর্টেজ ইনল্যান্ড এনার্জি প্রোডাকশন না, ইট ইজ বেস্ট ফর ইন ভিসিনিটি অফ কোস্টলাইন উইথ পার্টিকুলার ফিচার্স পার্টিকুলার না। তাহলে কোনটা যাচ্ছে, এ যাচ্ছে। তাহলে এখানে কোয়েশ্চন বের করতে হবে 18 থেকে 22। তাহলে আমরা 18-র আনসার কত দিতে পারি, এই যে 18 নম্বরের আনসার কি দিতে পারি আমরা, এ। এগুলা যেকোনো মানে আচ্ছা লাস্টে আমরা বলবো এই কথাটা। তো আসেন যে এরপরের লাইন থেকে আবার আমরা পড়া আরম্ভ করি। এরপরের লাইন কি বলছে, দ্য টেকনোলজি রেইজেস দ্য প্রসপেক্ট অফ ব্রিটেন বিকামিং সেলফ সাফিসিয়েন্ট ইন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি মানেটা কি রে, এই যে রিনিউয়েবল, হ্যাঁ এটা হচ্ছে প্রাকৃতিক শক্তি, যেটা নবায়নযোগ্য শক্তি, যেটা আমরা প্রকৃতি থেকে পাই। যেমন উইন্ড পাওয়ার মানে বায়ু শক্তি কার কাছ থেকে পাই, প্রকৃতি থেকে। যেমন সান পাওয়ার কার কাছ থেকে পাই আমরা, প্রকৃতি থেকে। তারপর ওই যে টাইডাল পাওয়ার, এটাও কার কাছ থেকে পাই আমরা, প্রকৃতি থেকে। তো এরপরে দেখেন যে দ্য টেকনোলজি রেইসেস দ্য প্রসপেক্ট অফ ব্রিটেন বিকামিং সেলফ সাফিসিয়েন্ট, মানে তারা আত্মনির্ভরশীল হয়ে যাবে, কারা, ব্রিটেনরা, কিসের উপর, রিনিউয়েবল এনার্জির উপর। এন্ড ড্রাস্টিক্যালি রিডিউসিং ইটস কার্বন ডাইঅক্সাইড এমিশনস। ড্রাস্টিক্যালি রিডিউসিং মানেটা কি, মানে খুব তাড়াতাড়ি, মানে ড্রাস্টিক্যালি হচ্ছে খুব এক্সট্রিমলি আর কি, অথবা ভেরির সিনোনিম ড্রাস্টিক্যালি। আর রিডিউসিং মানেটা হচ্ছে কমাবে কার্বন ডাইঅক্সাইড এমিশন, মানে তার কি কমাবে, কার্বন ডাইঅক্সাইড এমিশন। আচ্ছা আপনারাই বলেন, যদি কার্বন ডাইঅক্সাইড এমিশন যদি কমিয়ে ফেলে বায়ুমণ্ডলে, তাহলে বায়ুমণ্ডলটা আমাদের যে পৃথিবীটা, আমাদের এনভায়রনমেন্ট, এটা দূষিত হবে না পরিষ্কার হবে, কোনটা হবে, না ক্লিন হবে? ইয়েস, কার্বন ডাইঅক্সাইডের এমিশন কমায় ফেললেই আমাদের বায়ুমণ্ডল কি হয়ে যাবে, মানে আমাদের পরিবেশ কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, মানে দূষণ আর থাকবে না। তাহলে আসেন যে এইটাকে উদ্দেশ্য করে আমরা একটু মিলাই তো কোনটার সাথে যাচ্ছে। বি নাম্বার কি যাচ্ছে, রিপ্লেস অল আদার ফর্মস অফ এনার্জি না, ইন্ট্রোডাকশন হ্যাজ কাম এজ এ রেজাল্ট অফ পাবলিক, না পুরনো পাবলিক প্রেশার বলে নাই, কাট ডাউন অন এয়ার পলিউশন। ইয়েস, গুড, গ্রেট, এটা যাচ্ছে। কাট ডাউন মানে কি, রিডিউস। আর এয়ার পলিউশন মানেটা হচ্ছে কি, বায়ু মানে বায়ু দূষণ কমে যাবে। তাহলে আপনি যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডল থেকে কমে যাবে, অবশ্যই আমাদের বায়ু দূষণও কি করে যাবে, কমে যাবে। তাহলে 19 এর আনসার এটা কত কত পাইলাম আমরা, ডি পাইলাম। কত পাইলাম, ডি। তো এরপরে আবার পড়ে যাই। তাহলে দুইটা আনসার পাইলাম আমরা, একটা 18 আর একটা কি পাইলাম আমরা, 19। এই জায়গা থেকে আসছে, এটা হচ্ছে এখান থেকে পাইছি কি 18, আর এই জায়গা থেকে পাইছি কি আমরা 19। আচ্ছা এরপর থেকে পড়ে যাই, কারণ যেহেতু এখানে সবগুলা টাইডাল কারেন্টের উপর বলা, তাহলে প্রত্যেকটা জিনিস পড়তে হবে। ইফ টাইড, যদি জোয়ার বাটা, উইন্ড বায়ু এবং ওয়েভ পাওয়ার তরঙ্গ পাওয়ারটা আর অল ডেভেলপড, মানে সব যদি কি হয়ে যায়, উন্নত হয়ে যায়,
Britain would be able to close gas, coal and nuclear power plants and export renewable power to other parts of Europe. এখানে দুইটা কথা আছে, এই যে এন্ড মানেটা কি? হ্যাঁ, এখানে অবশ্যই এটা মানে কি সেন্টেন্স বলেন তো? কম্পাউন্ড সেন্টেন্স। এই যে আপনারা রাইটিং করে আসছেন, কিন্তু এন্ডের আগে একটা কথা বলা, এন্ডের পরে আরেকটা নতুন ইনফরমেশন যোগ করা। তাহলে ব্রিটেন উড বি এইবল টু ক্লোজ গ্যাস, কোয়েল অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস, মানে তারা এগুলা বন্ধ করে দেবে। তাদের আগের যেগুলা মানে এক্সিস্টিং ছিল, আগের যেগুলো ছিল গ্যাস, কোয়েল, নিউক্লিয়ার, এগুলা তো মানে প্রাকৃতিক শক্তিকে আমরা ব্যয় করে কি করি, আস্তে আস্তে শেষ করে ফেলি, তাই না? যে কোয়েল, পাহাড় ভাঙতে ভাঙতে এই যে তারা কয়লাগুলো উৎপাদন করে, একটা সময় তো এটা শেষ হয়ে যাবে, তাই না? গ্যাস একটা সময় তো শেষ হয়ে যেতেও পারে। তাহলে এগুলো তারা কি করে দিবে? বন্ধ করে দিবে। অ্যান্ড এক্সপোর্ট রিনিউয়েবল পাওয়ার টু আদার পার্টস অফ ইউরোপ, এবং এই নবায়নযোগ্য শক্তিগুলো তারা ইউরোপের অন্যান্য পার্টে কি করবে? ইয়েস, রপ্তানি করবে। তাহলে রপ্তানি করলে অবশ্যই কি চলে আসবে? বৈদেশিক মুদ্রা আসবে, তাই না? রপ্তানি করলে তো কি আসে? বৈদেশিক মুদ্রা আসে। তাহলে আসো আমরা এরপরে খোঁজাখুঁজি আরম্ভ করি কোনটার সাথে যাচ্ছে। আগেরটা তো পাইলাম, যেগুলো হয় না এগুলো একটু পড়তে হবে। রিপ্লেস অল আদার, না রিপ্লেস করে না, রিপ্লেস মানে কি? চেঞ্জ করা আর কি। পাবলিক প্রেশার না, সিও হচ্ছে না, তাহলে দেখি। কন্ট্রিবিউট টু দ্য ক্লোজার অফ মেনি এক্সিস্টিং পাওয়ার স্টেশন ইন ব্রিটেন, ইয়েস এটা হবে। ক্লোজার মানে কি? বন্ধ করে দিবে। আর এক্সিস্টিং পাওয়ার স্টেশন বলতে ওই যে পাওয়ার স্টেশন, গ্যাস, কোয়েল, তারপরে কি বললো ওই আরো কি একটা বলছে না, নিউক্লিয়ার পাওয়ার, এটা বন্ধ করে দেবে। তো 20-এর আনসার আমরা দিতে পারি, 20-এর আনসার কি দিতে পারি বলেন তো? এটা হতে পারে। কি হতে পারে? ই। তারপরে দেখো যে এন্ডের পরে আরেকটা বলছিলাম না আমরা, তারা রিনিউয়েবল জিনিসগুলা মানে অন্যান্য পার্টে, ইউরোপের অন্যান্য পার্টে কি করতে পারে তারা? ওই যে রপ্তানি করতে পারে। তাহলে এফটা মিলাও তো, ইট কুড বি আ মিনস অফ ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম। ইয়েস, এটাও হবে। ইনক্রিজিং কি? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে এটা হচ্ছে গিয়ে কি? মানে জাতীয় ইনকাম তাদের ইনক্রিজ মানে বাড়বে। তাহলে দ্যাট মিনস এটাও যাচ্ছে, তাই না? তাইলে আমরা 21 এর আনসারটা কি দিতে পারি বলতো? এফ দিতে পারি। কি দিতে পারি? এফ। ওয়াও, দ্যাটস গ্রেট। আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম এখান থেকে কয়টা আনসার পাইছি? 1 2 3 4, 4টা আনসার পাইছি। তো এক ডিলে 4 পাখি শিকার করে ফেলছি, মানে একটা জায়গা থেকেই 4টা আনসার চলে আসছে। তো এই জায়গাটা কোন জায়গা থেকে পাইছি আমরা? হ্যাঁ, 19। তাইলে দেখেন যে এখানে আমি একটু সময় নিব। ব্রিটেন উড বি এবল টু ক্লোজ, মানে এই জায়গা থেকে আমাদের আসছে কোটা নিউক্লিয়ার পাওয়ার, কত নম্বর আসছে? 20 নম্বর কোয়েশ্চেন। আর তারপরে এক্সপোর্ট রিনিউয়েবল পাওয়ার টু আদার পার্টস অফ ইউরোপ, এই জায়গা থেকে আসছে আমাদের কত নম্বর কোয়েশ্চেন? 20। তারপরেরটাই পড়ে যাই। আনলাইক উইন্ড পাওয়ার হুইচ ব্রিটেন অরিজিনালি ডেভেলপড অ্যান্ড দেন অ্যাবান্ডন্ড ফর 20 ইয়ার্স। হ্যাঁ, মানে উইন্ড পাওয়ার থাকা সত্ত্বেও ব্রিটেন অরিজিনালি ডেভেলপ করছে এবং তারপর অ্যাবান্ডন মানে পরিত্যাজ্য করছে, মানে ফেলে দিয়েছে 20 বছরের মতো। কত বছরের মতো? 20 বছরের মতো। তারপর অ্যালাউইং দ্য ডাচ টু মেক ইট এ মেজর ইন্ডাস্ট্রি, তারপর ডাচ একটা কোম্পানিকে তারা কি করছে? মানে অনুমোদন দিছে এটা মেজর ইন্ডাস্ট্রি হিসাবে। আন্ডারসি টারবাইন্স, দেখেন যে অন্য একটা জিনিস নিয়ে আসছে আন্ডারসি টারবাইন্স এর মধ্যে দিয়ে, কুড বিকাম আ বিগ এক্সপোর্ট আর্নার টু আইল্যান্ড নেশন সাচ এস জাপান এন্ড নিউজিল্যান্ড। মানে তারা আন্ডারসি টারবাইনের মাধ্যমে এই জিনিসগুলো এক্সপোর্ট করবে, রপ্তানি করবে অন্যান্য নেশনগুলা, যেগুলা দ্বীপ নেশন আছে, কি? জাপান এবং নিউজিল্যান্ডে। তাহলে দ্যাট মিনস এই জায়গা থেকে আমাদের কোনো মেইন আইডিয়া কি আসছে যে তারা 20 বছরের মধ্যে ফেলে দিছে, পরবর্তীতে আবার এটা তারা অন্য একটা কোম্পানিকে দিছে, ডাচ কোম্পানিকে দিছে, দিয়ে এরা রপ্তানি করবে নিউজিল্যান্ড এবং জাপানে, এরকম কোনো কথাবার্তা আছে এখানে? দেখো, রেজিস্ট্যান্স ফ্রম আদার ফুয়েল ইন্ডাস্ট্রিজ নাই, চিপলি দেন এনি আদার টাইপ অফ ফুয়েলের কোনো কথাবার্তাই নাই। ইট কুড কম্পেনসেট ফর দ্য শর্টেজ অফ ইন্ডিয়ান সাইজ ফর এনার্জি প্রোডাকশন, কোনো কম্পেনসেট মানে হচ্ছে ক্ষতিপূরণ, কোনো ক্ষতিপূরণ দিছে না। এভাবে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, যে ইট ইজ বেস্ট প্রডিউসড ইন দ্য ভিসিনিটি অফ কোস্টাইন উইথ পার্টিকুলার ফিচার্স। ভিসিনিটি অফ কোস্টাইন মানে যে সমুদ্র তীরের কাছাকাছি, পার্টিকুলার ফিচার গুলা। তো সমুদ্র তীরের কাছাকাছি জিনিসগুলো পাই নাই। তাহলে আমরা মাত্র এখানে একটা মিসিং আছে, শুধু কোনটা মিসিং আছে? এই যে 22 নাম্বার কোয়েশ্চেন, কোনটা মিসিং আছে? 22 নাম্বার কোয়েশ্চেন 22, এটা আমরা পাই নাই। আচ্ছা, যাই হোক, না পাইলে কোনো অসুবিধা নেই, আমরা দেখি গিয়ে, এটা একটু পরে খুঁজবো। আগে এখানে গিয়ে দেখি এটা কি বলছে। এটা বলছে হচ্ছে লেভেল দ্য ডায়াগ্রাম বিলো, নো মোর দেন 2 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। তাহলে কয় ওয়ার্ডের বেশি নিতে হবে না? 2 ওয়ার্ডস। এটাকে কি করতে হবে সবাইকে?
সার্কেল করে নিতে হবে। আপনারা সবসময় কি করবেন? সার্কেল করে নিবেন। তারপর আসে অ্যান আন্ডারসি টারবাইন, এটা নিচে দাগ দেন। দেখেন যে এইটা আপনি খুঁজে পেতেও পারেন আবার নাও পেতে পারেন। ইট ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে এইগুলা। তো এইগুলো নেওয়ার সময় আমাদের যে জিনিসটা করতে হবে, আগের যেটা করছিলাম আমরা রিডিং পেসেজ 1 এ, এটা তো ছিল বক্সের মধ্যে। তো বক্সের মধ্যে কোনো জিনিস থাকলে সেটাকে তো আর প্রেডিকশন করা লাগে না। কোথায় নাউন, কোথায় ভার্ব, কোথায় অ্যাডজেক্টিভ বসবে। আর বক্স ছাড়া যেগুলো আছে এগুলাকে আমরা প্রেডিকশন করে নিব ইনস্ট্রাকশন ফলো করার পরেই। তো এখানে ফর আছে। এখানে কি আছে? ফর। আমরা জানি ফরের পরে নাউন বসে। কি বসে? নাউন। এন দিলেন। ছোট করে কি দিবেন? এরকম এন দিবেন। তারপরে আসো, আমরা জানি যে কম্পারেটিভলি এটা হচ্ছে অ্যাডভার্ব। কম্পারেটিভলি হচ্ছে গিয়ে কি? অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরে আমাদের কি বসে? অ্যাডভার্ব ২ টা জিনিসকে বিশেষায়িত করে। একটা হচ্ছে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে। তো এখানে আমাদের কি বসতে পারে? ভার্বও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভও বসতে পারে। ২ টার মধ্যে যেকোনো একটা। হয় ভার্ব বসবে, নাইলে অ্যাডজেক্টিভ। ওইখানে যাওয়ার পরে যদি কোনো ভার্ব থাকে নিব আমরা। আর যদি ভার্ব না থাকে তাহলে কি নিব? অ্যাডজেক্টিভটা নিব। ওকে? তো এখন আসো রিজাল্ট ফ্রম দ্য ড্যাশ। দা আছে। এয়ার বাবলস রিজাল্ট ফ্রম দ্য ড্যাশ। এয়ার বাবলস একটা জিনিস বলছে, এয়ার বাবলস। হ্যাঁ? রিজাল্ট ফ্রম দ্য ড্যাশ, তাহলে এখানে একটা নাউন বসবে। কারণ এখানে দিয়ের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এখানে এয়ার বাবলস হচ্ছে কি? নাউন। তাইলে এখানেও আনসারটা কি বসবে? নাউন বসবে। বিহাইন্ড ব্লেডস দিস ইজ নোন অ্যাজ। আর এই এজ এর পরে সবসময় নাউন বসে। কি বসে? নাউন বসে। তাহলে দেখুন যে নাউনের আধিক্যটা বেশি, তাই না? নাউন, এখানে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যেকোনো একটা বসবে। আর এই ২ টা লাস্টের ২ টাই কি? নাউন। এখন আসো আমরা 23 এবং 24 এটা আগে করে ফেলি। হোল টাওয়ার ক্যান বি রেইজড ফর ড্যাশ অ্যান্ড দ্য এক্সট্রাকশন অফ সিউড ফ্রম দ্য ব্লেডস। তাহলে এখানে প্রধান কিওয়ার্ডস হিসেবে আমরা নিব ওইটা, সিউড ফ্রম দ্য ব্লেডস। আর হোল টাওয়ার ক্যান বি রেইজড, হোল টাওয়ারের নিচে দাগ দিতে পারি। আর রেইজড, এই যে এটা নিলাম, এটার কিন্তু অবশ্যই সিনোনিম থাকবে। কারণ এটা হচ্ছে ভার্ব। ভার্বের সবসময় সিনোনিম অথবা প্যারাফ্রেজ থাকে। কিন্তু সিউড ফ্রম দ্য ব্লেডস এটা হুবহু আপনি পাবেন। কারণ এটা কি? নাউন। সিমিলারলি পরেরটায় যাই। তাহলে সি লাইফ নট ইন ডেঞ্জার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ব্লেডস আর কম্পারেটিভলি। মানে সি লাইফ ডেঞ্জার না, কিসের কারণে? কম্পারেটিভলি কোন জিনিসটার কারণে সেটা আমাদের কি করতে হবে? দেখতে হবে। তাহলে সি লাইফ প্রধান কিওয়ার্ড হিসেবে কোনটা নিলাম আমরা? সি লাইফ। ডিউ টু দ্য ফ্যাক্ট ব্লেডস আর কম্পারেটিভলি। তাহলে ব্লেডস আর কম্পারেটিভলি নিচেও দাগ দিলাম। কম্পারেটিভলি মানেটা হচ্ছে গিয়ে কি? তুলনামূলকভাবে। তাহলে আসো আমরা একটু খুঁজে পাই, খুঁজি। আমরা আগে দেখবো যে সিউড ফ্রম দ্য ব্লেডস কোথায় আছে। দেখেন যে আমরা এ নাম্বারটা পড়ে ফেলছি, তাই না? এই যে এ নাম্বারটা কমপ্লিটলি শেষ, এ নাম্বারটা। তো বি নাম্বারটা দেখি আমরা। বি নাম্বারের কোথাও কি এইরকম জিনিসগুলো আছে? হুম, দেখো তো কোনো জিনিস পাও কিনা? সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস নাই। তাহলে সি নাম্বার আসো, সবাই আমরা মিলে কি করি? স্ক্যানিং করি। সিউড ফ্রম ব্লেডস, সিউড ফ্রম ব্লেডস আছে? নাই। বা কম্পারেটিভলি সি লাইফ এগুলা কোনো কিছু পান কিনা? সিউড ফ্রম দ্য ব্লেড, সিউড ফ্রম দ্য ব্লেড, সিউড ফ্রম নাই। তাহলে ডি নাম্বার একটু পড়ি, পাই কিনা আমরা? ডি নাম্বার পড়ছি সিউড ফ্রম ব্লেড, সিউড ফ্রম ব্লেড, সিউড ফ্রম ব্লেড, সিউড ফ্রম ব্লেড, সিউড ফ্রম, ও আচ্ছা, এই যে লাস্টে এইসব পাইছি সিউড ফ্রম দ্য ব্লেড, সুবৌ কথাটা আছে। তার মানে এই প্যারাগ্রাফ থেকে যেহেতু আমরা পাইছি, আমরা এতক্ষণ কি করে আসছে বলেন তো? স্ক্যানিং। তাহলে একদম ফার্স্ট থেকে পড়া আরম্ভ করব। কারণ স্ক্যানিং মানেটা কি? আমি কি সব পড়ছি? পড়ি নাই। তাহলে ফার্স্ট থেকে পড়ি। A marine turbine blade needs to be only one third of the size of a wind generator to produce 3 times as much as power. The blades will be about 20 meters in diameter, so around 30 meters of water is required. Unlike wind power, there are unlikely to be environmental objections. Fish and other creatures are thought unlikely to be at risk from the relatively slow turning blades. Acha, each turbine will be mounted to a tower which will connect to the national power supply grid via underwater cables. The tower will stick out of the water and be lit to one shipping and also be designed to be lifted out of the water for maintenance and to clean seed from the blades. আচ্ছা, এই লাস্টে পাইলাম। তাহলে এই seed from the blades একটু কথা বলি। The tower will stick out of the water and be lit to one shipping and also be designed to be lifted out. Lifted out মানেটা কি? মানে উত্তোলন করা, ওই যে রেইজড, ওয়াটার সিনোনিম অফ দ্য ওয়াটার ফর মেইনটেনেন্স। কিসের জন্য তারা নেয় সময়? মেইনটেনেন্স এর জন্য। তাহলে আনসার হিসেবে আমরা কি তুলবো? এই যে মেইনটেনেন্স। সিড ফ্রম দ্য ব্লেডস মানে সিড ফ্রম ব্লেডস হতে। তাহলে আনসার হিসাবে আমরা এখানে কি দিতে পারি? এইটা 23 এর আনসার কি দিতে পারি? হ্যাঁ, মেইনটেনেন্স। 23 এর আনসারটা কি দিতে পারি?
ওই এখানে যে আনসারটা দিবে হুবহু আপনি দেখে আনসার কি তুলবেন। মেইনটেন্যান্স এটা হচ্ছে সি, কিন্তু আপনারা একটু ধরে নিবেন এটা সি এটা ই। ওকে? আচ্ছা, এখন আসো 24 নাম্বার সি লাইফ বলছে কম্পারেটিভলি। দেখেন যে এই প্যারাগ্রাফটা পড়ার সময় আমি এখানে সি লাইফ সম্বন্ধে একটা কথা পড়ছিলাম। একটু উপরে আছে দেখেন যে এই যে ফিশ এন্ড আদার, এরকম এই প্যারাগ্রাফের যেকোনো সাইড থেকে আসতে পারে। এরপর থেকেও আসতে পারে, এর উপরের লাইন থেকে আসতে পারে। সো একটু সতর্ক থাকবেন। ফিশ এন্ড আদার ক্রিচার্স তার মানে সি লাইফ। আর থট আনলাইকলি টু বি এট রিস্ক মানে তারা কি থাকতেও পারে, রিস্কে থাকতেও পারে। ফ্রম দ্য রিলেটিভলি, এই যে রিলেটিভলি মানে এটা কি? কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে স্লো টার্নিং, ইয়েস স্লো টার্নিং আমাদের আনসার পেয়ে গেছি। এই যে স্লো জিনিসটা কি? অ্যাডজেক্টিভ। আর তারপরে হচ্ছে টার্নিং। টার্নিংটা হচ্ছে গিয়ে কি? নাউন। মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। বাট এই যে স্লো টার্নিং এটা হচ্ছে ফুললি অ্যাডজেক্টিভ। কারণ স্লো এর পরে কি আছে? হাইফেন। আর টার্নিং আমরা জানি যে অ্যাডজেক্টিভ এর পরে এরকম হাইফেন দিয়ে সেন্টেন্সটা গঠিত হয়। তাহলে স্লো টার্নিং পুরোটাই অ্যাডজেক্টিভ। তাহলে আসো, তাহলে স্লো মানে কি? এটা অবস্থা তারা বুঝাইছে। তাহলে স্লো টার্নিং পুরোটাই তুলতে হবে। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আমাদের আনসার আসবে 24 এর আনসার কি দেব বলতো? স্লো টার্নিং। স্লো দিয়ে হাইফেন দিয়ে কি দিব আমরা? টার্নিং। আচ্ছা, একটা কথা বলি। এই যে হাইফেন দেওয়া হইছে না, যেকোনো মানে ওয়ার্ডের মধ্যে যদি কোনো হাইফেন থাকে সেটা কিন্তু ২ টা সেন্টেন্স না। সেটা কিন্তু এক সেন্টেন্স হিসাবে ধরা হয়। সেটা কি হিসাবে ধরা হয়? মানে 1 সেন্টেন্স না, সরি 1 ওয়ার্ড হিসাবে কি করা হয়? ধরা হয়। ওকে? এখন আসো আমরা পরবর্তী ২ টা করি 25 এবং 26। একটা ইয়ার বাবলস। আমরা প্রধান কিওয়ার্ড হিসেবে কোনটা নিব? ইয়ার বাবলস। এই যে ইয়ার বাবলস। দিস ইজ নোন এজ এবং এটাকে কি বলা হয়? তাহলে ইয়ার বাবলস কিসের কারণে সৃষ্টি হয় ব্লেডের মধ্যে? আর এটাকে কি বলা হয়? সেইটা জিনিসটা খুঁজে বের করতে হবে আমাদের 25 এবং কোথায়? 26 এ। তো এখানে গিয়ে আমরা নাউন গুলা খুঁজে বের করলেই আমাদের আনসারটা পরিষ্কার আমাদের সামনে। তাহলে আসো আগে যেখানে আমরা আনসার পেয়েছিলাম তারপর থেকে আমরা খুঁজি। তো এই প্যারাগ্রাফটা ডি নাম্বার প্যারাগ্রাফটা আমরা সব পড়ে ফেলছি কিন্তু, তাই না? তো পড়ে ফেলার পরে আমরা কোথাও পেলাম না এই জিনিসটা মানে ইয়ার বাবলস। তাহলে ই নাম্বারটা পড়ি একটু। Dr. Bahaj has done most work to the Alderney site where there are powerful currents. The single undersea turbine farm would produce far more power than needed for the Channel Island and most would be fed into the French grid এবং বেশিরভাগ মানে খাওয়ানো হতো ফ্রেঞ্চ গ্রিড কোম্পানিকে and be re-imported into Britain। আর তারপর আবার কোথায় চলে আসছে? ব্রিটেনে চলে আসছে via the cable under the channel। চ্যানেলের মধ্যে যে কেবল হইছে সেই কেবলের মধ্যে আবার কোথায় চলে আসছে? ব্রিটেনে চলে আসছে জিনিসটা। তার মানে এই প্রোডাকশনটা কোথায় আবার চলে আসছে? ব্রিটেনে চলে আসছে। তার মানে এখানে আমরা কোনো এয়ার বাবলস পাই নাই। তাহলে এফ নাম্বার খুঁজে বের করতে হবে। তাহলে এফ নাম্বার পড়েন তো। ওয়ান টেকনিক্যাল ডিফিকাল্টি ইজ ক্যাভিটেশন while লো প্রেশার বিহাইন্ড a টার্নিং ব্লেড causes এয়ার বাবলস। ইয়েস, পেয়ে গেছি। তাহলে লো প্রেশারের কারণে ব্লেডের কি তৈরি হতো? এয়ার বাবলস তৈরি হতো। এই যে এয়ার বাবলস। আর কিসের কারণে হইতো? লো প্রেশার। লো প্রেশার। আর এই ডিফিকাল্টির নামটা হচ্ছে গিয়ে কি? ক্যাভিটেশন। তাহলে ২৬ নাম্বারের আনসার পাইছি কি? ক্যাভিটেশন। এটা হচ্ছে 25, এটা হচ্ছে কত? 26। তাহলে লো প্রেশার নেই আমরা আগে আনসার। আগে আনসার কোনটা নিব বলেন তো? লো প্রেশার। 25 লো প্রেশার। আর 26 কি নিব আমরা? ক্যাভিটেশন। কি নিব আমরা? ক্যাভিটেশন। শেষ। দ্যাটস অল। এখন আমরা খুব সাকসেসফুল এর সাথে এই জিনিসটা কি করলাম? আমরা শেষ করলাম। যেহেতু এই প্যারাগ্রাফটা আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে, সো আমরা কমপ্লিটলি পড়ে ফেলি এটা। কারণ আমাদের অন্যান্য ক্ষেত্রে খুব কাজে লাগবে। This can cause vibration and damage the blades of the turbines, Dr. Bahas said। এই নামটা নিচে দাগ দিলাম। We have to test a number of blade types to avoid this happening or at least make sure it doesn't damage the turbines or reduce performance। Another slight concern is submerged debris floating into the blades। Submerged মানে হচ্ছে পানি নিমজ্জিত থাকা আর কি। So far we don't know how much of a problem it might be। We will have to make the turbines robust because the sea is a hostile environment, but all the signs that we can do it are good। Submerged মানে পানিতে ডুবাডুবি হবে এরকম জিনিসটা তারা বলছে আর কি। তো দেখো যে এখন ম্যাজিক দেখবো আমরা। রেডি সবাই? ইয়েস। তো এটা হচ্ছে মানে এটা হচ্ছে 23 এর আনসার আসছিল এই যে মেইনটেন্যান্সটা। আর 24 এর আনসার এইটা আসছে। আর বাকিগুলোর তো আমি বলে দিলাম কোনটা কোন জায়গা থেকে আসছে। তো আমরা কোন প্যারাগ্রাফটা পড়ছি সেটা আমরা শুদ্ধ চিহ্ন দিব। কি চিহ্ন দিব বলেন তো? টিক চিহ্ন দিব। তো এটা এ নাম্বার প্যারাগ্রাফ আমরা পড়ছি, মনে রাখবেন। সম্পূর্ণ পড়ছি। বি সম্পূর্ণ পড়ি নাই।
সিও পড়ি নাই, ডি সম্পূর্ণ পড়ছি, এখানকার তিনোটাই আমরা সম্পূর্ণ পড়ছি, ডি পড়ছি, ই পড়ছি, এফ পড়ছি। তাহলে এই যে ডি, ই, এফ আর তারপর আমরা এ পড়ছি, এইগুলা থেকে আমরা একটু মিলাবো। কি মিলাবো বলেন তো আমরা? এই যে আমরা আমাদের এই যে জিনিসগুলো প্যারাগ্রাফ কন্টেন্টস যেটা আছে এইটা আমরা মিলাবো 14 থেকে 17 পর্যন্ত। তাহলে আসো নাম্বার 14 মিলাই যে আমরা এই যে পড়ে গেছি এগুলা কোনো জিনিস আমার মাথার ভিতরে আছে কিনা সেটা একটা চেক করে নেই। দ্য লোকেশন অফ দ্যাট ফাস্টেস্ট সাইট, কোনো লোকেশন বা ফাস্টেস্ট সাইট না এরকম কোনো কিছু পড়ি নাই। তো আমাদের মেমোরিতে কাজ করছে না, এই জিনিসটা নাই। নাম্বার 15 এ ওয়ে অফ ব্রিঙ্গিং দ্য পাওয়ার প্রডিউস ওয়ান্স অন ওয়ান সাইড ব্যাক ইনটু ব্রিটেন, মানে পাওয়ার যেটা প্রোডাকশন করছিল সেটা আবার ব্রিটেনে চলে আসছে। ইয়েস, এরকম একটা জিনিস পাইছিলাম কি পড়ছিলাম? মানে ব্রিটেনে আবার চলে আসছিল। হুম? ব্রিটেনে আবার চলে আসছিল। ইয়েস, ইয়েস, ইয়েস। এই যে এখানে বলছিলাম রি-ইম্পোর্টেড ইনটু কি? ব্রিটেন। কেবলের মধ্যে দিয়ে আবার কোথায় চলে আসছে? ব্রিটেনে চলে আসছে এই পাওয়ারটা, মানে ফ্রেঞ্চ গ্রিড কোম্পানি থেকে। তাহলে দ্যাট মিনস এটার আনসার কি? এটা কত নম্বর? ই নাম্বার। এই যে ই নাম্বার প্যারাগ্রাফটা আমরা কোনটা থেকে পাইছি এটা? হ্যাঁ, সাইড ব্যাক ইনটু ব্রিটেন এটা। তাইলে 15 এর আনসার কি দিব আমরা? ই দিলাম। কি দিলাম আমরা? ই দিলাম। একটা পাইছি, হ্যাঁ? আর দেখি কোনটা পাই কিনা। 16 নাম্বারটা একটু পড়ি তো আমরা। A reference to previous attempt by Britain to find an alternative source of energy. এইটা দেখেন তো আমরা কোথাও কি পাইছি? প্রিভিয়াস অ্যাটেম্পট মানে তারা প্রিভিয়াসলি কি করছে? তারা অ্যাটেম্পটটা নিছে। অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি, অন্য আরেকটা এনার্জি খোঁজার জন্য। তাইলে এইটা দেখেন যে আমার মনে হচ্ছে এ নাম্বার প্যারাগ্রাফে এরকম আমরা একটা জিনিস পড়ছিলাম। ইয়েস, ইয়েস। এই যে দেখেন যে এখানে বলছে হুইচ ব্রিটেন অরিজিনালি ডেভেলপড অ্যান্ড দেন অ্যাবান্ডন ফর 20 ইয়ার্স। মানে এটা ব্রিটেন অরিজিনালি ডেভেলপ করছে কিন্তু 20 ইয়ার্স এর মতো তারা রেখে দিয়েছে। তারপর অ্যালাউইং ডাচ টু মেক ইট এ মেজর ইন্ডাস্ট্রি। তারপর অন্য আরেকটা কোম্পানি কাকে নিয়ে আসছে? ডাচকে। তার মানে কি বুঝায়? তার মানে এটাই বুঝাইলো যে আমরা কোথায়? হ্যাঁ, এইটা। মানে প্রিভিয়াস অ্যাটেম্পট মানে আগে তারা নিয়েছিল অ্যাটেম্পটটা মানে চেষ্টা করছিল। তারপর ২০ বছরের মতো কি করছে তারা? ফেলে দিছে। তারপর আরেকটা কোম্পানি কাকে দিছে? ডাচকে দিছে। তাই না? তো তারা এইটা ওই যে অন্যান্য মানে দেশ দ্বীপপুঞ্জ যে দেশগুলা ছিল নিউজিল্যান্ড আর জাপান সেটাকে কি করবে তারা? মানে এক্সপোর্ট করবে। তাহলে দ্যাট মিনস এটাই হবে অ্যান্সার। 16 এর অ্যান্সার কি দিব আমরা? এ দিব। এটা কোনটা কোন প্যারাগ্রাফ থেকে পাইছি? এ। এ থেকে অনেকগুলো আনসার আসছে, তাই না? এই দেখেন যে এ থেকে এইগুলার অনেক সবগুলার আনসার পাইছি শুধু একটা ব্যতীত। এখন 25 মানে 18, 19, 22 নম্বরের আনসারটা এখনো পাই নাই। তো যেটা পাই নাই সেটা একটু মনে মাইন্ডে রাখবেন কিন্তু আবার ভুলে থেকে যাবে, ঠিক আছে? কারণ আপনারা যে বুলাবুলি করেন পরীক্ষার হলে গিয়া। ওকে, সো এগুলো তো আমরা পড়লাম। হুম, হুম। তার মানে এখানে একটা আনসার আমরা পাইছি। এই যে ডাচ, এটা কত নম্বর আনসার পাইছি রে? একটু আনসারটা আমি ভুলে গেলাম। হুম, এটার নাম্বারটা কত? 16 আর আগেরটা আনসার পাইছি 15 মানে 15। 15 টা পাইছি এই জায়গা থেকে 15 আর 16 টা পাইছি ওই জায়গা থেকে। কোন জায়গা থেকে? এই যে এই জায়গা থেকে কত পাইছি আমরা? 16 মানে এখান থেকে শুরু হয়ে এইখানে গিয়ে শেষ হইছে। এই সবগুলো হচ্ছে 16 এর কোয়েশ্চেন। ঠিক আছে? তাইলে আমাদের বাকি রইছে ২ টা জিনিস। বি পড়ি নাই, সি ও পড়ি নাই, তারপরে ডি ও পড়ি নাই। কোনটা পড়ি নাই আমরা? ডি ও পড়ি নাই। না, না আর শুধু ২ টা পড়ি নাই। একটা পড়ি নাই কোনটা? সি পড়ি নাই। বি এবং সি এই ২ টা পড়ি নাই। বি এবং সি। তাহলে আসো বি এবং সি আমরা পড়ি। ওইদিকে আরেকটা আনসার মনে রাখবেন যে আমরা টাইডাল কারেন্ট রিলেটেড কথাবার্তা মানে ৪ টা পাইছি আরো একটা বাকি আছে টাইডাল কারেন্ট। সো টাইডাল কারেন্ট বা টাইডাল ইলেকট্রিসিটি বা টাইডাল পাওয়ার যেখানে থাকবে এর পরবর্তী জিনিসগুলোর জন্য আমরা খুব ইজিলি পড়ি। বি নাম্বার রেডি সবাই? Tidal sites have already been identified that will produce 1/6 or more of the UK's power and at prices competitive with modern gas turbines and undercutting those of the already ailing nuclear industry. One site alone, the patent feed between দেখেন যে Orkney and Maintyn, Scotland could produce 10% of the country's electricity with banks of turbines under the sea and another at Alderney in the Channel Island 3 times the 1,200 megawatts of Britain's largest and newest nuclear plant, Sajwell B, blah 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 অনেক জিনিস বলছে, ঠিক আছে?
এখান থেকে কোনো আনসার কি পাবো? দেখি তো একটু। এই যে এক সাইড খালি সাইটগুলার বর্ণনা দেওয়া। তো এরকম কোনো বর্ণনা কি আমাদের আছে? না। লোকেশন ফার্স্টের সাইট পাই নাই। আর বাকি রইছে কোনটা? 17 অ্যাপ্লাইং টেকনোলজি অ্যানাদার ইন্ডাস্ট্রি পাই নাই। তাহলে এটা থেকে কোনো আনসারই পাইলাম না। আর টাইটেল কারেন্ট বা টাইটেল ইলেকট্রিসিটি রিলেটেড কোনো কথাবার্তা বলছে? হ্যাঁ, এখানে টাইটেল ইলেকট্রিসিটি এবং টাইটেল কারেন্ট রিলেটেড কোনো কথাবার্তা কি করে নাই? তারা বলে নাই। সো যাই হোক, আমরা সি নাম্বারে যাই। এখানে দেখি গিয়ে কোনো জিনিস পাই কিনা। অবশ্যই এখান থেকে পেতে পারি। যেহেতু আগের গুলাতে পাই নাই, সো এখান থেকে সব হয়তো পেতে পারি আমরা, তাই না? তো এরকম নিজেকে একটু টেকনিকে আনা লাগবে। যেহেতু এইটা থেকে পাই নাই, তাইলে সি নাম্বারের থেকে আমাদের আনসার আসতে পারে যেগুলো বাকি রইছে ওগুলা। ক্লিয়ার কাট। এভাবে আমি নিজে করি, হ্যাঁ? তো সি নাম্বার থেকে কোনটা বাকি রইছে দেখো। হয়তো 14 আসবে, 17 ও আসবে। আর লাস্টের যেটা আমাদের বাকি রয়েছে 22 এটাও আসবে। কারণ অলরেডি বাকিগুলা তো সব পড়ে ফেলছি। এই যে এগুলা সব পড়া শেষ না? টি শেষ, ই শেষ, এফ শেষ, এগুলা থেকে মিলে নাই। এ তো শেষ করলাম, এখান থেকে তো দেখলা কতটা আসছে। তো বি থেকে কোনটাই আসে নাই, তাই না? তাইলে সি থেকে আসতে পারে, ওকে? তাইলে সিটা পড়ে মিলাই, তাইলে এখন আর মাত্র ২ মিনিটে শেষ করতে পারবো আমরা। যেহেতু এখন নির্দিষ্ট হয়ে গেছে আমাদের সব। তাইলে পড়ে যাই সি নাম্বারটা। Work on designs for the new turbine blades and sites are well advanced at the University of Southampton Sustainable Energy Research Group. The first station is expected to be installed of Lynmouth in Devon shortly to test the technology in a venture jointly funded by the Department of Trade and Industry and the European Union. দেখেন যেখানে ফার্স্ট স্টেশন বলছে, ফার্স্ট স্টেশন, আর এখানে একটা প্লেসের নাম বলছে লিনমাউথ ইন ডিবন। লিনমাউথ ইন কি? ডিবন। তাহলে দ্যাট মিনস এখান থেকে কোন আনসারটা আমাদের মিলে যাচ্ছে দেখো, ম্যাজিকটা দেখো। ইয়েস, 14 এর আনসার। তাহলে 14 এর আনসার আমরা কি দিব? সি দিব। তাহলে 17 এর নাম্বার এখন আনসার খুঁজে বের করতে হবে। তাহলে আসো 17 এর পরে পড়ে যাই। তাহলে ফার্স্ট টেস্ট সাইট মানে ফার্স্ট, এখানে ফার্স্ট টেস্ট সাইট মানেটা কি? এই যে লোকেশন বলতে হচ্ছে লিনমাউথ ডিবন, আর ফার্স্ট টেস্ট সাইট মানেটা কি? ফার্স্ট স্টেশন। এটার মানে হচ্ছে ফার্স্ট টেস্ট সাইট। ওকে, কোথায় ছিলাম? এখানে যাই। তারপর পড়ে গেলাম আমরা এই পর্যন্ত পড়ছিলাম, তাই না? এরপর থেকে পড়ে দেই। আবু বকর বাহাজ ইন চার্জ অফ দ্য সাউথার্ন রিসার্চ সেড, "The prospects for energy from tidal currents are far better than from wind because the flows of water are predictable and constant. The technology for dealing with the hostile saline environment under the sea." এই যে দেখেন যে টেকনোলজির কথাটা এখানে আরেকবারও পাইছিলাম। তো এখানে এসেও কিসের কথা আবার পাইছি? টেকনোলজি। আচ্ছা, এটা তো কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইছিলাম আমরা এখান থেকে? 14। কত নম্বর খুঁজে পাইছি? 14। তো the technology for dealing with the hostile saline environment under sea has been developed in the North Sea oil industry. অন্য আরেকটা কোম্পানির নাম হচ্ছে কি North Sea oil industry. And much is already known about the turbine blade design because of wind power and ship propellers. সো ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে তো টেকনোলজির অবশ্যই টেকনোলজিটা তারা ডিলিং উইথ করবে, মানে কি করবে? তারা সমাধান করবে। ডিল উইথ মানেটা কি? আমরা মাঝে মাঝে বলে না, এই তুমি ওর সাথে ডিল করো। তো ডিল করলে অবশ্যই ফাইনাল রিজাল্টটা কি হয়ে আসে? বের হয়ে আসে। তাহলে ডিলিং উইথ মানে হচ্ছে সমাধান করা, আর টেকনোলজি মানে হচ্ছে কি তার প্রভাব, মানে টেকনোলজির প্রভাবটা। তাহলে আসো এই টেকনোলজির প্রভাবটার উপর আমাদের এখানে কি কোনো জিনিস বলা হয়েছে? হ্যাঁ, এই যে ডিয়ার স্টুডেন্টস, পরিষ্কার পানির মতো অ্যাপ্লাইং টেকনোলজি অ্যানাদার ইন্ডাস্ট্রি বলতে যে নর্থ সি অয়েল ইন্ডাস্ট্রি আছে না, ওইটা। তো এইটার একটা পসিবিলিটি তারা বলছে। তো এইটার 17 এর আনসার কি দিব আমরা? সি দিব। তাহলে এই জায়গা থেকে আমরা 17 পাইছি। কোন জায়গা থেকে? হ্যাঁ, আসো। এই যে এই জায়গা থেকে টেকনোলজি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি বসছি আমরা? 17 এর আনসার খুঁজে পাইছি। ওকে। তো যাই হোক, ডিয়ার আওয়ার স্টুডেন্টস, দেখেন যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেন যে অ্যাপ্লাইং টেকনোলজি অ্যানাদার ইন্ডাস্ট্রি শেষ, ফিনিশ। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখো যে 14 এর আনসার হচ্ছে সি, আবার 17 এর আনসার কি? সি। এই আনসারটা কেন হইছে এরকম? ওই যে এখানে একটা কথা বলছিল, "ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স।" তার মানে দ্যাট মিনস এই কথাটা লেখা থাকলেই বেশিরভাগ আনসার কি হয়? মানে এই কথাটা এক কথায় লেখা থাকলেই একটা লেটারের কয়টা আনসার হয়ে যায়? একটা লেটারের ২ টা আনসার হয়ে যায়। একটু মানে আপনার মেমোরিতে রাখবেন প্লিজ। কথাগুলা কিন্তু খুবই দামি বলছি, যেগুলা কথা বলতেছি, এগুলো আমার ১৪ বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি। ওকে?
তো যাই হোক আমরা এরপরে পরবর্তীতে চলে যাই। আমাদের মাত্র আর একটা বাকি আছে। কোনটা বাকি আছে? 22 দেখো টাইটেল কারেন্ট ওইখানে সি নাম্বারের এই পর্যন্ত যে আমি পড়লাম, কোথায় ছিল সি? এই যে সি নাম্বারের আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ওই যে এই পর্যন্ত পড়ে ফেলছিলাম। কিন্তু টাইটেল কারেন্ট রিলেটেড কোনো কথাবার্তা আমি পাই নাই। তাহলে না পাইলে আমাকে পড়তে হবে বাকি যে অংশগুলো আছে কারণ অবশ্যই থাকবে। তাহলে এই জায়গা থেকে পড়া আরম্ভ করি দেয়ার আর থেকে। There are a few technical difficulties, but I believe in the next 5 to 10 years we'll be installing commercial marine turbine farms. Southampton has been awarded এই যে দেখেন যে এখানে একটা হ্যাঁ, পাউন্ডের কথা বলছে over 3 years to develop the turbines and is working with Marine Current Turbines, a subsidiary of IT Power. On the Linmouth project, EU Research has now identified 106 potential sites for tidal power, 80% round the coast of Britain. এই পর্যন্ত পড়লাম বাট কোনো ধরনের কোনো টাইডাল কারেন্ট পাইছি? পাই নাই। সো পড়ে যেতে হবে। The best sites are between island or around heavily indented coast where there are strong tidal currents. Yes, 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 এই যে tidal currents কথাটা একদম লাস্ট লাইনে এসে পাইছি tidal currents। তাহলে ওই লাইনটা আবার পড়ি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। The best sites are between island, আইল্যান্ডের মধ্যে মানে দ্বীপের মধ্যে or around heavily indented coast অথবা কাছাকাছি যেগুলা কুস্ট আছে। কুস্ট মানে কি? সমুদ্র তীরের যেটা কাছাকাছি আছে সেখানে প্রচুর পরিমাণে কি মিলবে? টাইডাল কারেন্ট মিলবে। এর আগে অনেক ফিচার্স গুলার কথা তারা এখানে বর্ণনা করছে। তাহলে দ্যাট মিনস কি দাঁড়ালো আমাদের? কোন আনসারটা আসছি দেখো তো? মানে সমুদ্র তীরবর্তীর কাছাকাছি হতে হবে। তাহলে দেখো যে রিপ্লেস না, এটা তো পাবলিক প্রেশার না, ভিসি না। তাহলে বি নাই, সি নাই। দেখো যে ফুয়েল ইন্ডাস্ট্রি, এখন কোনো ফুয়েল ইন্ডাস্ট্রি বলছে না। এনি আদার টাইপ অফ ফুয়েল মানে সোল্ড করবে, নো। তারপর দেন যে এনার্জি প্রোডাকশন, কম্পেনসেট কোনো ক্ষতিপূরণ দিছে, নো। তাহলে কোনটা বাকি আছে? যেই বাকি আছে। তাহলে যেই হবে আমাদের কি আনসার। কি বলছে এখানে? ইট ইজ বেস্ট প্রডিউসড ইন দ্য ভিসিনিটি অফ কোস্টলাইনস উইথ পার্টিকুলার ফিচার্স। তাহলে ভিসিনিটি অফ কোস্টলাইন মানেটা কি? ভিসিনিটি মানেটা হচ্ছে কাছাকাছি। তাহলে সমুদ্র তীরের কি থাকবে? কাছাকাছি। আর ওইখানে একটা কথা বলছে না, হেভিলি ইনডেন্টেড কোস্ট। এই যে দেখো সি নাম্বার কই? হুম, এই যে এখানে বলছে এটা হেভিলি ইনডেন্টেড কোস্ট মানে কোস্টের কি থাকবে? কাছাকাছি। তাহলে হেভিলি ইনডেন্টেড কোস্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ভিসিনিটি অফ কোস্ট লাইনস। তাহলে 22 এর আনসার কি দেব আমরা? যেই। কি দেব আমরা? যেই। আর ওইখানে ওই জায়গা থেকে আমরা কত নম্বর কোয়েশ্চেন খুঁজে পাইছি? 22। কোন জায়গা থেকে? এই যে এই জায়গা থেকে কত নম্বর কোয়েশ্চেন পেয়েছি আমরা? 22। শেষ, ফিনিশ। বুঝতে পারলাম? তাহলে আমরা সম্পূর্ণ জিনিসটা কি করলাম? এই যে দেখেন যে আমি কিভাবে করি প্র্যাকটিস। আমি আমার বইটা সারাটা এভাবে আমি নষ্ট করে ফেলি। যেভাবে এখানে সব নষ্ট করছি আরকি। আমার বই যদি কেউ দেখো আমি আমার রুমে বসে, বসে প্র্যাকটিস করি। সামনে ক্যামব্রিজ 19 ও চলে আসবে আরকি। ওটাও প্র্যাকটিস করব। তো এইভাবে আমি বইটাকে শেষ করে ফেলি প্র্যাকটিস করে, করে। তো আপনি যেহেতু ক্যামব্রিজ বইগুলা খুবই কম দামে পাওয়া যায়। আমি তো ক্যামব্রিজ বইগুলো এখন ওপেন রিসোর্স। সো এগুলো আপনারা কি করতে পারেন? এভাবে প্র্যাকটিস করে শেষ করবেন আপনারা প্লিজ দয়া করে। যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু কি হবে? আপনাদের শিখা হবে। তো দেখলেন যে কেমনে আমরা আনসার গুলা বের করি? শেষ। আমাদের কমপ্লিট জিনিসটা কি হয়ে গেল? এই যে এইগুলা আমরা সবকিছু কি করে ফেলছি? শেষ করে ফেলছি। এখন আমরা চলে যাব কোথায়? রিডিং প্যাসেজ 3 তে। তার আগে আমি আপনাদের সাথে একটু যোগাযোগ রক্ষা করি। তো আমাদের কি সব মেম্বাররা আছেন অলরেডি? আমি একটু দেখব। হ্যালো, আমি কিন্তু আছি। আমার চোখে কিন্তু ঘুম নেই স্টিল। তো আপনারা কি আছেন সবাই? হ্যাঁ? দেখি কে, কে আছো? হাত তুলা দাও। হাত তুলা না, বলো। আ আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য চ্যাট আসছে, আগে থেকেই জমা আছে। আ এমএসটি রিমা, ওকে, রিমা বেগম ফ্রম ইউকে। ইফতার করতাম স্যার, তারপরেও জয়েন হইছি আপনার লাইভও। অতক্ষণ বালা লাগে ক্লাসগুলা। থ্যাংক ইউ এমএসটি রিমা বেগম ফ্রম ইউকে। ওকে, থ্যাংক ইউ রিমা। সো ইয়াসমিন বলছে আসি। ঠিক আছে। তারপর কেডা চলে আসছে? রিমা বেগম চলে আসছে। আপনি ইউকে গেছেন, তারপরেও ক্লাস দেখতেছেন। অ্যামেজিং। কাজী মিজান, আসি স্যার। হ্যাঁ।
এইচ এম মুমিন, ইয়েস স্যার। থ্যাংক ইউ রিমা বেগম। আপনি এত দূর থেকে আমাদের দেখতে পাচ্ছেন। ওকে। তো আপনার লন্ডনে থেকে কেমন অনুভূতি হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করবেন। ওকে? সো আসুন ডিয়ার স্টুডেন্টস, এখানে রুনা বলছে, "আসি স্যার আসি।" আচ্ছা, এই যে ডিয়ার স্টুডেন্টস, আ এই যে এতক্ষণ আমরা বুঝলাম, তো আপনার কাছে কেমন লাগতেছে? মানে এরকম কি আপনি প্র্যাকটিস করবেন না? বা এরকম তুই করতে হবে। এরকম করলে সবচেয়ে ভালো। মানে কোনগুলো আগে করবেন, কোনগুলো পরে করবেন, কোনগুলো আইসা মিলাবেন। এটা হচ্ছে একটা কি? অ্যামেজিং ওয়ে। এই ওয়েতে যদি আপনি করে যান তাহলে দেখবেন যে বুঝে আপনি করতে পারবেন। হুম। আচ্ছা, সে বলতেছে মিস করলাম স্যার সবাইরে। ওকে। হ্যাঁ, মিস তো হবেই। কারণ আপনি দেশের বাইরে চলে গেলে যেমন এখন বাংলাদেশ খুব ভাল লাগতেছে। সবাই ঈদের মার্কেট করতেছে। মার্কেট-টার্গেট সব খোলা আছে। কিন্তু এই আমেজটা আপনারা বাইরের দেশে গেলে পাবেন না অবশ্যই। ওকে। সো আসুন ডিয়ার অল স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আ অসংখ্য ফলো করতেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেশনে আমরা যেটা করব আরকি। এটাতে আমি বেশি সময় নিব না। আপনাদের জাস্ট মেইন টিমটা বলে দেব। তারপর আপনারা নিজেরাই করে ফেলবেন। ওকে? তো আগে আমরা কিছু প্র্যাকটিস করব তারপরে গিয়ে, হ্যাঁ? ওকে? সো আসুন এবার আমরা চলে যাচ্ছি আমাদের আ পরবর্তী সেশনে। আমরা রিডিং প্যাসেজ 2 তে চলে যাচ্ছি। রিডিং প্যাসেজ 3 তে চলে যাচ্ছি। আসুন আমরা রিডিং প্যাসেজ 3 তে গিয়ে আমাদের জব কি? আমাদের কাজটা কি? আমাদের কাজ কি এটা পড়া ১ম এ? এটা কি পড়া? বলো তো? আমরা কি আগে প্রশ্ন পাওয়ার পরে বা যখন আপনি বাসায় দিবেন আগে কি এগুলা পড়বেন? বলেন? প্যাসেজ কি আগে পড়বেন? হ্যাঁ, অবশ্যই না। কারণ এই যে প্যাসেজটা দেখো। এই প্যাসেজটা পড়ে তুমি কিচ্ছু বুঝবাও না। এটা আমি নিজেই বুঝি না আর আপনি কেমনে বুঝবেন? আমি সবসময় কি মিলাই? এই যে এইটা কি নিয়ে লেখছে? ইনফরমেশন থিওরি দ্যা বিগ আইডিয়া। এই যে দেখেন যে নানান প্রকারের জিনিস। এই যে এ, বি, সি, আল্লাহু আকবার! এত লম্বা, ঠিক আছে? তো নাথিং, ইট ডাজন্ট ম্যাটার। কোন অসুবিধা নেই। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জাস্ট আগের মতোই। জাস্ট পড়া এবং মেইন আইডিয়া নেওয়া। পড়া এবং মেইন আইডিয়া নেওয়া। মানে কিওয়ার্ডস নিয়ে মিলানো। কিওয়ার্ডস নিয়ে কি করা? মিলানো। তো আগে গিয়ে আমরা পরীক্ষার হলে দেখবো যে কোন টাইপ গুলো আসছে। তো এখানে দেখেন যে কি আসছে। এটাও কি আগের মতো কি প্যারাগ্রাফ কনটেইনস। তো এখানে n.b you may use any letter more than once কথাটা আছে? দেখো তো আছে? নাই। তাইলে বাঁচলাম আমরা। ঠিক আছে? তার মানে কোনভাবে পড়লেই আমরা পেয়ে যাবো ইজিলি। তো এখানে দেখেন যে আগের মতো দেখেন যে an explanation of the factors affecting transmission of information। তাহলে factors affecting নিবো আমরা। আর transmission of information নিবো। তারপর দেখেন যে an example of how unnecessary information can be omitted। তাইলে এখানে প্রধান keyword হিসেবে আসবে unnecessary information আগের মতো যেভাবে নিয়েছি। আর can be omitted মানে পরিহার করতে হবে। তো a reference to Shannon's attitudes to fame। শ্যাননস একজন ব্যক্তির নাম হতে পারে, I don't know কি। বা যেকোনো একটা পদার্থের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। attitude to fame মানে fame মানে কি বিখ্যাত। 13 নাম্বার দেওয়া ডিটেইলস অফ মেশিন কেপেবল অফ ইন্টারপ্রিটিং ইনকমপ্লিট ইনফরমেশন। তাহলে ইন্টারপ্রিটিং এর নিচে দাগ দাম। আর ইনকমপ্লিট ইনফরমেশন মানেটা কি? মানে অখণ্ডনীয়, অসত্য। ইনকমপ্লিট মানেটা কি? অসম্পূর্ণ আরকি। তথ্য, অসম্পূর্ণ তথ্য। ইন্টারপ্রিটিং মানে ব্যাখ্যা করছে তারা। 31 আ ডিটেইলড অ্যাকাউন্ট অফ অ্যান ইনসিডেন্ট ইনভলভিং ইনফরমেশন থিওরি। তাহলে ইনসিডেন্ট একটা ঘটনা ইনভলভিং ইনফরমেশন হইছে একটা থিওরির, দেখো থিওরির নিচে দাগ দিব। মানে একটা থিওরি, এটার একটা ডিটেইল তারা বর্ণনা দিছে আরকি। একটা ডিটেইল বর্ণনা দিছে থিওরির। এই ইনসিডেন্টটা ইনফরমেশনের সাথে ইনভলভিং হইছে। মানে জড়িত হইছে। 32 টা দেখেন, "A reference to what Shannon's initially intended to achieve in his research।" দেখো যে শ্যাননের কথা আবার আসছে এখানে। ইনিশিয়ালি ইনটেন্ডেড। ইনিশিয়ালি মানে কি? মানে ১ম অবস্থায় সে কি হইছে? ইচ্ছুক হইছে, ইনটেন্ডেড। অ্যাচিভ ইন হিজ রিসার্চ মানে তার রিসার্চে সে কি করছে? এটার যোগ্যতা অর্জন করছে। এই যে আমি নিলাম এটা মনে রাখার মতো কি? মনে রাখার মতো না। কারণ এটাও সেম প্যারাগ্রাফ কনটেন্টস। এই প্যারাগ্রাফ কনটেন্টস মেইন পরীক্ষায় আপনি ৫ টা বা ৬ টা বা ৭ টা পেতে পারেন। আর লিস্ট অফ হেডিংস আমাদের এখানে আসে নাই। লিস্ট অফ হেডিংস ও এরকম ৫ টা থেকে ৭ টার ভিতর পেতে পারেন। ঠিক আছে? তো এইটার লিস্ট অফ হেডিংস এক কথা না, ডিফারেন্ট কথা। এটা হচ্ছে ট্রুর মতো। এটা যেখান থেকে মিলবে সব মিলে যাবে আগেরটার মতো। হ্যাঁ? তো যাই হোক আমরা এরপরে কি দেখছি এখানে? এখানে দেখো যে কমপ্লিট দ্যা নোটস বিলো। নোট কমপ্লিশন খুব ইজি। নোটস কমপ্লিশন আসলে খুব ভালো। তো এখানে নো মোর দেন কয় ওয়ার্ডস বলছে? 2 ওয়ার্ডস মানে ২ ওয়ার্ডের বেশি না। তার মানে এখানে যেকোনো ২ টা বা ৩ টার ১ টা বা ২ টার আনসার কি আসে? 2 ওয়ার্ডে আসেই। আচ্ছা এখানে ধরো এটা হচ্ছে ইন অর্ডার আসবে।
আচ্ছা, এরপরে কোন টাইপটা আসছে দেখো, ট্রু ফলস নট গিভেন। ওয়াও, দ্যাটস গ্রেট। তাহলে আমরা একটা কাজ করব, কোন জিনিসগুলো আগে করব এবং কোন জিনিসগুলো পরে করব তার একটা থিওরি এখান থেকে আমরা খুঁজে পাবো। ওয়েট, আমি একটা কল ধরবো প্লিজ, দয়া করে আমি একটা কল ধরবো। ওকে, তো আসেন যে এখানে দেখেন যে আমরা যে জিনিসটা দেখতে চাইবো, এখানে প্রথমে দেখেন যে ৩ টা টাইপ আসছে। একটা হচ্ছে প্যারাগ্রাফ কনটেইনস, আর আরেকটা টাইপ হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে নোট বিলো, নোট কমপ্লিশন, আর আরেকটা টাইপ আসছে ট্রু ফলস নট গিভেন। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আগে আমরা আগের মতোই আগে কি করব, আমরা নোট কমপ্লিশন করে নিব, এইটা করব। আর তারপরে কোনটা করব, আমরা ট্রু ফলস নট গিভেন করে নিব, হ্যাঁ? এই জিনিসগুলা শেষ করব। আর এরপরে আমরা কোনগুলা শেষ করব বলেন তো? এরপরে আমরা শেষ করব, কোনটা শেষ করব? এই যে সবার শেষে গিয়ে আমরা কোনটা ধরব? এই যে এইটা। আগে যেভাবে করছিলাম ঠিক হুবহু সবার শেষে ওইগুলা করব। ১ম এ আমরা দেখব যে আমাদের মেমোরি থেকে কোনো আনসার দিতে পারছি কিনা। যদি দিতে পারি তাহলে আনসার গুলা লিখে রাখবো। আর না দিতে পারলে আবার পড়বো আগের মতোই, হ্যাঁ? ওকে। তো আসুন যে আমরা শুরু করি। ১ম এ আমরা এটা ৩ থেকে 37 নো মোর দ্যান 2 ওয়ার্ডস যেটা আছে সেটা করি। তো এখানে গিয়ে আগে আমরা কি করব? ইনস্ট্রাকশন তো নিয়ে নিছি, তাই না? ইনস্ট্রাকশন তো 2 ওয়ার্ডস এর উপর বেশি না, সেটা নিয়ে নিছি। তো এখন প্রেডিকশন করে নিব। আপনাদের তো প্রেডিকশন করা শিখাইছি। তো এখানে both আছে। তো both এর both এটার মধ্যে সবসময় কি বসে? নাউন। এটাও নাউন হবে, এটাও কি? নাউন। আর লেফট দ্য ড্যাশ, এখানে সবার শেষে যদি শূন্যস্থান পূরণ থাকে তাহলে তোমাদের কি শিখাইছিলাম? কি হবে এটা? নাউন হবে। ওকে, এখন আসো 35 সায়েন্টিস্ট ফিয়ার দ্যাট বোথ দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং। এখানেও আবার সেম বোথ আছে। তাহলে দ্যায়ের পরে এখানেও একটা নাউন বসবে, এখানেও একটা কি বসবে? নাউন বসবে। তারপর 36 টা দেখেন যে উইথ, যেকোনো প্রিপোজিশনের পরে অবশ্যই কি বসে? নাউন বসে। তারপরে আসেন যে 37 এ, এরপরে কি বসবে? এখানে সিঙ্গুলার নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। হয় নাউন বসতে পারে, নাহলে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। মনে রাখবেন, অনেক সময় অ্যাডজেক্টিভও বসে, অনেক সময় নাউনও বসে। তবে নাউন বসার চান্স বেশি। কারণ অ্যাডজেক্টিভ বসার চান্স কম থাকে। বুঝা গেছে? মানে 95% নাউন বসে, অ্যাডজেক্টিভ 5% বসতে পারে। আবার কোনো সময় অ্যাডজেক্টিভ এর আগে এ বসেও না। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু খেয়াল করি। ১ম এ আমরা 33 এবং 34 এগুলা শেষ করি। দ্য প্রুফ ট্রান্সমিটেড পিকচার্স অফ বোথ ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্ড লেফট দ্য ড্যাশ। তাহলে এখানে বোথ আছে। ট্রান্সমিটেড পিকচার্স, এই জিনিসটা নিতে হবে, হ্যাঁ? নিলাম আমরা। বোথ ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্ড লেফট। লেফট মানে কি? তারা ফেলে রাখে। কোন জিনিসটা? ফেলে রাখে। তাহলে ট্রান্সমিটেড পিকচার আর লেফট। তো এই জিনিসটা আমরা আগে গিয়ে কি করি? আমরা খুঁজে বের করি। তাহলে আসেন যে খুঁজে বের করি। আমরা ট্রান্সমিটেড পিকচার্স আর লেফট। তো এইটা কি নিয়ে? ইনফরমেশন থিওরি দ্য বিগ আইডিয়া। একটা বিগ আইডিয়া নিয়ে। তো এইটা এখান থেকে আমাদের কোনো আনসার আসবে না। আমি আগেই বলছি এটা সাব হেডিং। তাহলে এ নাম্বার আমরা একটু পড়ে ফেলি। এ নাম্বার যেটা আছে, ইন April 2002 an event took place which demonstrate one of many applications of information theory, the space probe Voyager 1। এটা স্পেস প্রুফ Voyager 1 মানে একটা কি নাম? ওই যে মহাকাশ যানের নাম আরকি। লঞ্চড ইন 1977। এটি সর্বপ্রথম লঞ্চ করা হয় কত সালে বলেন তো? 1977 সালে। তার মানে এখানে একটা জিনিস তারা লঞ্চ করছে, একটা পরীক্ষা-নিরীক্ষা করছে, তাই না? had sent back spectacular images of Jupiter and Saturn। এই যে দেখেন যে had sent back মানে কি করা? ট্রান্সমিশন করা। স্পেকট্রাল ইমেজেস মানে কোন জিনিসটা তারা মানে ব্যাক করছে, সেন্ড ব্যাক করছে ইমেজেস গুলা কিসের উপর দিয়ে? দেখেন যে জুপিটার এবং স্যাটার্নের দিয়ে। কি দিয়ে? জুপিটার এন্ড কি? স্যাটার্ন। তাহলে দেখেন যে এখানে জুপিটার এবং স্যাটার্ন ২ টা জিনিস, তাহলে বোথ বলছে। তাহলে আমরা কি আনসার দিতে পারি? হুম, ইয়েস, তাইলে 33 এর আনসার কি দিতে পারি আমরা? জুপিটার। আর এটার আনসার কি দিতে পারি আমরা? স্যাটার্ন। আচ্ছা, লেফট দ্য ড্যাশ মানে কি ফেলে রাখে? তাহলে আসো এরপর থেকে আনসার আসবে, কারণ নোট কমপ্লিশন স্টেপ বাই স্টেপ আনসার আসে। এরপরে এন্ড দেন সোর্ড আউট, হ্যাঁ, ফেলে রাখে দ্য সোলার সিস্টেম অন এ ওয়ান ওয়ে মিশন টু দ্য স্টার্স। তাহলে ফেলে রাখে কোন জিনিসটা? সোলার সিস্টেমটা ফেলে রাখে। তাহলে এটা হচ্ছে 33, এটা কিন্তু 33 আনসার। আর সোলার সিস্টেম ফেলে রাখে এটা হচ্ছে কত নম্বর আনসার? 34। তাহলে আসো, তাহলে আমরা আনসারটা কি দিতে পারি? খুব ইজিলি পেয়ে যাচ্ছি এখান থেকে। আ কি ফেলে রাখে? সোলার সিস্টেম। তাইলে সোলার কি দিলাম এখানে আমরা? সিস্টেম দিলাম। ওকে? আচ্ছা, সায়েন্টিস্ট বোথ দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং, ফিয়ার্ড।
তাহলে দুইটা জিনিস বের করতে হবে। সায়েন্টিস্ট ফিয়ার্ড মানে সায়েন্টিস্টরা কি করছে, তারা ফিয়ার্ড মানে ভয় পাচ্ছে কোন দুইটা জিনিস স্টপ ওয়ার্কিং মানে যে কাজ করা ছেড়ে দিবে, তাহলে ওই দুইটা জিনিসের নাম কি, কি ফিয়ার্ড করতেছে আমরা যদি একটু দেখে নেই, কি ফিয়ার্ড করছে তারা, কি ফিয়ার্ড করছে আমরা একটু দেখে নিব। দ্য প্রুফ ওয়াজ বিগিনিং টু শো ইটস সেন্সর এন্ড সার্কিটস ওয়্যার অন দ্য ব্রিঙ্ক অফ ফেইলিং এন্ড নাস এক্সপার্টস রিয়েলাইজ দ্যাট আচ্ছা আগে যেখান থেকে পেয়েছিলাম তার ঠিক পর থেকে পড়ি। আফটার 25 years of exposure to the freezing temperatures of deep space, the probe was beginning to show it says sensor and circuits were on the brink of failing and NASA expert realized that NASA experts মানে এটা কি, ওই যে সায়েন্টিস্ট বোঝাচ্ছে, নাসা যারা তাকে তারা কি সায়েন্টিস্ট তাই না, রিয়েলাইজ দ্যাট দে হ্যাড টু ডু সামথিং অর লুজ কন্ট্যাক্ট মানে কি, যদি কন্ট্যাক্ট হারিয়ে ফেলে উইথ দেয়ার প্রুফ পরিবার, এটার জন্য তারা ভয় পাচ্ছে। তাহলে কোন জিনিসগুলোর জন্য ভয় পাচ্ছে, মেইনলি সেন্সর এবং সার্কিটের জন্য, মানে এই দুইটা জিনিস যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সব শেষ। তাহলে সেন্সরস এন্ড সার্কিটস, সেন্সরস এন্ড সার্কিটস হচ্ছে আমাদের গিয়ে কি এটার আনসার, তাহলে কি দিব, তাহলে এখানে দুইটা আনসার একসাথেই, এটা হচ্ছে সেন্সরস আর এটা হচ্ছে সার্কিটস। হ্যাঁ, তো যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা আনসার বের করলাম। এরকম আসো 36, the only hope was to tell the probe to replace them with dash, but distance made communication with the probe difficult. Only hope মানে একমাত্র আশা, probe to replace them, replace মানেটা কি, মানে অপসারণ করা, কোন জিনিসটা অপসারণ করতে হবে, তাহলে ওই জিনিসটা খুঁজে বের করতে হবে কোন জিনিসটা, রিপ্লেস মাথায় থাকবে কি, রিপ্লেস। তাহলে আসুন আমরা একটু সামনে যাচ্ছি, অনেক লম্বা এটা, সেজন্য আমার আটাতে অনেক সময় লাগতেছে। এবার এই পর্যন্ত পড়ছিলাম। দ্য সলিউশন ওয়াজ টু গেট আ মেসেজ টু ভয়েজার 1 টু ইনস্ট্রাক্ট ইট টু ইউজ স্পেয়ার্স টু চেঞ্জ দ্য ফেলিং পার্টস। চেঞ্জ মানে এটা কি বলতো, পরিবর্তন করা, তার মানে মানে কি পরিবর্তন করে, ফেলিং পার্টস এর কোন, টু ইউজ স্পেয়ার্স মানে কি ব্যবহার করতে হবে, স্পেয়ার্স মানে অবশিষ্ট অংশগুলো ব্যবহার করতে হবে। তাহলে স্পেয়ার্স হচ্ছে আমাদের এখানকার আনসার, নাউন হিসেবে কি আসবে, স্পেয়ার্স অবশিষ্ট অংশ, তাই না? তো এখানে আমরা কি দিব, স্পেয়ার্স দিব, কি দিব এখানে, স্পেয়ার্স। এখন আসলে লাস্টেরটা এ ড্যাশ, এখানে সিঙ্গুলার যেটা আসবে, সিঙ্গুলার অ্যান্সার আসবে, ওয়াজ ইউজ টু ট্রান্সমিট দ্য মেসেজ এট দ্য স্পিড অফ লাইট। তাহলে স্পিড অফ লাইটের ক্ষেত্রে এটার ইউজ টু ট্রান্সমিট মানে কোন জিনিসটা ব্যবহার করতো, এই স্পিড অফ লাইটের ক্ষেত্রে কোন জিনিসটা, মানে কোন জিনিসটা তারা ব্যবহার করতো, সেটা আমাকে একটু বলেন তো, আপনারাই বলেন কোন জিনিসটা তারা এখান থেকে ট্রান্সমিট করতো, আপনারা বলেন তো, আনসারে বলেন, এরপর থেকে পড়বেন, এই যে এখান থেকে শুরু করবেন, মানে কোন জিনিসটা তারা এই পর্যন্ত পড়ে সিদ্ধান্ত নেন যে কোন জিনিসটা আনসার হবে। 1 মিনিট টাইম দিলাম, এর ভিতরে করেন, স্টার্ট। ওকে, সো আসেন সবাই, আমি একটু আনসার দেখবো আপনারা কোনটা আনসার বলতেছেন, যা দেখি। কোনটা আনসার আসবে, নুসরাতুল ইয়াসমিন বলছে রেডিও ডিশ। ওকে, দ্যাটস গ্রেট। আর কেউ কোনো আনসার খুঁজে পান নাই, কোনটা হবে, রেডিও বানানটা ভুল আপনার। আর কোনো আনসার, আর কোনো আনসার দেখছি না, আপনারা দিচ্ছেন না। ওকে, অসুবিধা নেই। আর একজন আনসার দিতে কোনো সমস্যা না, আপনারা স্পেস নেটওয়ার্ক, শাহান বলছে। ওকে, বাকিরা এত সময় লাগে নাকি, তাড়াতাড়ি দিয়ে দিবেন। ওকে ওকে ওকে, কিরে, আগে যাই হোক, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। তাহলে আসেন আমরা চলে যাই আমাদের মেইনটায়, যেখানে আমরা ছিলাম। দেখেন যে কোন জিনিসটা এখানে এসে, এরপর থেকে যদি আমরা পড়ি, উইথ দ্য প্রুফ 12 বিলিয়ন কিলোমিটার্স ফ্রম আর্থ, this was not an easy task. By means of a radio dish belonging to NASA's deep space network, the message was sent out into the depths of space. তাহলে তারা কোন জিনিসটা ব্যবহার করতে, এখানে তারা রেডিও ডিশ, এই যে আছে না, হুবহু থাকে বেশিরভাগ সময়, অথবা অনলি থাকতে পারে, অথবা ইচ থাকতে পারে, অথবা ওয়ান থাকতে পারে, রিলেটেড। তাহলে রেডিও ডিশ মানে কোন জিনিস তারা ইউজ করছে, রেডিও ডিশ, এটা হচ্ছে তাদের বিলঙ্গিং। আর ডিপ স্পেস নেটওয়ার্ক এটা তো হবে না, কারণ এটা একটা নাম আর কি। ডিপ স্পেস নেটওয়ার্কটা তারা যে সংগঠিত করছে কিসের দ্বারা, রেডিও ডিশ দ্বারা। তাহলে এটার আনসার কি হবে, আমাদের কি দিব, আমরা আনসারটা কি দিব বলেন তো, রেডিও ডিশ। কি দিয়ে দিব আমরা এটা,
রেডিও ডিশ। এই যে আনসারটা আমরা কি দেব? রেডিও ডিশ। এটা কত নম্বর আনসার? 37। শুরু হয়েছিল কত থেকে? 33 থেকে। তাহলে দেখেন যে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে নাম্বারটা দেই নাই, আমরা যেভাবে এতক্ষণ করে আসছি। তো প্রথমটা কি দিছিলাম আমরা? এই যে আমরা দিছি তো 34 থেকে কি না 33 থেকে? এই যে জুপিটার এন্ড স্যাটার্ন ওটা 33 মনে হয়। হ্যাঁ 33। এটা ইয়েটা দেই নাই আমরা, কততে পাইছিলাম? 33, 34, এটা হচ্ছে 35, তারপরে এটা হচ্ছে 30 কত? 7, নো সরি 36 এখান থেকে পাইছি, ওই যে স্পেয়ার্স। আর রেডিও ডিশ কততে পাইছি আমরা? 37। ওকে, একটু অন্যরকম হয়ে গেল আর কি, ক্যাটাগরি একটু বেশি হয়ে গেল। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আচ্ছা আসেন এবার আমরা চলে যাব, এইটা তো শেষ, কমপ্লিটলি শেষ, তাই না? এই যে একটা কমপ্লিটলি শেষ করলাম, এটা কোন প্যারাগ্রাফ থেকে শেষ করছি আমরা? এ নাম্বার প্যারাগ্রাফ। দেখো যে এ নাম্বার প্যারাগ্রাফ সম্পূর্ণ আমাদের কি হয়ে গেল? পড়া হয়ে গেল না? হ্যাঁ, এই এ নাম্বারটা প্যারাগ্রাফ পড়া হয়ে গেছে। তবে এখানে তারা একটা ভয়েজার 1 লঞ্চ করছে 1977 সালে। ওই ভয়েজারের সব কথা এখানে বর্ণনা দেওয়া আছে। তার মানে একটা স্পেস নেটওয়ার্ক তারা এখানে কি করছে? তৈরি করার প্ল্যান করছে। তার একটা হিস্টোরি বলছে এখানে, তাই না? তো এই এ নাম্বার একটু মিলিয়ে নেই। সাথে দেখেন যে কোনটা যদি এরকম সম্পূর্ণ পড়া হয়ে যায়, এখানে মিলাতে পারেন যে কোনটার সাথে কি যাচ্ছে কিনা। তো কোনটার সাথে যেতে পারে বলে আপনারা মনে করছেন? দেখেন যে দেখো যে ফ্যাক্টরস এফেক্টিং ট্রান্সমিশন অফ ইনফরমেশন না। unnecessary ইনফরমেশন omitted না। শ্যাননস attitudes to fame কোনো নাম পাই নাই এরকম। 30 ইনকমপ্লিট ইনফরমেশন না। 31 দেখো যে a detailed account of an incident involving information theory, এটা কি হচ্ছে? ইয়েস, এখানে একটা থিওরির কথা, ওই যে বয়েজার 1 1977 সালে যেটা বলছিল সেটার কথা এখানে তুলে ধরা হয়েছে। এই ইনসিডেন্টের কথা, ইনফরমেশন গুলাই এখানে তুলে ধরা হয়েছে। এটা হতে পারে। তাহলে দেখি আমরা 32 ইনিশিয়ালি ইন্টেন্ডেড অ্যাচিভ ইন রিসার্চ শ্যানন, মানে সরি এখানে শ্যাননের নিচে দাগ দেওয়া উচিত ছিল, এই শ্যাননের কথাবার্তা এখানে পাই নাই। তাহলে দ্যাট মিনস আমরা এইটা আনসার হতে পারে 31। ইয়েস, এটাই রাইট আনসার, কারণ ইনসিডেন্ট ইনভলভিং ইনফরমেশন থিওরি এর 31 এর আনসার কি দিতে পারি আমরা? এ দিতে পারি। আর এই আনসারটা আসছে এই লাইন থেকে, এই যে আমরা প্রথম যে লাইন দিয়ে শুরু করছিলাম এই লাইন থেকেই, কারণ এইটা প্রুফ, ওই যে দ্য স্পেস প্রুফ হ্যাড স্যান্ডব্যাগ স্পেকট্রুলার ইমেজেস এই পর্যন্ত। তো এইটাই হচ্ছে গিয়ে কত নম্বর আমাদের? 31 আসছে। এটা কত নম্বরে আসছে? 31 এ আসছে। ওকে, তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, একটা আনসার অলরেডি মিলাইয়া ফেলছে, এখান থেকে শেষ। এখন আমরা চলে যাব পরবর্তীতে। এই যে জিনিসগুলো আমরা করে শেষ করছি, এই যে এটা শেষ করে ফেলি 38, 39, 40, তাহলে আরো কয়েকটা প্যারাগ্রাফ আমাদের পড়া হয়ে যাবে, তাই না? তো এখানে ট্রু ফলস নট গিভেন বলছে, তো এইগুলা কিন্তু একটু ডিফিকাল্ট টাইপের থাকে। লাস্টের যে ট্রু ফলস ইয়েস নট গিভেন থাকে, এগুলা কিন্তু একটু কি টাইপের থাকে, একটু বেশি প্যারাফ্রাইজ করতে পারে। তো আপনি একবার পড়বেন, পড়ে যেটা মনে করবেন সেটাই অ্যান্সার দিয়ে ফুটলেস হবেন। ওকে, আর লাস্টের রিডিং প্যাসেজে আসার পরে আপনারা যেটা করবেন, আগে গিয়ে আপনারা কি 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 করবেন? আগে গিয়ে দেখবেন যে এখানে কি কোনো ফিল ইন দ্য গ্যাপস আসছে কিনা। তো ফিল ইন দ্য গ্যাপস থাকলেই আগেই কি করে ফেলবেন আপনারা? এই যে যেমন আগেই ফিল ইন দ্য গ্যাপস করে নিবেন। কারণ ফিল ইন দ্য গ্যাপস কিন্তু যদি আপনি লাস্টের জন্য রেখে দেন, ফিল ইন দ্য গ্যাপস কিন্তু আন্দাজে দেওয়া যায় না, এইম করে দেওয়া যায় না। যেমন এই যে ট্রু ফলস আছে, আপনি একটা ট্রু দিলেন, একটা ফলস দিলেন, একটা নট দিবেন, এরকম আন্দাজে দেওয়া যায়। বা একমাত্র ফিল ইন দ্য গ্যাপস ব্যতীত রিডিং এর কোনো জিনিস আপনি আন্দাজে দিতে পারবেন না। এই যে এখানে আন্দাজে কি দিবেন? আপনি যদি খোঁজাখুঁজি করতে হবে, খোঁজাখুঁজি করার পরে ভুল আনসার অনেকেই দেয়, আবার অনেকে সঠিক আনসারও দেয়। কিন্তু না খোঁজাখুঁজি করে আপনি মানে পারলেন না, মানে খুঁজলেনই না, সময় নেই। আন্দাজে কি দিতে পারবেন? কি লিখবেন? কিছুই তো লিখবেন না। তাহলে এর কারণে আমি আপনাদের সবাইকে বলব যে আগে আইসা রিডিং পেজেস 3 তে আগে আইসা দেখবেন যে এখানে ফিল ইন দ্য গ্যাপস আছে কিনা। যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে তাহলে আগেই কি করে ফেলবেন আপনারা? ফিল ইন দ্য গ্যাপস করে ফেলবেন। তো আসো আমি এই ট্রু ফলস সম্বন্ধে একটু বললাম যে এগুলা বেশি একটু প্রেফারেন্স করবে। এটা তাদের নেচার সবসময়। The concept of describing something as true or false was the starting point for the Shannon in his attempts to send message over distance. Send message করছে over distance। তাইলে এখানে সে সামথিং করছে ট্রু এবং ফলসের উপর। কিসের পয়েন্ট থেকে? স্টার্টিং পয়েন্ট থেকে। Shannon in his attempts to send messages over distance। এরপরে আরেকটা নেই। The amount of information that can be sent in a given time period is determined with reference to the signal strength and noise level।
তার মানে এই যে অ্যামাউন্ট অফ ইনফরমেশন যেটা আছে এটা টাইম পিরিয়ডের মধ্যে সে ডিটারমাইন করছে রেফারেন্স টু দ্য সিগন্যাল স্ট্রেংথ এবং নয়েজ লেভেলের উপর, মানে সিগন্যাল স্ট্রেংথ এবং কিসের উপর তারা তৈরি করছে, নয়েজ লেভেলের উপর। ঠিক আছে, তাহলে এখন আসুন যে আমরা আগে কোনটা খুঁজে বের করব বলেন তো, আগে কোনটা খুঁজবো? আগে আমরা খুঁজবো 38 নাম্বারটা। ঠিক আছে, তাহলে আসো 38 আমরা এই ব্যক্তিটার নাম দেখো যে ট্রু অর ফলস স্টার্টিং পয়েন্ট, এটা তো এ নাম্বারে এরকম ট্রু ফলস আপনারা পাইছিলেন স্টার্টিং পয়েন্ট কোনো ধরনের, এই যে এ নাম্বারে না এরকম কোনো জিনিস নাই। তাহলে বি নাম্বারটা একটু আমরা পড়ি। ইট ওয়াজ লংগেস্ট দেখুন যে ট্রু ফলস ইয়েস নো নট গিভেন এরকম কোনো কথা অর্থ আছে কিনা। এই যে মিশিগান শ্যানন এই ব্যক্তিটার নাম এখানে পাইছি, শ্যানন showed an early talent for maths। ওই এই যে বুঝলাম শ্যানন একজন ব্যক্তির নাম, তার খুব ট্যালেন্ট ছিল ম্যাথে এবং কিসের উপর, গ্যাজেটের উপর। হ্যাঁ, তো made breakthrough in the foundation of computer technology, still a student while the bell laboratories information but shunned resulting claim influenced the claims whose application from DVDs to serial communication to workers an area। বি নাম্বারে কোনো জিনিস পাইছেন শ্যাননের? নাই। তো সি নাম্বারটা একটু পড়ি আমরা। সি নাম্বারে কি বলছে, দিস অল সিমস লাইট অ্যাওয়ে ফ্রম দ্য ডাউন টু আর্থ। শ্যানন অরিজিনালি হ্যাড দিস ওয়ার্ক হুইচ বিগেন when he was a 22-year graduate engineering student at the prestigious Massachusetts Institute of Technology in 1939. He set out with an apparently simple aim। এই যে সেট আউট মানে এটা কি করা, শুরু করছিল প্রথম থেকে। আচ্ছা, with an apparently simple aim to pin down the precise meaning of the concept of information, the most basic function Shannon argued is whether something is এই যে পেয়ে গেছি। আমি মনে করছি ইয়েস নো দিবে, বাট এখানে হুবহু কি দিয়ে দিছে, ট্রু অর ফলস। তাহলে একটু সতর্ক করে আমরা পড়ি আবার। Shannon argued is whether something is true or false which can be captured in the binary unit, এই যে binary unit, or bit to the form 1 or 0। এই জিনিসটার উপরে সে চাইছিল। যেমন ট্রু এবং ফলস সে মানে নির্ধারণ করছে 1 এবং কিসের উপর, 0 এর উপর। এই তথ্যটা আমরা এখান থেকে পাইছি। তাহলে এই তথ্যটা দেখিয়ে এখানে কি হুবহু মিলে গেছে, না বিপরীত বলছে, না নাই, সেই জিনিসটা কি বলছে সে এখানে। হ্যাঁ, এই কনসেপ্টটা সে দাঁড় করেছে ট্রু এবং ফলসের উপর, স্টার্টিং পয়েন্ট মানে ওই যে সেট আউট এটার উপর, আর ওভার দ্য ডিস্টেন্স 1 এবং 0 এর মধ্যে দিয়ে। তাহলে কথাটা মিলে গেছে, আমরা আনসার কি দিতে পারি, ট্রু। ইংলিশ আমরা তো ট্রু বলি, ইংলিশরা ট্রুকে ট্রু বলে, কি বলে, ট্রু, চ চ ট্রু। ওকে, তো এই 38 নাম্বার আমরা এখান থেকে পাইছি, তার মানে 39 এর পর থেকে থাকবে। 39 কোথায় থেকে থাকবে, এরপর থেকে। তাইলে মানে এই জিনিস থেকে এই পর্যন্ত আমাদের কি হয়েছে, কত নম্বর আমরা পাইছি, 38। তাহলে পড়ে ফেলি, যেহেতু এটা শুরু করছি পড়ে ফেলি। হ্যাভিং আইডেন্টিফাইড দিস ফান্ডামেন্টাল ইউনিট, শ্যানন সেট about defining otherwise vague ideas about information and how to transmit মানে কি, এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো, it from place to place মানে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো বোঝাচ্ছে। In this progress he discovered something surprising: it is always possible to guarantee information will get through a random interference, noise এবং intake। সে গ্যারান্টিও দিয়ে দিচ্ছে নয়েজ এবং কোনটার, ইনটেক্টের। তাহলে এখান থেকে আমরা এরপরেরটা আমরা খুঁজে বের করি 39 নাম্বার। এটা পড়লাম কারণ আমাদের তো এখানে কি আছে, ওই যে আরেকটা জিনিস আছে না, সেটা কি প্যারাগ্রাফ কন্টেন্টসের জন্য পড়তে হইছে, এটার জন্য পড়তে হইছে, যাতে কোনো এইমে আসে কিনা আমাদের কোনো আনসার। তো 39টা আমরা একটু পড়ি। অ্যামাউন্ট অফ ইনফরমেশন সে গিভেন টাইম অফ পিরিয়ডের মধ্যে যেটা সিগন্যাল স্ট্রেংথ এবং নয়েজ লেভেলের রেফারেন্স দিবে। তো এই জিনিসটা আমরা একটু খুঁজে বের করি, সিগন্যাল স্ট্রেংথ, নয়েজ লেভেল, অ্যামাউন্ট অফ ইনফরমেশন, গিভেন টাইম পিরিয়ড, এই কথাগুলো কোথায় আছে, তাই না? তাহলে আসেন আমরা এর এটা তো সম্পূর্ণ পড়েছি, কোনো স্ট্রেংথ বা নয়েজ এরকম কোনো কিছু, মানে স্ট্রেংথ বা সিগন্যাল এরকম স্ট্রেংথ, নয়েজ লেভেল এরকম লেভেলগুলো পাই নাই। তাহলে ডি তে আমরা পড়তে হবে, ঠিক আছে? এই ডি থেকে নয়েজ ইউজুয়ালি মিনস আনওয়ান্টেড সাউন্ডস হুইচ ইন্টারফেয়ার উইথ জেনুইন ইনফরমেশন। আচ্ছা, জেনুইন ইনফরমেশন দেওয়া লাগবে। ইনফরমেশন থিওরি জেনারেলাইজ দিস আইডিয়া বাই থিওরেমস দ্যাট ক্যাপচার দ্য এফেক্টস অফ নয়েজ উইথ ম্যাথমেটিক্যাল precision. In particular, Shannon showed that noise sets a limit. Yeah, sets a limit. Is the amount of limit on the rate at which information can pass, মানে অতিবাহিত হবে, along communication channels while remaining error free.
তাহলে আমরা দিস রেট ডিপেন্ডস অন দ্য রিলেটিভ স্ট্রেংথস অফ দ্য সিগন্যাল অ্যান্ড নয়েজ ট্রাভেলিং ডাউন দ্য কমিউনিকেশন চ্যানেল। ওয়াও, দ্যাটস গ্রেট, মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। তাহলে এটার মানে ডিপেন্ড করবে কিসের উপর? স্ট্রেংথের উপর অফ দ্য সিগন্যালের, আর কিসের উপর দেখেন যে এন্ড কি নয়েজ লেভেলের উপর। তাহলে দ্যাট মিনস কথাটা হুবহু মিলে গেছে। এখান থেকে 39 চলে আসছে এই জায়গা থেকে। তাহলে আমরা আনসার কি দিব? কি দিতে পারি আনসার? ইয়েস, ভেরি গুড। 39 এর আনসার কোথায় রে? আমরা কোথায় এটা কি দিব আমরা? ট্রু। কি দিব এটা? ট্রু দিব। এখন আসলে লাস্টেরটা আমরা যাই। লাস্টের প্যারাগ্রাফ যেটা। তো আগে আসো যে এইটা তো এই লাইন পড়ে আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি, বাট সারাটা পড়বো কিসের জন্য পড়বো? ওই যে আমাদের প্যারাগ্রাফ কন্টেন্টস এর জন্য পড়তে হবে। ডিয়ার স্টুডেন্টস, প্যারাগ্রাফ কন্টেন্টস কি বলছে এখানে? and on its capacity of bandwidth the resulting limit given in units of bits per second is the absolute maximum rate of error-free communication given signal strength and noise level. The trick Shannon showed is to find ways of packaging up coding information to cope with the ravages of noise while staying within the information carrying capacity bandwidth of the communication system of being used. সে এখানে ক্যাপাসিটি বা ব্যান্ডউইথ এগুলা নিয়েও আলোচনা করে ফেলছে, অনেক জিনিস কমিউনিকেশন সিস্টেমের। তাহলে দ্যাট মিনস আমাদের এখান থেকে আর বের হলো না। আমাদের 40 নাম্বারটা একটু পড়ে ফেলি। 40 নাম্বার কি বলছে সে? Products have now been developed which can convey more information than Shannon had anticipated as possible. Products have now been developed. প্রোডাক্টটা এখন কি হইছে? এখন ডেভেলপড হয়ে গেছে। Which can convey more information than Shannon had anticipated as possible. মানে Shannon যা ভাবছিল তার চাইতে বেশি ইনফরমেশন কি হয়ে গেছে, এটা ডেভেলপড করে ফেলছে। তো আমরা দেখবো আসলে কি তারা শ্যানন যা মানে আশঙ্কা করেছিল তার চাইতে বেশি ইনফরমেশন তারা কি ডেভেলপড করে ফেলছে? যদি ডেভেলপড করে ফেলে আনসার দিব কি ট্রু। আর যদি বলে না পারে নাই, ডেভেলপড করতে পারে নাই, কম সংখ্যক ডাটা ট্রান্সফার করতে পারছে, তাহলে আনসার দিব ফলস। আর যদি এই কম্পারিজন না পাই তাহলে আনসার কি দিব? সরাসরি নট গিভেন। সো রেডি সবাই? আসো আমরা আরম্ভ করি কেমনে করতে পারি। আমরা যেখানে ছিলাম ঠিক সেই জায়গায় যাব। আগে ডি পড়ছিলাম, ডিতে এইরকম কোনো কথাবার্তা পাই নাই। তাহলে ই নাম্বার পড়ি, অত্যন্ত লম্বা লম্বা। তাহলে আমরা পড়বো, মেইন আইডিয়াটা বুঝবো। ওভার দ্য ইয়ার সায়েন্টিস্ট হ্যাভ ডিভাইসড মানে কি? আবিষ্কার করছেন। সায়েন্টিস্টরা কি করছে তারা? এখানে তো দেখতে পাচ্ছি আমরা সায়েন্টিস্ট দিয়ে শুরু হইছে রে। মেনি সাচ কোডিং মেথডস এন্ড দে হ্যাভ প্রুভড ক্রুশিয়াল। দে হ্যাভ প্রুভড কি বলছে তারা? ক্রুশিয়াল। পড়বো। Crucial কি বলছে? Methods, such coding methods, they have proved crucial in many technology feats. The weather spacecraft transmitted data পড়লাম, every single of information, the result was error-free of just 1 bit, and pictures of the glands, others have part of everyday life, such as the universal. আমরা জাস্ট অনেক বর্ণনা পাচ্ছি, তাই না? বর্ণনা পাচ্ছি, পড়ে যাই। Price even on say crumbed bag of crust as recently as 1993. ইঞ্জিনিয়ার্স বলতে আবার কাদের বোঝায়? সায়েন্টিস্টদের বোঝাচ্ছে, তাই না? মেড এ মেজর ব্রেক থ্রো মানে একটা আবিষ্কার আবার, বাই ডিসকভারিং সো কল্ড টার্বো কোডস হুইচ কাম ভেরি ক্লোজ টু শ্যাননস আলটিমেট লিমিট। ক্লোজ টু শ্যাননস, এখানে একটু দাব মারতেছে আমাদের আনসারে। ফর দ্য ম্যাক্সিমাম রেট দ্য ডেটা ক্যান বি ট্রান্সমিটেড রিলায়েবলি অ্যান্ড নাও প্লে এ কি রোল ইন দ্য মোবাইল ভিডিও ফোন রেভলিউশন। এরা বলছে ক্লোজ টু শ্যানন আলটিমেট লিমিট। ক্লোজ মানে খুব কাছাকাছি, তার মানে এখানে বোঝাচ্ছে বেশি। কাছাকাছি হলে তো, আর এখানে বোঝাচ্ছে গিয়ে কি বেশি বোঝাচ্ছে। কোথায়? এই যে আমরা একটু নিচে যাব, হ্যাঁ, কনভে মোর ইনফরমেশন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাছাকাছি মানে বেশি না, কাছাকাছি। তাহলে এখানে বলছে বেশি আর এখানে বলছে কাছাকাছি, তাহলে একটা আর একটার অপোজিটে আছে। সো এইটা আমরা কি দিব? আনসার ফলস দিব। কি দিব? ফলস। তাহলে দেখো যে দুইটা ট্রু পাইছি আর একটা ফলস পাইছি। এটা 40 নাম্বার কোয়েশ্চেন আনসার। একদম কোন জায়গা থেকে আসছে? শেষ পজিশন থেকে, ই নাম্বার থেকে আসছে। তাহলে এই জায়গা থেকে আমরা পাইছি, এই যে এখান থেকে শুরু হয়েছে ফর দা, এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে কথাটা আবার পড়ি আমরা, হুইচ কাম ভেরি ক্লোজ টু শ্যাননস আলটিমেট লিমিট ফর দ্য ম্যাক্সিমাম রেট দ্যাট ডেটা ক্যান বি ট্রান্সমিটেড রিলায়েবলি অ্যান্ড নাও প্লে এ কি রোল ইন দ্য মোবাইল ভিডিও ফোন রেভলিউশন। মানে মোবাইল ভিডিও ফোন রেভলিউশন নিয়ে কথা বলছে। তো এই জায়গা থেকে কত নম্বর কোয়েশ্চেন আসছে? আমাদের 40 নাম্বার কোয়েশ্চেন। তাহলে দ্যাট মিনস আমরা শেষ করলাম। এখন আমরা ম্যাজিক দেখবো যে কোনটা কোনটা আমাদের পড়া হয়ে গেছে। এক নাম্বার তো একটা পড়ে আমরা আনসার দিয়ে দিছি, এ নাম্বারটা পড়ে। তো বি নাম্বারটা আমাদের ভালো করে পড়া হয় নাই। সি নাম্বারটা আমরা ভালো করে পড়ছি।
ডি নাম্বারটাও আমরা ভালো করে পড়ছি, তাই না? ওই যে নয়েজ ট্যাঙ্ক নিয়েছিল, ব্যান্ডউইথ নিয়েছিল। তারপরে ই নাম্বারটাও আমরা ভালো করে পড়ছি। এই ৩ টা পড়ছি ভালো করে। আর একটা তো আমরা আনসার দিয়ে দিছি। আর শুধু পড়ি নাই কোনটা পড়ি নাই। বি নাম্বার পড়ি নাই। আর কোনটা পড়ি নাই আমরা? এফ নাম্বারও কি করি নাই আমরা? পড়ি নাই। এফ নাম্বারও কি করি নাই আমরা? পড়ি নাই। তাহলে দেখো যে এই যেগুলো পড়ছি সি, ডি কোনটা পড়ছি দেখো? সি পড়ছি, ডি পড়ছি, আর কোনটা পড়ছি? ই পড়ছি। তাই না? তাইলে আমরা পড়ছি সি, ডি, ই। তাই না? তাহলে আসো এখন আমরা একটু মিলাই। দেখো কোনটার সাথে যাচ্ছে কিনা। এটা পড়ি আমরা। An expression of the factors affecting transmission of information. Transmission. তো যে ট্রান্সমিশন অফ ইনফরমেশন কোন জায়গা থেকে বলছে? ট্রান্সমিশন অফ ইনফরমেশন ফ্যাক্টরস এফেক্টিং ট্রান্সমিশন অফ ইনফরমেশন কোন জায়গা থেকে বলছে? যেটা আমরা পড়ছি ওইটা থেকে কি হইছে? দেখেন তো আপনারা। যেটা পড়ছিলাম ওইটা থেকে কি? এই যে ডি নাম্বারটা একটু পড়ুন তো সবাই। এখানে কোনো জিনিস কথা বলা আছে? দেখুন এখানে আমরা একটা কথা বলছিলাম এই যে ২৭ নাম্বারে। ইন পার্টিকুলার, হ্যাঁ, Shannon showed that noise sets a limit on the rate at which information can pass along. এই যে can pass along communication channels while remaining error free. তাহলে can pass along communication equal to কি বোঝায় এখানে বলতো? ট্রান্সমিশন অফ ইনফরমেশন, মানে একটা জিনিসের প্রতি কি হবে? তারা পাস হবে। তাহলে 27 এর আনসার আমরা এই জায়গাতে কি দিতে পারি? ডি দিতে পারি। ওকে, তো এটা আমরা কোন প্যাসেজ থেকে পাইছি? ওই যে যেটা পড়ছিলাম ডি থেকে, সেই জায়গা থেকে কি করছি আমরা? দিয়ে দিছি। এখন 28 নাম্বারটা একটু পড়ো তো, দেখো যে আমাদের 28 নাম্বারটা এখান থেকে হয়ে যাচ্ছে কিনা। 28 দেখো আমরা an example of unnecessary information can be omitted. না, unnecessary information সম্বন্ধে কোনো জিনিসই আমরা এখনো পাই নাই। তাহলে 29 নাম্বারটা দেখো যে a reference to Shannon's attitudes to fame, এইটাও আমরা পড়ি নাই। অ্যাটিটিউড ফেম হইছে, সে খুব বিখ্যাত হইছে, এরকম কোনো কিছু না। তাহলে আসো 30 নাম্বার আমরা একটু পড়ি। ডিটেইলস অফ এ মেশিন কেপেবল অফ ইন্টারপ্রেটিং ইনকমপ্লিট ইনফরমেশন। কোনো ইনকমপ্লিট ইনফরমেশন কি আমরা পড়ছিলাম? ইনকমপ্লিট মানে ইনফরমেশনটা কি থাকবে? তার ইনকমপ্লিট থাকবে। ইনফরমেশনটা কি থাকবে? ইনকমপ্লিট থাকবে। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু ইনকমপ্লিট কোনো প্যারাগ্রাফে আছে কিনা। আমরা আরেকটা প্যারাগ্রাফ আমরা পড়ছিলাম ওই যে লাস্টের দিকে এসে ওভার দ্য ইয়ার্স, দেখেন যে এই প্যারাগ্রাফটা একটু পড়েন তো সবাই। ডিভাইসড মেনি সার্চ কোডিং মেথডস এন্ড দে হ্যাভ প্রুভড ক্রুশিয়াল। ইনকমপ্লিট জিনিসটা কোনো আছে কিনা এখানে? One extra for every single information. The result error few 1 bit in 10,000 and stunning clear pictures of the planets. Other codes have become part of everyday life, such as the universal product code, a barcode, which is a simple error detecting that ensures supermarket checkout lasers can read price even on, say, a crumpled bag of crisps. দেখেন তো এখানে কোনো জিনিস পাচ্ছেন কিনা আপনারা? এই যে দেখেন যে an stunningly clear picture of the plates, other codes have become part of everyday lives. এই যে এই জায়গা থেকে such as the universal product code or barcode, which is a simple error detecting system. Simple error detecting system, এই যে simple error detecting কি system that ensures supermarket checkout lasers can read the prices even on, say, a crumbed bag of crisps. একটা কথা বলছে এখানে খুবই কঠিন করে, a crumbed bag of কি crisps। এটার মানেটা হচ্ছে ইনকমপ্লিট বোঝায়। a crumbed bag মানে কি বোঝায়? ইনকমপ্লিট। তাহলে এটা কত নম্বর আনসারের সাথে মিলে যাচ্ছে? দেখো যে এটা কত নম্বরে এসে আমরা ইনকমপ্লিট ইনফরমেশন 30। তাহলে 30 এর আনসার আমরা কি দিতে পারি? ই দিতে পারি। এই crumbed মানে হচ্ছে গিয়ে কি? ইনকমপ্লিট। তাহলে 30 এর আনসার আমরা কি পাইছি? ই পাইছি। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে আমরা কি পাইছি? ই পাইছি। ও সরি, এটা কত? 30 কত রে? 31 না 30 সরি, এটা হচ্ছে 30 দিব। আমি দিয়ে দিছি এইটা। এখানে কত হবে? 30 হবে। ওকে, এরপরে দেখেন যে আমরা তো ৩টা জিনিস অলরেডি কয়টা আনসার হয়ে গেছে আমাদের? ৩টা। ১টা শেষ, ২টা শেষ, ৩টা শেষ। এখন আসো 32 নাম্বারটা একটু মিলাই। A reference to what Shannon initially intended to achieve his research. এটা কত? 32। তাহলে 32 তে আমরা কোন আনসার কি পাইছি? 31 তো হয়ে গেছে, 30 হয়ে গেছে। আর 32 দেখেন যে
ইনিশিয়ালি ইন্টেন্ডেড টু অ্যাচিভ ইন হিজ রিসার্চ। ইনিশিয়ালি ইন্টেন্ডেন্ট মানে সে ইনিশিয়ালি কি বলছে? ইনিশিয়ালি বুঝছে সে আরকি। সে আমরা দেখেন যে ইনিশিয়ালি ইন্টেন্ডেন্ট অ্যাচিভস ইন হিজ রিসার্চ। আচ্ছা তাহলে দেখি এটা আমরা একটা জিনিস পড়ছিলাম। কোনটা পড়ছিলাম আমরা? ওই যে ১ম এ আইসা যেটা পড়ছিলাম সি নাম্বারটা একটু যদি দেখেন আপনারা। এই যে সি নাম্বারটা কি বলছে এখানে? ওই যে ট্রু এবং ফলস যেখানে পাইছিলাম না আমরা? এখানে সে একটা কথা বলছে, হি সেট আউট। সেট আউট মানে কি? ইনিশিয়ালি। সেট আউট অর্থটা কি বলতো? ইনিশিয়ালি। Or with an apparently simple aim to pin down the precise meaning of the concept of an information, the most basic from Shannon argued is whether something is true or false. এরকম কথা বলছে না সে? আচ্ছা, কনসেপ্ট অফ ইনফরমেশন এইটার মানেটা কি? এই যে দেখেন যে হি সেট আউট, আবার পড়ছি, হি সেট আউট উইথ এন অ্যাপারেন্টলি সিম্পল এইম। এই যে এইম কথাটা আছে, এইম মানে কি? অ্যাচিভ করা। কি বোঝায় এটাকে? অ্যাচিভ। এই যে অ্যাচিভ বোঝায়, অ্যাচিভ, আই হবে অ্যাচিভ। হ্যাঁ, তো আসেন যে এই অ্যাচিভ আর এইম, তাহলে এটার সাথে কোনটা চলে যাচ্ছে? ইয়েস, ভেরি গুড, আমাদের 32 চলে এসেছে। তাহলে 32 এর আনসার আমরা কি দিতে পারি এখানে? সি। অ্যাচিভ মানে কি? এইম আর কি, তার রিসার্চে। তাহলে সেই জন্য আমরা 32 এর আনসার এখান থেকে আমরা পাইছি। কোন জায়গা থেকে দেখো? কথাটা হচ্ছে গিয়ে সি থেকে আসছে। সি থেকে আমাদের কি বলছে? এই যে হি সেট আউট মানে ইনিশিয়ালি, মানে প্রাথমিক পর্যায়ে, উইথ এন অ্যাপারেন্টলি সিম্পল এইম মানে একটা অ্যাচিভ নিছে, টু পিন ডাউন দ্য প্রিসাইজ মিনিং অফ দ্য কনসেপ্ট অফ ইনফরমেশন। সে যে রিসার্চ করছিল এই যে ট্রু হবে এবং ফলস হবে 1 এবং 0 এর মধ্যে, সেই জিনিসটা। তাহলে সেজন্য আমাদের অ্যান্সারটা এখানে কি দিতে পারি? আমরা সি দিতে পারি। তাহলে আমাদের হাতে রয়েছে কোনটা কোনটা রে? 28 এবং কোনটা? 29, তাই না? তো এই দুইটা আমরা পড়ি নাই। আমরা পড়ি নাই কোনটা কোনটা এখনো পর্যন্ত? বলো তো কোনটা কোনটা এখনো পড়ি নাই? বলেন। বি পড়ি নাই, আর কোনটা পড়ি নাই? এফ পড়ি নাই। তাহলে বি অথবা এফ থেকে যে কোনো একটা আনসার আসতে পারে। 28 এবং 29 আমরা কি পড়ছি? এই যে 28 এবং 29 আমরা কি করি নাই? এখনো পড়ি নাই। তাহলে বি নাম্বারটা আগে আমরা পড়ি, ঠিক আছে? এই যে বি নাম্বারটা আমরা পড়ি নাই, তাহলে একটু পড়ে ফেলি। সবাই দেখো যে ইট ওয়াজ দ্য লংগেস্ট ডিসটেন্স, একটু পড়েন তো সবাই। ইট ওয়াজ দ্য লংগেস্ট ডিসটেন্স পড়েন তো। দেখেন যে আমি পড়ি, ইট ওয়াজ দ্য লংগেস্ট ডিসটেন্স রিপেয়ার জব ইন হিস্ট্রি অ্যান্ড এ ট্রায়াম্ফ, হ্যাঁ, ট্রায়াম্ফ ফর দ্য নাসা ইঞ্জিনিয়ার, মানে জয় আর কি। বাট ইট অলসো হাইলাইট দ্য অ্যাস্টনিশিং পাওয়ার অফ দ্য টেকনিক্স ডেভেলপড বাই আমেরিকান কমিউনিকেশনস ইঞ্জিনিয়ার ক্লাউড শ্যানন, who had died just a year earlier, born in 1916. একটা ব্যাকগ্রাউন্ড বলছে এখানে। মিশিগান শ্যানন showed an early talent for maths, for building gadgets, আচ্ছা, and made breakthrough in the foundation of computer technology when still a student. তার মানে সে খুব ভালো স্টুডেন্ট ছিল, এটা আবিষ্কারও করে ফেলছে সাথে সাথে। While at Bell Laboratories, Shannon developed information theory but shunned the resulting acclaim, মানে যখন তার রেজাল্টটা acclaim হয়, প্রশংসিত হয়, in the 1940s, he single-handedly created an entire science of communication which has দেখেন যে since embed its way into a host of application from DVDs to satellite communication to barcodes, an area in short where conveyed rapidly yet accurately. বলেন তো এখানে কোন জায়গা থেকে কি বুঝছেন আপনারা? এখানে একটা জিনিস আমরা পড়ছিলাম মিডিলের দিকে। এই যে মিডিলের দিকে কি পড়ছিলাম বলেন তো? শ্যানন ডেভেলপড ইনফরমেশন থিওরি বাট শান দ্য রিজাল্টিং অ্যাক্লেইম। অ্যাক্লেইম মানেটা কি? তাকে কি করছে? তাকে বিখ্যাত বানিয়ে দিছে। খুব ইজি ছিল জিনিসটা। এই যে দেখো যে while at Bell Laboratories, Shannon developed information theory but shunned, তারিফ করা, রিজাল্টিং অ্যাক্লেইম মানে তাকে বিখ্যাত করে ফেলছে। ব্রাইট করছে প্লাস বিখ্যাত করছে। তাহলে এই জিনিসটা এখন আমরা মিলাবো। কোনটার সাথে যাচ্ছে দেখো? রেফারেন্স টু শ্যাননস অ্যাটিটিউডস টু ফেম এর সাথে চলে যাচ্ছে। তাহলে 29 এর আনসার কি দিয়ে দিব আমরা? বি দিয়ে দিব, শেষ। আর 28 এর আনসার বাকি রয়েছে কোনটা? এফ। তাহলে এটার আনসার কি দিব আমরা? এফ। আননেসেসারি ইনফরমেশন ক্যান বি ওমিটেড। ওকে, তো এটার আনসার আমরা ডাইরেক্টলি কি দিয়ে দিব? এফ দিয়ে দিব। আর বির আনসার এই জায়গা থেকে আসছে। এটা কত নম্বর আনসার আমরা পাইছি? 29 নম্বর আনসার এখান থেকে আমরা পাইছি 29। আর 28 দেখো যে 28 আমরা কোনটা? 29 কোথায়? এই যে 29 এর আনসার বি দিছি। আর 28 এফ। এফ নাম্বার আনসার কেমনে আসে? এখানে 28 কি বলছে? An example of a unnecessary information can be omitted.
এখন আসো আননেসেসারি ইনফরমেশনটা কিভাবে পাবেন আপনি? আননেসেসারি ইনফরমেশন আমরা কোথায় বাকি রইছে? B তো পড়ে ফেলছি। বাকি রইছে কোনটা? F। এই যে দেখেন যে Shannon also laid the foundation of more efficient ways of strong information by stripping out superfluous redundant এটার অর্থটা হচ্ছে redundant বা superfluous অর্থটা হচ্ছে unnecessary মানে অপ্রয়োজনীয় জিনিস। Bits from data which contribute little real information as mobile phone text messages like INSU show it's often possible to leave out। এই যে দেখো leave out মানেটা কি? লিভ আউট মানে ত্যাগ করা, বর্জন করা। তাইলে দ্যাট মিনস এখানে কি বুঝায়? omitted বুঝায়। তাহলে এই জায়গা থেকে আমাদের কত নম্বর কোয়েশ্চেন আসছে? 28 নাম্বার কোয়েশ্চেন আসছে। তাহলে এইখান থেকে আমাদের কত নম্বর কোয়েশ্চেন আসছে? 28। সো ডিয়ার স্টুডেন্টস দেখলেন একটা ডিফিকাল্ট টাইপস আমরা কতভাবে শেষ করলাম। প্রথমে আমরা এইগুলা শেষ করলাম, এই যে এইটা নোট কমপ্লিশন, তারপর শেষ করলাম এইটা 38, 39, 40 এবং সবার শেষে আমরা শেষ করলাম কোনটা? এই যে প্যারাগ্রাফ কন্টেন্টস। তো ক্লাসের শুরুতে আমি আপনাদের খুব সুন্দর সূত্র দিছিলাম, মনে আছে সবার? যে সূত্রগুলো দ্বারা আপনারা সবাই করবেন। হ্যাঁ, এখন তো দেখলেন আপনারা ফুল ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লাসে আমি একটা মিনিটের জন্য আমি বিরতি নেই নাই। ইভেন আমার সামনে পানি রাখা ছিল, আমি পানিও খাই নাই। ঠিক আছে? আমি যেভাবে ছিলাম ওইভাবেই আছি লাস্ট পর্যন্তই আলহামদুলিল্লাহ। প্রায় ৩ ঘন্টা। ঠিক আছে? তো এগুলা করবেন মাত্র কিন্তু ১ ঘন্টায়। কিন্তু আমি আপনাকে এই যে কলম দিয়ে আমি যে লিখছি আমার হাতে ব্যথা হয়ে গেছে। ঠিক আছে? কারণ এটাতে লিখার কোনো যোগ্যতা নাই। এটা লিখলে ওইদিকে যায় না, ওইদিকে যায়, ওইদিকে যায়। ঠিক আছে? খুবই কষ্ট করে লিখছি শুধু আপনাদের জন্য। যাতে আপনারা ফুললি জিনিসটা বুঝতে পারেন এবং এভাবে বাসায় বসে যাতে প্র্যাকটিস করতে ভালো একটা রেজাল্ট আপনারা নিয়ে আসেন। ঠিক আছে? তো আসেন যে আপনারা রিডিং এ মাত্র ১৯ টা থেকে ২০ টা যদি কারেক্ট করার ট্রাই করবেন সবসময়। মাত্র ১৯ টা থেকে ২০ টা। আর বাকি দেখবেন ৪-৫ টা এমনি হয়ে যাবে। তাহলে খুব ইজিলি আপনি 6 পাবেন। আপনি যদি 7 পেতে চান তাহলে এট লিস্ট ২৩ টা কারেক্ট করার প্ল্যান দেখেন সবসময়। তো ২৩ টা কারেক্ট করলে দেখবেন যে বাকি ফার্স্ট ৬ টা অটোমেটিক কারেক্ট হয়ে যাবে আপনার। ঠিক আছে? তো রিডিং নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি তো এখন আমার কাছ থেকে অসংখ্য টিপস এবং টেকনিক শিখলেন। ঠিক আছে? তো এগুলো আপনি ব্যবহার করবেন আর বেশি, বেশি প্র্যাকটিস করেন। এই যে কেমব্রিজ বইগুলো প্র্যাকটিস করেন। আমি অনেক বইগুলা প্র্যাকটিস করি। যেমন আমার এইখানে বা আমার অফিসে যদি তোমরা আসো যদি তাহলে আমার সামনে শুধু বই আর বই। আমি অসংখ্য বই পড়ি। আমার প্র্যাকটিস করতে ভালো লাগে। আর তোমাদের আমি যে টেকনিক গুলা শিখাইছি থ্রু আউট দ্য কোর্সে, আপনি YouTube এ যেকোনো লেসন দেখেন, দেখবেন যে স্যার এগুলো আগে আলোচনা করে ফেলছেন। এরকম লাগবে। কারণ এগুলো পড়তে, পড়তে একটা আমার এক্সপেরিয়েন্স হইছে। আর সেই এক্সপেরিয়েন্স গুলো তোমাদের আমি সবসময় দিয়ে দিছি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমার অনলাইন ব্যাচের যেসব স্টুডেন্ট ছিলেন, আমাদের অনলাইন ব্যাচের প্রায় 75 স্টুডেন্টস ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম মানে অনলাইনে যারা ভর্তি হয়েছেন, আমাদের নেক্সট অনলাইন প্রোগ্রাম ঈদের পরপরই আমরা শুরু করতে যাব। ঠিক আছে? তো যারা আমাদের এই কোর্সটা করতে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন। খুব সুন্দর করে আপনারা ইনশাআল্লাহ শিখবেন। সেটা আমরা যেভাবে অফলাইনেও পড়াই, অনলাইনেও সেম সবকিছু। বরং আরো অনলাইনে আরো বেটার বুঝবেন। ঠিক আছে? যাই হোক, অনলাইন, অফলাইন বোথ আর সেম। অফলাইন হলে আপনি অসংখ্য জিনিস পাবেন। মানে ক্লাব ফ্রি পাবেন, পার্সিয়াল টেস্ট দিতে পারেন, অসংখ্য। তবে সব জিনিসেরই সীমাবদ্ধতা আছে, তাই না? তো আই হোপ সবার জন্য শুভকামনা। আপনারা সুন্দর করে করবেন। আর ক্লাসটা কেমন হইছে আপনারা বলবেন অবশ্যই। আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যদি মনে করেন তাদের জন্য ভালো হবে, আপনি শেয়ার, লাইক, কমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো যাই হোক ডিয়ার অল স্টুডেন্টস, ভালো লাগলো আপনাদের সবার সাথে। ইনশাল্লাহ দেখা হবে আবারও। চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ। টাটা, বাই বাই।